এআই ওয়ার্কশপ, এটাতে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। সো সবাই আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা মূলত হচ্ছে যেইভাবে টাইটেলটা দেওয়া হয়েছে যে আমরা কিভাবে বেটার ইঞ্জিনিয়ার হতে পারি এআই ব্যবহার করে আর কি। তো আমরা সবাই জানি যে আমরা সবাই, যেহেতু আপনারা যারা আছেন অধিকাংশই আসলে ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা ইঞ্জিনিয়ার হয়ে গেছেন অলরেডি, বা হয়তো ফাইনাল ইয়ারে আছেন, কেউ ফার্স্ট ইয়ারে আছেন, মেবি এরকম মিক্সড অডিয়েন্স আছে। সো বেসিক্যালি আমরা সবাই জানি যে বাস্তবতাটা হচ্ছে আমাদেরকে এআই শিখতে হবে। হ্যাঁ, সো অনেকের এআই পছন্দ হতে পারে, অনেকের অপছন্দ হতে পারে, অপছন্দই হবে। কারণ হচ্ছে শুরুতেই কিছু কথা বলে রাখি যে এআই অ্যাকসেপ্টেন্স খুবই কম। হ্যাঁ, সেটা আমরা সবাই জানি, আমরা কেউ এআই অ্যাকসেপ্ট করি না, কিন্তু উই অল ওয়ান্ট টু ইউজ এআই। ঠিক আছে, এটা কিন্তু বাস্তবতা। আজকে যদি এই আমার এই যে ছবিটা, ভিডিওটা আপনারা দেখছেন, সেখানে যদি এখন এআই দিয়ে আমি একটা ফিল্টার ইউজ করে শাহরুখ খান হয়ে যেতাম, আপনারা জীবনেও পছন্দ করতেন না, তাই না? বা আপনারা কোনো ফেসবুক ব্র্যান্ড পেজে যেয়ে যদি আপনারা নক দেন, সেখানে যেয়ে যদি কোনো একটা রোবট বা বট আপনাকে রিপ্লাই দেয়, ইউ উইল নেভার অ্যাকসেপ্ট। সো আমাদের জীবনে এআই এর অ্যাকসেপ্টেন্স খুবই কম, কিন্তু স্টিল উই ওয়ান্ট টু লার্ন এআই, উই নিড টু ইউজ এআই। ঠিক আছে, কারণ মানুষকে ধোকা দেওয়া এখন সবচেয়ে বড় ব্যবসা। সো এনিওয়েজ, তো আমাদেরকে অ্যাজ ইঞ্জিনিয়ার্স উই উইল ইউজ এআই, উই হ্যাভ টু ইউজ এআই, আদারওয়াইজ আমাদের চাকরি হবে না। সো সেই জন্য আমাদেরকে শিখতে হবে। সো আজকের ডিসকাশনটা মূলত হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাঙ্গেল থেকে, মানে যারা অলরেডি ইঞ্জিনিয়ার হচ্ছেন। সো খেয়াল করে দেখেন যে ইঞ্জিনিয়ারদের জন্যই কিন্তু আসলে এআই সামনের দিনে কি বলবো পজিটিভ কিছু চেঞ্জেস আনবে। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভ্যালু বাড়বে। যারা এআই এনাবলড হবে তাদের ভ্যালু বাড়বে। যারা এআই ইউজ করতে পারবে না, মোর আমি বলবো শেখার থেকে ইউজ করাটা এখন এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট, সো দ্যাট ইউ গেট মানে ইউ আর আপডেটেড। কারণ ইঞ্জিনিয়ারিং এখন পর্যন্ত আছে, ইঞ্জিনিয়ারিং আমাদেরকে করতে হবে প্রত্যেকটা জায়গাতেই। সো যেটা হচ্ছে যে এআই ব্যবহার করার কারণে ক্লায়েন্ট আমাদের সবকিছুরই আলটিমেটলি বিজনেস ড্রিভেন। সো আমরা যে কাজগুলো করব সেটা আপনি সরাসরি একজন কোম্পানি ওনার হিসাবে করেন, অথবা আপনি একজন প্রোগ্রামার হিসাবে বলেন, বা একজন ইঞ্জিনিয়ার হিসাবে কোনো কোম্পানির বিহাফ হয়ে করেন, যেটাই করেন সেটা আলটিমেটলি কোনো না কোনো কোম্পানি বা কোনো না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের পারপাস সার্ভ করবে, তাই না? তো এই কাজটা আসলে যে আমরা করি, সেই কাজটা কি বলবো, এই কাজের যে ভ্যালুয়েশন আগে ছিল, হ্যাঁ, যারা এআই দিয়ে এই কাজগুলো, এআই এনাবলড হয়ে এই কাজগুলো করতে পারবে, তারা কুইকার কাজ করতে পারবে। এবং ইন্ডাস্ট্রিতে কুইক সময়টাই হচ্ছে মেইনলি মানি, টাইম ইজ মানি। তো সেই জায়গাটাতেই এআই এর পজিটিভ সাইড। সো আমরা আসলে পজিটিভ জিনিসটা নিয়েই কাজ করব, নেগেটিভ সাইডটা আমরা সাইডে রাখবো আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে এআই শিখবো, এরকম খুব জেনেরিক একটা কথা আছে যে আমরা এআই শিখবো। আসলে এআই শেখার কিছু নাই। আপনি আসলে এআই এআই শেখার কিছু নাই। এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? তো আপনি কি বলবেন যে আমি হচ্ছে কিভাবে উদাহরণ দেই, মানে সবকিছু কি শেখা যায়? হ্যাঁ, কিছু কিছু মানে আলটিমেটলি শিখে আপনি যেটা করবেন, হ্যাঁ, যেই যেই ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিটা হচ্ছে এআই। বাট আপনি আসলে এআই সরাসরি শিখবেন না আপনি, কারণ এআই এর ওয়ার্ল্ডটা বিশাল, এআই এর কম্পোনেন্টও অনেক। হ্যাঁ, সো আপনি বলতে পারেন আমি প্রোগ্রামিং শিখবো, হ্যাঁ, প্রোগ্রামিং অ্যাজ এ হোল শিখবো। তার মানে কি আপনি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন? আপনি হয়তো কোনো একটা বা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, হ্যাঁ, বা আপনি বলবেন আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। সো আপনি কোনো একটা স্পেসিফিক টপিক শিখবেন। ঠিক একইভাবে এআই তেও কিন্তু আপনি পুরা এআই কখনোই শিখবেন না। হ্যাঁ, আপনি হয়তো এআই এর কোনো একটা কম্পোনেন্ট শিখবেন। এখন মজার ব্যাপার হচ্ছে এআই জিনিসটা যেহেতু আমরা সম্পূর্ণভাবে বুঝি না, এআই ওয়ার্ল্ডটা বুঝি না, যার কারণে আমরা এই প্রশ্নগুলো করি যে আমি এআই শিখতে চাই, ভাই আপনি একটা কোর্স আনেন, বা আমি একটা এআই শিখতে চাই, আমাকে একটা বই দেন। এইভাবে হবে না। ঠিক আছে, সো এটা আসলে অনেক বড় একটা দুনিয়া। সো আমরা আসলে দুনিয়াটাই ফার্স্ট একটু বোঝার চেষ্টা করব, এবং তাহলে এই দুনিয়ার প্রত্যেকটা জায়গাতেই আসলে কাজ আছে। সো আমি যদি বলি যে ধরেন ফর এক্সাম্পল আমরা এতদিন যে ট্র্যাডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা করতাম, হ্যাঁ, সেখানে আমরা কি করতাম? সেখানে আমরা কেউ সি প্রোগ্রামিং শিখছে, কেউ জাভা শিখছে, কেউ ধরেন এগুলো কিছুই শিখছে না, সে হয়তো ওয়েব ডেভেলপমেন্টের কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছে। সো যেটাই শিখুক না কেন প্রত্যেকটা জায়গাতেই কাজ ছিল। যারা সি প্রোগ্রামিং শিখছে তারা রিসার্চে যাচ্ছে, তারা মেশিন লেভেলে অনেক ছোট ছোট মানে যেখানে আসলে কি বলবো মানে মেশিন লেভেলে কাজ বেশি করা হয়, মেশিনের কাছাকাছি থেকে কাজ করতে হয়, যেখানে রিসোর্স ক্যাপাসিটি কম, মানে যে মেশিনগুলোতে আপনার রিসোর্স কম কিন্তু আপনাকে আউটপুট দিতে হচ্ছে বেশি, যে জায়গাটায় পারফরমেন্স, মেমোরি অপটিমাইজেশন এগুলো খুব বেশি জরুরি হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে হয়তো আমরা একটু লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি। যেখানে আমাদের হচ্ছে অনেক রিসোর্স আছে লাইক ব্রাউজার, হ্যাঁ, বা মানে যেটা বিজনেস অ্যাপ্লিকেশন, সেগুলোতে আমরা হয়তো ওয়েব টেকনোলজিস ব্যবহার করছি। সো যেটাই করছি না কেন আলটিমেটলি কিন্তু পুরো প্রোগ্রামিং ওয়ার্ল্ডটা আপনি শিখছেন না, আপনি শিখছেন কোন একটা পার্টিকুলার কম্পোনেন্ট। সো আমাদেরকে আগে পুরা এআই ওয়ার্ল্ডটা বুঝতে হবে, তারপরে আপনি কি ধরনের মানুষ সেই অনুযায়ী চুজ করতে হবে যে আপনি আসলে কোন জায়গাটায় যাবেন। সো আমি একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো, তো সেই প্রেজেন্টেশনটা দিয়েই আমি আসলে ফার্দার কথা না বলে আমি আগাই, তাহলে একটু ডিসকাশন করতে সুবিধা হবে। সো
স্ক্রিন শেয়ার করেছি, আশা করি দেখা যাচ্ছে। সো শুরুতেই হচ্ছে আপনারা যদি আমাকে চিনে না থাকেন, আমার নাম সুমিত। আমি আমার অ্যানালাইজেন নামে হচ্ছে একটা কোম্পানি আছে, যেটা হচ্ছে অ্যানালাইজেন হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মূলত একটা ডিজিটাল এজেন্সি। সো এটা মূলত অনেকে অ্যাডভার্টাইজিং এজেন্সি বলে, অনেকে সফটওয়্যার কোম্পানিও বলে, বাট অ্যাকচুয়ালি এটা যেটা করে সেটা হচ্ছে সফটওয়্যার বেচার জন্য। সফটওয়্যার বেচা বাংলাদেশে খুব কঠিন। তো সফটওয়্যার সরাসরি মানুষের সামনে দিলে মানুষ পয়সা দেয় না, এই কারণে একটু ঘুরায়, মাথার পিছন দিয়ে ঘুরায় দেওয়ার জন্য মার্কেটিং চ্যানেলটায় যাওয়া। কারণ বাংলাদেশের ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার যারা আছেন, হ্যাঁ, তাদের কাছে কাজ পাওয়া যেত না, তারা খালি চরকির মতো ঘোরাতো, কারণ তাদের কাছেও আসলে কিছু থাকতো না, কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, তো তারা কাজও দিতে পারতো না। সো এই কারণে আমাদেরকে যেতে হচ্ছে মার্কেটিং চ্যানেলে। সো ওইখানে কিছু ক্রিয়েটিভিটি গড গিফটেড ভাবে ছিল, সেই কারণে টিকে গেছিলাম। তো সেই কারণে কোম্পানিটা মার্কেটিং কোম্পানি হিসেবে স্টাবলিশ, বাট আলটিমেটলি কাজ করে সফটওয়্যারের। একটা মার্কেটিং কোম্পানিতে সুচ হয়ে ঢুকে তারপরে ফাল হয়ে বের হয়, হিউজ দাম প্রাইস করে সফটওয়্যার বিক্রি করতে পারে। কারণ মার্কেটিং এর জায়গাটা থেকে আমাদের টপ লেভেলে কন্ট্যাক্টস হতে পারে, তাদের কাছে আমরা আমাদের ভিশন গুলা বলতে পারি, কথাগুলা বলতে পারি, যেটা আইটি ইঞ্জিনিয়ারদের কাছে নিচতলাতেই মরে যায় আর কি। সো এনিওয়েজ, এই হচ্ছে অ্যানালাইজেন। আর সেকেন্ড হচ্ছে লার্ন উইথ সুমিত, যেটা সম্পর্কে আপনারা হয়তো জানেন, বাট অ্যানালাইজেন প্রতিষ্ঠা হয়েছিল 2008-এ। আমি 17 বছর হলো, আমরা কিছুদিন আগে 17 বছর করলাম। আর লার্ন উইথ সুমিত তো একটা ইম্প্যাক্ট প্রজেক্ট আমার, এটা মূলত বিজনেস তেমন প্রজেক্ট না এটা। তো এখানে আমরা মূলত আমি মানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাই, মূলত জাভাস্ক্রিপ্টই শিখিয়েছি এখন পর্যন্ত। আর রিসেন্টলি আমি লজিক বেস ল্যাবস হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আমি আরেকটা খুলেছি, যেটা হচ্ছে ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজে করা হচ্ছে আর কি। সো এই তিনটা যদি আপনারা দেখতে চান, লিঙ্কগুলো দেওয়া আছে, সো আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করলেই হবে আর কি। সো এই হচ্ছে আমার পরিচয়। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে, যেহেতু আপনারা অলরেডি একটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে চলে এসেছেন বা এরকম, তো আপনাদের প্রথমে কথা হচ্ছে যে আপনি এআই শিখতে গেলে কিছু প্রি রিকুইজিট লাগবে। সবাই শিখতে পারবে না। যেমন ধরেন ফর এক্সাম্পল, কি বলবো, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষের কিছু না জেনেও একদম শুরু থেকে করতে পারে, বাট এআই এভাবে মানে এআই ওয়ার্ল্ডে আপনি কোনো জায়গাতেই একেবারে শুরু থেকে কিছু করতে পারবেন না, আপনার কিছু জানা থাকা লাগবে। তো সেই জিনিসগুলাই আমি একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরো ওয়ার্ল্ডটা বুঝাবো, তারপরে আমি আপনাদেরকে সাজেশন দিব যে কোন জায়গাটায় মূলত আপনারা যাবেন। তো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাথস। ঠিক আছে, আপনি অনেক ক্ষেত্রেই আপনার যদি ম্যাথ ভালো না লাগে, আপনি যদি ম্যাথ ভয় পান, আপনার যদি লজিক্যাল সেন্সেস না থাকে, আপনি যদি ম্যাথ এনজয় না করেন, তাহলে এআই এর রিসার্চ এরিয়াতে অ্যাটলিস্ট, এআই দুইটা এরিয়া আছে যেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। একটা হচ্ছে রিসার্চ এরিয়া, আর একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এরিয়া। সো এই রিসার্চ এরিয়াটা আপনাদের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যদি আপনি ম্যাথস ভালো না পারেন। এটা একদম বাস্তব সত্যি কথা। এখানে কোনো ধরনের এদিক ওদিক বলে লাভ হবে না, এবং এটা কোনো সহজ সরল ম্যাথ না, আপনাকে খুব কমপ্লেক্স ম্যাথ জানতে হবে। কি কি জানতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে লিনিয়ার অ্যালজেব্রা খুব ভালো করে জানতে হবে। লিনিয়ার অ্যালজেব্রা বলতে কি বোঝায়, এটা কিন্তু আমরা আমাদের স্কুল কলেজে পড়েছি, তাই না? আমরা যে নর্মাল অ্যালজেব্রা করতাম, সেই অ্যালজেব্রা গুলা খুব ভালোভাবে জানা লাগবে। ঠিক আছে, যদি আপনার হায়ার ম্যাথমেটিক্স থেকে থাকে তাহলে আরো ভালো। এবং এই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে মূলত যে জিনিসগুলাতে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ভেক্টরস আর ম্যাট্রিসেস। কারণ এআই এর যে ডেটাবেজ অ্যাঙ্গেলটা, যেখানে এআই এর ডেটা রাখা হয়, সেই জায়গাটাতে মূলত ভেক্টরস এবং ম্যাট্রিক্স, মানে আপনাদের মনে আছে আমরা ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতাম, দুইটা 3x3, হ্যাঁ, তারপরে আরেকটা মানে দুইটা যোগ করতে গেলে আমাদের ফেটে যেত। তো এইগুলো হচ্ছে এআই এর জায়গায় আপনাকে মুড়ি মুড়কির মতো করতে হবে আর কি। সো যদি আপনি রিসার্চ এরিয়াতে থাকতে চান, এইগুলোতে আপনাকে একেবারে সুপার নলেজ থাকতে হবে, কোনো রকম একটু আড্ডু নলেজ দিয়ে কিচ্ছু হবে না আর কি। আচ্ছা, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমি যেমন আমার এসএসসি তে স্ট্যাটিস্টিক্স 4 সাবজেক্ট ছিল, অনেকের স্ট্যাটিস্টিক্স থাকে না, বায়োলজি থাকে, বাট যার স্ট্যাটিস্টিক্স ছিল এবং যার স্ট্যাটিস্টিক্স ভালো লেগেছে, হ্যাঁ, তার জন্য এআই এর রিসার্চ এরিয়া খুবই খুবই ইজি মনে হবে এবং খুবই ভালো লাগবে আর কি। সো কারণ কি? কারণ হচ্ছে দেখেন, এআই মানে কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা মূলত নর্মালি এতদিন যেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যা করি, আমরা কিন্তু কোড লিখি, কোড কাজ করে, না হয় কাজ করে না, এখানে কোনো মাঝখানে ইন্তু বিন্তু কিন্তু কিছু নাই। বাট এআই এর পুরোটাই ইন্তু বিন্তু কিন্তু। ঠিক আছে, কারণ আপনি একই কমান্ড আপনি যদি চ্যাট জিপিটি কে 2 বার দেন, সে 2 রকম রেসপন্স দেয়, এবং নিচে লেখা থাকে মানে চ্যাট জিপিটি কে পুরোপুরি বিশ্বাস করো না। সো আপনি এআই দিয়ে যাই বানাবেন, কোনোদিনও দাবি করতে পারবে না যেটা 100% অ্যাকুরেট। সো অ্যাকচুয়ালি ইউ আর ওয়ার্কিং উইথ প্রবাবিলিটি। সো মানে কি? সম্ভাবনা। আপনি সম্ভাবনাটাকে বাড়াচ্ছেন, কিন্তু সম্ভাবনা অলওয়েজই বাস্তবতা থেকে 1 ডিগ্রি হলেও দূরে আছে। ঠিক আছে, সো এটা মনে রাখবেন যে আপনাকে যেহেতু সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে, যে আমি যেটা তোমাকে উত্তর দিচ্ছি সেটা মনে হয় কারেক্ট। সো মনে হয়, এই মনে হওয়ার
ভ্যালুটা যেই মানে টেকনোলজিটা যত বেশি বাড়াতে পারবে, যেই এআই মডেলটা বাড়াতে পারবে, সে বেটার পারফর্ম করবে, এই হচ্ছে কথা। সো মূল কথা হচ্ছে আপনাকে স্ট্যাটিস্টিক্স খুবই ভালো করে জানতে হবে। থার্ড এবং স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি, যেটা আমি বললাম। আর লাগবে ভ্যারিয়েন্টস, হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন টার্মস। সো তারপরে লাগবে মিন, মিন মানে গড়, হ্যাঁ, সো এই মিন জিনিসটা ভালো করে বুঝতে হবে। তারপরে ডেরিভেটিভ, এই জিনিসগুলো আপনাকে স্ট্যাটিস্টিক্সে একদম খুবই ভালো করে বুঝতে হবে, এগুলো অহরহ লাগবে। এরপরে চলে আসবে হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস মনে আছে অনেকে খুবই ক্যালকুলাস কঠিন লাগতো, তো যদি কঠিন লাগতো তাহলে এখানে হবে না আর কি, ক্যালকুলাস আপনার পদে পদে লাগবে। এরপরে চলে আসবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনাকে জানতেই হবে, ইউ ক্যানট অ্যাভয়েড দ্যাট। আপনাকে যেভাবেই কেন লাগবে সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। আপনি যত যাই করেন না কেন, আপনি মনে করলেন আমি খুব ভালো ম্যাথ পারি, তাহলেই তো চলবে, তাহলেই তো আমি রিসার্চ এরিয়াতে যেতে পারবো, নো। আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জানতেই হবে। এবং সেই জায়গাটায় যদি আপনি আজকে থেকে স্টার্ট থেকে শুরু করেন, তাহলে ডেফিনেটলি এআই এর জন্য গো টু ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। ক্লিয়ার? জাভাস্ক্রিপ্ট আমি সেকেন্ডে রাখবো, বাট সেটা কেন সেটা পরে আসছি। সো মূলত এআই এর জন্য মানে আপনি যদি আজকে শুরু করতে চান, তাহলে ডেফিনেটলি বলবো ইউ শুড স্টার্ট উইথ পাইথন, যদি আপনি এআই মেশিন লার্নিং এই জায়গাটাতে আসতে চান। ক্লিয়ার? সো পাইথন কেন, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডেটা সায়েন্স বা এইসব কারণে আসে নাই, হ্যাঁ, এটা একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন পাইথনের যখন আবিষ্কার হয় তখন এআই নিয়ে হয়তো তেমন রিসার্চ হতোই না। তো তাহলে পাইথন কি এসেছিল এআই নিয়ে কাজ করার জন্য? নো। বা ডেটা সায়েন্স নিয়ে কাজ করার জন্য? নো। পাইথন একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট যেমন এসেছিল ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য, রাইট ফ্রম ডে ওয়ান তার উদ্দেশ্যই ছিল সে ব্রাউজারে রান করবে এবং সে শুধু ওয়েব বেসড টেকনোলজি হিসেবেই ব্যবহৃত হবে। বাট পাইথন কিন্তু এরকম কোনো গোল নিয়ে আসে নাই। পাইথন সবকিছু জায়গায় কাজ করবে এরকম একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে এসেছিল। কিন্তু পাইথনের যে ইকোসিস্টেম এবং পাইথনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা মিলে গেছে, যার কারণে আমরা এখন বলি পাইথন ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে পাইথনের এমন অনেক লাইব্রেরিজ এবং অনেক রিসোর্স আছে যেগুলো আমরা ডেটা সায়েন্সে আমাদের কাজ সহজ করে দেয়। আমাদের এই যে ম্যাথস গুলো আপনারা যে স্ট্যাটিস্টিক্সে, তারপরে হচ্ছে আপনার নর্মাল ম্যাথসে অ্যালজেব্রা, এইসব যে আপনি শিখে আসছেন, সেই জিনিসগুলো তো আপনার মাথায় আছে। এখন আপনি কি সফটওয়্যারের মধ্যে প্রোগ্রাম, আমরা যেমন ছোটবেলায় অঙ্ক করতাম কাগজের মধ্যে, এভাবে তো আমরা অঙ্ক করবো না। আমাদেরকে কোড লিখে লিখে মেশিনকে বোঝাতে হবে এবং ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য পাইথনের কাছে সাফিসিয়েন্ট রিসোর্স আছে, লাইব্রেরিজ আছে, আপনি অনেক কিছু বিল্ট ইন পেয়ে যাবেন। এই কারণে বলা হয় যে এই রিসার্চ এরিয়াটাতে পাইথন ম্যান্ডেটরি। ক্লিয়ার? অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করা যায় না তা না, বাট পাইথনে অনেক ইজি হয় আর কি। সো এখানে মূলত যেমন আমি বললাম ইকোসিস্টেমের কথা, যেমন আপনাকে প্রচুর পরিমাণে নাম্বারস নিয়ে কাজ করতে হবে। সো আপনি যদি ডেটা সায়েন্সে আসতে চান, পাইথনের যে লাইব্রেরিগুলোর নাম আমি আপনাদেরকে এখন বলবো, এগুলো আপনাকে ডেফিনেটলি খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে নামপাই, তারপরে হচ্ছে প্যান্ডাস। নামপাই কি করে? নামপাই হচ্ছে নাম্বারস নিয়ে কাজ করে, ঠিক আছে, মানে পাই মানে পাইথনের পাই আর কি। প্যান্ডাস কি করে? প্যান্ডাস হচ্ছে ডেটা প্রসেসিং এ হেল্প করে। লাইক ধরেন ফর এক্সাম্পল, আপনি যখন এআই মানে এআই রিসার্চ জায়গাটাতে আসবেন, সেখানে প্রথম স্টেপ হচ্ছে আপনার কাছে প্রচুর গার্বেজ ডেটা আসবে, প্রচুর ধরেন র ডেটা আসবে। এখন র ডেটা তো স্ট্রাকচার হয় না, র ডেটা ডিফারেন্ট ভাবে থাকতে পারে। তো সেই ডেটাটাকে কিভাবে স্ট্রাকচার করবেন, ধরেন আপনি ডেটাটাকে সিএসভি তে নিয়ে মানে নিয়ে চলে আসবেন, এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন, সেটাকে কি বলবো ক্লিন আপ করবেন, এইসব কাজের জন্য প্যান্ডাস হচ্ছে খুবই জোস একটা লাইব্রেরি। এখানে বিল্ট ইন কিছু ফাংশন আছে যেগুলো কল করেই আমরা অনেক কিছু অটোমেটিক করে ফেলতে পারি। এরপরে চলে আসবে টেনসর ফ্লো। টেনসর ফ্লো জাভাস্ক্রিপ্টেও আছে লাইব্রেরি, বাট মেইনলি টেনসর ফ্লো পাইথনের একটা সো এটা আপনাকে ডেফিনেটলি টেনসর ফ্লোর বস হওয়া লাগবে। এরপরে আসবে পাইটর্চ, তারপরে কেরাস, এইগুলা জিনিস আপনার ডেফিনেটলি লাগবে। সাইকিট লার্নও আছে। এই কয়টা লাইব্রেরি আপনার মানে মাস্ট লাগবে আর কি পাইথনের জন্য। আর সেকেন্ডে আসবে আপনার জাভাস্ক্রিপ্ট, যদি আপনি একজন অলরেডি মার্কেটে স্টাবলিশড একজন প্রোগ্রামার বা ডেভেলপার হন এবং আপনি ডেটা সায়েন্সে যেতে চান না, আপনি মূলত অ্যাপ্লিকেশন পার্টে যেতে চান, তাহলে ইউ ক্যান অ্যাভয়েড পাইথন অ্যাজ ওয়েল। কারণ আপনি অলরেডি জাভাস্ক্রিপ্ট জানেন। ইফ ইউ আর এ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, দেন ইউ হ্যাভ আদার ওয়েজ টু গেট ইন টু দিস মার্কেট, সেটা আমি একটু পরে আসবো। সো দিজ আর দ্য টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস যেগুলা হুইচ আর মোস্ট টকড অ্যাবাউট। এবং ফিউচারে জাভাস্ক্রিপ্ট সব জায়গাতেই ঢুকে যাবে, কারণ হচ্ছে আপনি যখনই এই মেশিন লার্নিং এর জায়গাটা কিন্তু এখন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ অনেক সুন্দর সুন্দর মডেল অলরেডি তৈরি হয়ে গেছে। নাও ইটস টাইম টু
বিল্ড অ্যাপ্লিকেশনস। এতদিন পর্যন্ত খালি রিসার্চ হয়েছে, ডিফারেন্ট টাইপ অফ মডেল বানানো হয়ে গেছে। এখন মডেল যে বানানো হয়ে গেছে, নতুন মডেল আসবে অনেক আস্তে ধীরে 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 নতুন মডেল আসবে। আর কত মডেলই আসবে, একসময় মডেলের প্রতি মডেল যত বানাবেন তত বেশি হচ্ছে আপনার হার্ডওয়্যার, আপনার সিপিইউ, হ্যাঁ জিপিইউ, এগুলা প্রচুর মানে বার্ন করতে থাকবে। সো এক পর্যায়ে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট হচ্ছে হাতুড়ি দিয়ে মাইশ শুরু করবে আর কি, কারণ ওয়েদারেরও 12টা বাজবে আর কি। তো সবকিছু মিলায়ে এটারও একটা সীমা আছে, হ্যাঁ। কিন্তু যে জায়গাটা সীমাহীন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আপনি এই পরিমাণ মডেলস এবং জিনিস এবং ডেটা আপনার কাছে অলরেডি আছে যে সেটা দিয়ে যে পরিমাণ লার্ন করা সম্ভব, সেই লার্নিংটাকে ইউজ করার সময় হচ্ছে এখন এই 2025-26 এরকম সময়গুলা আমরা হচ্ছে ইউজ বেশি দেখব। সো এই মডেলগুলোকেই কিভাবে ইউজ করতে হয়, আর এই ইউজের জায়গা যখনই আসে তখনই জাভাস্ক্রিপ্ট বস হয়ে যায়। কারণ জাভাস্ক্রিপ্টের কাজই হচ্ছে অন্যের বাড়া ভাতে কি বলবো ডিস্টার্ব করা আর কি। আরেকজন কষ্ট করে কাজ করেছে, অনেক রিসার্চ করেছে, হ্যাঁ রিসার্চ করতে করতে বুড়া হয়ে মরে গেছে, টাকা পয়সা তেমন কিছু পায় নাই, কিন্তু জাভাস্ক্রিপ্ট করবে কি ওই রিসার্চটাকে ব্যবহার করে বড় বড় অ্যাপ্লিকেশন বানায় ফেলবে। হ্যাঁ, সব মানুষকে দিয়ে, সব মানুষের কাছে অ্যাক্সেস দিয়ে দিবে। বিভিন্ন মানুষ, বিভিন্ন ছোট ছোট ডেভেলপাররাও তখন দেখবেন এই এআই টুলগুলো থেকে অ্যাক্সেস নিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে ছোট ছোট লাইব্রেরিজ ব্যবহার করে সুন্দর করে অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারবে। তো এই হচ্ছে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভূমিকাটা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এগেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যত ভালো পারবে সে তত ভালো করবে এই জায়গাটাতে। সো আমি যদি একটু আপনাদেরকে বিগ পিকচারটা বলি, যদি এই বিগ সার্কেলটা হয় এআই, তাহলে এই এআই এর মধ্যে পরের স্টেপে যেটা আসছে, এআই এর ভিতরে এআই এর একটা সাবসেট হিসাবে, সেটা হচ্ছে মেশিন লার্নিং। হ্যাঁ, আমরা একটু পরেই জানবো যে জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি ফ্যাক্টস গুলা কি। এবং মেশিন লার্নিং এর ভিতরে আছে হচ্ছে ডিপ লার্নিং, হ্যাঁ, এবং ডিপ লার্নিং এর পরে আছে হচ্ছে জেনারেটিভ এআই, এবং বর্তমান সময়ে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এজেন্টিক এআই, যেটা আমি একটু পরে আসবো। সো কেন মেশিন লার্নিং আলাদা, ডিপ লার্নিং আলাদা, সো আমরা একটু পরে ডিটেলও মানে দেখবো। সো মেশিন লার্নিং মানে কি, আপনি যেখানে মেশিনকে লার্ন করাচ্ছেন, তাই না? সো এই যে মেশিনকে আপনি যা করছেন, ডেটা প্রসেসিং করছেন, আপনি শুরুটা হচ্ছে কিভাবে, শুরুটা হচ্ছে আপনি একটা মডেল বানাবেন। আপনার আলটিমেট গোল কিন্তু হচ্ছে আপনি একটা মডেল বানাবেন, যেই মডেলটা কোনো একটা বিষয়ে ট্রেন্ড। হ্যাঁ, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার যদি ছোট একটা বাচ্চা মানে হয় কোন একটা ফ্যামিলিতে, সেই বাচ্চাটাও কিন্তু আলটিমেটলি একটা মডেল আসলে মানে পরিণত হয়। তাকে কিন্তু বিভিন্ন জিনিস শেখানো হয়, কি করা হয়, তাকে বিভিন্ন জিনিস ন্যাচারালি ট্রেন করানোর জন্য তাকে বারবার দেখানো হয়। হ্যাঁ, ধরেন বারবার তাকে পুতুলের ধরেন মেয়ে পুতুল আর ছেলে পুতুল আছে, আপনি তাকে বারবার মেয়ে পুতুল দেখাচ্ছেন, বলছেন যে এটা মেয়ে পুতুল, হ্যাঁ দেখো চুল বড়, ওর মুখে লিপস্টিক দেয়। আরেকটা হচ্ছে ধরেন ছেলে পুতুল আছে, যে দেখবেন হয়তো একটু ডিফারেন্ট, হ্যাঁ তার চুল ছোট, হ্যাঁ তারপরে এই আর কি। তো এটা দেখে 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 সে কিন্তু ন্যাচারালি সে একসময় ট্রেইনড হয়ে যায়, যে সে বোঝে যে তখন আর তাকে কিন্তু এক্সপ্লেইন করতে হয় না যে চুল বড় তাই এটা মেয়ে, ও দেখেই বুঝতে পারে, ফার্স্ট দেখেই বুঝতে পারে। এই যে মডেলগুলো, এই মডেলগুলো কিন্তু এভাবেই ট্রেন করা হয়। সো এই যে মডেলগুলো ট্রেনিং এর প্রাথমিক স্টেজটা হচ্ছে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং ইজ দ্য স্টেজ যেখানে মেশিনকে বোঝানো হয় হাউ টু লার্ন, ঠিক আছে? এরপরে চলে আসবে এই হাউ টু লার্ন, হচ্ছে একেবারেই রিসার্চের জায়গা, ঠিক আছে? এটা দিয়ে কোনো কাজ হবে না আলটিমেটলি, এইটা অ্যাকচুয়াল বিজনেস করবে না কখনো, বা বিজনেস অ্যাপ্লিকেশনের দিকে যাবে না। পরের স্টেপটা হচ্ছে ডিপ লার্নিং। ওকে শিখানো হয়েছে হাউ টু লার্ন, মানে একটা বাচ্চা যখন ক্লাস 2-3-তে উঠে যাচ্ছে, তখন অনেক কিছু সে নিজে নিজে শিখতে পারে, তার আগ পর্যন্ত তাকে কিন্তু অনেক কিছুই ট্রেন করতে হয়। এরপরে সে কিছু কিছু জিনিস কিন্তু নিজে নিজেই এনভায়রনমেন্ট থেকে পিক করে, তাই না? সো তার মানে ও যেহেতু অলরেডি কিছুটা জানে, যে আমি জানি যে আমি কিভাবে লার্ন করতে হয়, সো ওর ওই হাউ টু লার্ন ক্যাপাসিটি ছোট পরিসরে অল্প ডেটা দিয়ে ট্রেন করা হয়েছিল তাকে অল্প সময়ে। ওই হাউ টু লার্নটা সে যখন প্যাটার্নটা রিকগনাইজ করে, তারপরে সে কিন্তু আস্তে আস্তে ডিপ লার্নিং করতে পারে, তাই না? তো এই ডিপ লার্নিং এর জায়গাটা হচ্ছে মূল জায়গা, যেখানে এখন বেশি কাজ হয়, মেশিন লার্নিং এর থেকে ডিপ লার্নিং এখন বেশি কাজ হয়। এই জায়গাটাতে মূলত এই বাচ্চা মডেলগুলোকে বুড়া মডেলে পরিণত করা হয়, যেন আরো বেশি অ্যাকুরেসির দিকে যায়, ঠিক আছে? সো এখানে ডিপ লার্নিং করাবেন কি করে, তাকে আরো বেশি ট্রেনিং ডেটা দেওয়া হবে, ঠিক আছে? ট্রেনিং ডেটা বলতে লক্ষ লক্ষ ডেটা। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি মানে বাস্তবতা তো অনেক কঠিন, বাস্তব জীবনে যে ডেটা জেনারেট হচ্ছে, এবং সেই ডেটা এমন অনেক মানে ডেটা প্রতি মুহূর্তে তৈরি হয়, যেই ডেটা আজকে থেকে 2 দিন আগেও কেউ কল্পনা করেনি। আপনি বাংলাদেশের কথাই চিন্তা করেন, বাংলাদেশে 1 বছরে আমরা যেই চেঞ্জেস দেখেছি, হ্যাঁ এই চেঞ্জেস কি কখনো কল্পনাও করেছেন তার 1 বছর আগে? তো এই আমি মানুষ হিসেবেই আমরা এটা কল্পনা করতে পারি না, সো সেখানে এআই কিভাবে কল্পনা করবে? সো এআই উইল ফেস নিউ ইউজ কেসেস ডেইলি। সো বাস্তবতা অনেক দূরে থাকবে,
সবসময়ই এর একটু ঝামেলাই পড়বে আর কি, বাট ডেফিনেটলি সে কিছু প্রেডিকশন ডেফিনেটলি দিতে পারবে এবং অনেক বেশি ভালোই দিতে পারবে, যেটা দিয়ে মোটামুটি কাজ চলে যাবে। সো এই জায়গাটাতে, এই ডিপ লার্নিং এর জায়গাটাতে যত বেশি ডেটা ফিট করবেন মডেল তত বেশি। এই জন্য দেখবেন নতুন যে মডেলস গুলো আসবে তারা বলবে আই হ্যাভ বিন ট্রেন্ড বাই 7 মিলিয়ন প্যারামিটার্স, কেউ বলবে আমি 7 বিলিয়ন প্যারামিটার্স, কেউ বলবে আমি 20 বিলিয়ন প্যারামিটার্স, নাথিং এলস। দিস ইজ দ্য অনলি এরিয়া, মানে অনলি প্যারামিটার যেটা দিয়ে আমরা মেজার করতে পারি যে এই মডেলটা কতটা স্ট্রং। ঠিক আছে, আদারওয়াইজ মেশিন লার্নিং পার্টটা মোটামুটি সবারই সেম, বিকজ ওই জায়গাতে কি আছে, ওই জায়গাতে কিছু অ্যালগোরিদম আছে, কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন ব্যবহার করে এরকম পাইথনের বিভিন্ন লাইব্রেরিজ এবং অন্যান্য জিনিসের মাধ্যমে ডেটা প্রসেসিং, কয়েকটা স্টেজ আছে, ডেটা ক্লিন আপ বা ডেটা প্রসেসিং, তারপরে হচ্ছে যখন ডেটা সুন্দর করে স্ট্রাকচার্ড হয়ে আছে তারপরে সেটাকে মানে মডেলে প্লেস করা, তারপরে হচ্ছে কোন অ্যালগোরিদমের মাধ্যমে জিনিসগুলোকে সেগমেন্টেশন করা হয়, এরকম করে 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 একটা মডেলকে ডিফারেন্ট ভাবে সুন্দর সুন্দর ডেটা দিয়ে 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 এবং সেখান থেকে সামারি করে তাকে একটা কনটেক্সটের মধ্যে কোনো একটা মানে ডেটাবেসের মধ্যে সে জিনিসগুলোকে রাখে এবং তার মতো করে সে লার্ন করে। এই হচ্ছে ব্যাপার। তো ডিপ লার্নিং এ আমরা কি করি, আরো বেশি ডেটা দিয়ে আমরা ওর লার্নিং ক্যাপাসিটিটাকে কাজে লাগিয়ে ওকে আরো বেশি এক্সপার্ট বানাই আর কি। আর ডিপ লার্নিং এর ভিতরে আরেকটা সাবসেট হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে হটকেক, সেটা হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই কি? জেনারেটিভ এআই আমরা একটু পরে দেখবো। জেনারেটিভ এআই হচ্ছে এই মানে অ্যাপ্লিকেশনস গুলো আর কি মূলত, হ্যাঁ, যে হচ্ছে বুঝতেই পারছেন জেনারেটিভ এআই মানে যে এআইটা জেনারেট করতে পারে। এর আগ পর্যন্ত ও খালি নিত, শিখতো এবং একটা হয়তো উত্তর দিতে পারতো, মানে শেখা জিনিসের উপরে উত্তর দিতে পারতো। জেনারেটিভ এআই হচ্ছে যে সে নিজেও কিছু জেনারেট করতে পারবে, মানে যেটা তাকে কখনো শেখানো হয় নাই এরকম কোনো কিছু, সে বিভিন্ন ফ্যাক্টসকে এক জায়গায় করে সে হচ্ছে একটা প্রেডিকশন দিতে পারবে। আমি বারবারই বলছি প্রেডিকশন দিতে পারবে, কারণ এই জায়গাটাই হচ্ছে প্রেডিকশনের জায়গা, গ্যামলিং এর মতো আর কি। সো আমরা চলো এবার একটু ভিতরে যাই, যেহেতু আমরা মেশিন লার্নিং ডিপ লার্নিং বুঝে ফেললাম। এই যে ছবিটা দেখছেন ব্যাপারটা অনেকটা এরকমই। এই বাম পাশের যে ভদ্রলোক দেখছেন, হ্যাঁ, এই ভদ্রলোক হচ্ছে মেশিন লার্নিং স্টেজ, আর ডান পাশের ভদ্রলোক হচ্ছে ডিপ লার্নিং স্টেজ। এখন আগেকার দিনে সালমান খান এবং বর্তমান সালমান খানের মধ্যে কথার ডিফারেন্স দেখলেই বুঝবেন লোকটা কি পরিমাণ ম্যাচিউরড হয়েছে। সো এটাই বোঝানোর জন্য বলছি যে মানে মেশিন লার্নিং হচ্ছে বাচ্চা ফেজটা, আর ডিপ লার্নিং হচ্ছে বুড়া ফেজটা, মানে অ্যাডভান্সড ফেজটা, যে অনেক কিছু জেনে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো মূলত আমরা মেশিন লার্নিং ফেজে যেটা করি, হাউ টু লার্ন করি, আর ডিপ লার্নিং ফেজে, যেটা আমি অলরেডি বলে ফেলছি, ডিপ লার্নিং ফেজে আরো বেশি ডেটা দিয়ে সালমান খান জীবনে অনেক ইউজ কেস দেখছে, বুড়া হয়েছে। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই যে তার যে লার্নিংটা হয়েছে, হ্যাঁ, তার মানে ও এখন ডিপ লার্নিং হয়ে ও পীর বাবা লেভেলে চলে গেছে আর কি। এই হচ্ছে মূল কথা। সো এবার আসি মেশিন লার্নিং এর একটু ডিটেলসে যাই। মেশিন মানে শিখবেন কি আর কি। মেশিন লার্নিং এর মধ্যে মূলত দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে। দেখেন, সুপারভাইজড মানে কি? সুপারভাইজ শব্দের ইংরেজি শব্দের অর্থ কি? যে আপনি সুপারভাইজ করছেন, মানে আপনি ডিরেকশন দিয়ে দিচ্ছেন। আরো স্পেসিফিকলি বললে আপনার ডেটা লেভেলে যদি যান, লেবেল ডেটা আছে আপনার কাছে। হ্যাঁ, মানে ধরেন ফর এক্সাম্পল আপনি আপনার বাচ্চাকে ধরেন ফল চেনাচ্ছেন আর কি। সো আপনি কি করলেন, আপনি 3টা বাক্স নিলেন, 3টা বাক্সের মধ্যে একটা বাক্সের মধ্যে কমলা আছে, আরেকটার মধ্যে আপেল আছে, আরেকটা বাক্সের মধ্যে কলা আছে। সো 3টা বাক্সে আপনি সিল মেরে দিয়েছেন, এটা কমলা, এটা আপেল, এরকম করে আলাদা করে ক্যাটাগরি করে আপনি বাচ্চার সামনে রাখলেন, রেখে বললেন যে দেখো এইটা হচ্ছে কমলা, এই প্যাকেটটা, এটা এই যে যেটা দেখছো এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে তো আপনার কলা। সো ও দেখলো, এরপরে আপনি আবার দেখালেন, এরকম করে ওকে অসংখ্যবার এই একই টাইপের জিনিস বারবার দেখালেন, এবং প্রত্যেকটাতে কিন্তু লেবেলিং করা আছে, যে তাকে বলে দিচ্ছেন, ইনপুট দিয়ে দিচ্ছেন, ইনপুট আপনি দিয়ে দিচ্ছেন, তো সে জানে যে ও আচ্ছা এটা হচ্ছে কমলা। হ্যাঁ, তো তারপরে পরবর্তীতে কোনো একটা সময় অনেকদিন দেখাতে দেখাতে আপনি ঠাস করে একটা কমলা এনে হাতের সামনে ধরলে ও বলবে হ্যাঁ 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 এটা তো কমলা। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে সুপারভাইজড, মানে আপনি শিখিয়েছেন একদম ডিরেকশনাল ওয়েতে, ইনপুট আপনিই দিয়েছিলেন, ও জাস্ট মনে রেখেছে এবং মেমোরাইজ করে উত্তর দিয়েছে। দ্যাট সুপারভাইজড লার্নিং। সুপারভাইজ লার্নিং এর মধ্যে আর আরেকটা আছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো সুপারভাইজ লার্নিং এর মধ্যে একটা মানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন এবং আরেকটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশন মানে কি? ও আচ্ছা, আর আনসুপারভাইজ লার্নিংটা বলে নেই একই একই কনটেক্সটে। সো আনসুপারভাইজ লার্নিংটা হচ্ছে আপনার জাস্ট সুপারভাইজড এর উল্টা। সো যদি এটাকে উদাহরণ এইভাবে দেই, যে আপনি ওই একই অ্যানালজিতে যদি বলি যে আপেল কমলা এইভাবে আপনি আলাদা আলাদা করে ভাগ করে দেন নাই, আপনি সবগুলোকে মিক্স করে আপনি আপনার বাচ্চাকে দিয়েছেন, দিয়ে বলছে তুমি হচ্ছে এটাকে ভাগ করো, তোমার তোমার যেভাবে পছন্দ তুমি সেইভাবে সাজাও জিনিসগুলোকে, আর 3টা লাইনে সাজাও। ও তখন করলো কি, ও তখন ওর মতো করে ও দেখলো যে ঠিক আছে আপেল আর কমলা দুইটা দেখতে একই রকমের দেখতে চেহারা, সো ও করলো কি দুইটাকে এক ক্যাটাগরিতে রাখলো, কলা হচ্ছে আরেকটা ক্যাটাগরিতে রাখলো, 2টা ক্যাটাগরি হলো। আরেকটা বাচ্চাকে দিলেন, সেই বাচ্চা হচ্ছে আবার কি করলো, যে না ঠিক আছে একটার রং তো কমলা, আরেকটার রং লাল, আরেকটার নাম হলুদ, তাহলে ও 3টা ক্যাটাগরি করলো কালার দেখে।
আরেকজন আবার বেশি পোদ্দার, সে কি করলো যে আহা কমলা আর ওই হলুদ, কালার ব্লাইন্ড যদি হয়, অনেকের কাছে কমলা আর হলুদ একই লাগে, হ্যাঁ, তো আমারই লাগে। সো ও তখন করলো কেউ, এই দুটো তো কাছাকাছি একই রঙের, সো ওই দুটাকে এক জায়গায় রাখলো। সো এক একজন মানুষ এক এক ভাবে লার্ন করতে পারে। এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। এখন ডেটার প্রকার ভেদে মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা চুজ করে, এমএল ইঞ্জিনিয়াররা চুজ করে যে আমি সুপারভাইজ লার্নিং এ যাব নাকি আমি হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এ যাব, বেসড অন দ্য ডেটার ক্যাটাগরি আর কি। আচ্ছা, সুপারভাইজ লার্নিং এই জায়গাটাই মূলত সবচেয়ে জনপ্রিয় এখন সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে, কারণ এটা অনেক প্রেডিক্টেবল অ্যান্সার দেয়। সো সুপারভাইজ লার্নিং এর দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন শুনেই বুঝতে পারছেন, ক্যাটাগরাইজেশন করা যায়। আর রিগ্রেশন হচ্ছে মানে কি বলবো, নাম্বার প্রেডিক্ট করার মতো। যেমন ধরেন ফর এক্সাম্পল, ক্লাসিফিকেশনের একটা উদাহরণ দিই। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি কি বলবো, ধরেন ওই ইয়ের কথাই যদি বলি, ধরেন আপনি আপনার বাচ্চাকে কুকুর আর বিড়ালের হচ্ছে মানে 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 অনেকগুলা হচ্ছে মানে ইয়ে করলেন যে কুকুর আর বিড়ালের ছবি দিলেন। আচ্ছা, এটা না, আমি ফলের উদাহরণটাই দিই। ধরেন আপেল, কমলা, হ্যাঁ, এই যে জিনিসগুলো আপনি ওকে দিলেন, দিয়ে মানে আপনি ইনপুটটা বলে দিচ্ছেন আর কি এখানটায়, মানে যেটা আমি আগেই বলেছিলাম আর কি, যে আপনি ইনপুটটা বলে দিচ্ছেন যে ঠিক আছে এইটা হচ্ছে আপেল, এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে আঙুর। সো ও তখন কি করলো, ওই যে আপনি ক্যাটাগরি করে দিচ্ছেন এবং আপনি ওকে এরপরের উত্তর যেটা চাচ্ছেন সেটাও আপনি আবার একটা ফলের নামই চাচ্ছেন। সো আপনি ইনপুটও বলে দিচ্ছেন, আউটপুটও কিন্তু আপনি কাইন্ড অফ বলেই দিচ্ছেন ওই কটার মধ্যেই। সো এটা হচ্ছে তার মানে কি আপনি ক্লাসিফাই করে দিচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসিফিকেশন। আর রিগ্রেশন হচ্ছে অনেকটা নাম্বার প্রেডিক্ট করার মতো। যেমন ধরেন আপনি দোকানে গেছেন, দোকানে যে আপনি বললেন 1 কেজি কমলা দাও, ঠিক আছে, তো দোকানদার আপনাকে একটা 1 কেজির মানে মেপে দিয়ে দিল। আপনি হাতে নিয়ে বললেন যে না, এটা তো দেখে মনে হচ্ছে না 1 কেজি, এটা মনে হচ্ছে 800 গ্রাম। ঠিক আছে, তার মানে কি আপনি হাতে নিয়ে প্রেডিক্ট করছেন, কাইন্ড অফ নাম্বার প্রেডিক্ট করছেন একটা, আপনি কোনো ক্যাটাগরাইজেশন করছেন না। এই জিনিসটা হচ্ছে রিগ্রেশন। সো ক্লাসিফিকেশনের মধ্যে আবার মূলত বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা হয় বা অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয়। তার মধ্যে আছে যেগুলো আপনাদের আসলে কেন বলছে এগুলো, কারণ এগুলো আপনাদেরকে জানতে হবে, কাইন্ড অফ রোডম্যাপের মতো। এখানে এসভিএম আছে, ডিসিশন ট্রি অ্যালগোরিদম আছে, কেএনএন, হ্যাঁ, কেএনএন মানে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক আর কি। সো এই জিনিসগুলা হচ্ছে মূলত এই অ্যালগোরিদম গুলো আপনাদেরকে মাস্ট জানতেই হয় আর কি। রিগ্রেশন লেভেলে আপনার লিনিয়ার রিগ্রেশন আছে, পলিনোমিয়াল রিগ্রেশন আছে, তারপরে হচ্ছে লজিস্টিক্যাল রিগ্রেশন আছে। সো এই জিনিসটা শুনলে এখন খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি যখন এরকম আমি যে বাংলায় যে কথাগুলো বললাম এগুলো কিন্তু বুঝতেছেন। সো এগুলো অনেকটা ব্যাপারটা হচ্ছে আমরা ছোটবেলায় যে উপপাদ্য সম্পাদ্য পড়তাম না, অনেকটা ব্যাপারগুলো এরকম অ্যালগোরিদম গুলা, যে আপনাকে এরকম কিছু অ্যালগোরিদম বলবে যে এইভাবে এইভাবে করলে এরকম 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 হয়। আপনি কি করবেন, ওই অ্যালগোরিদম ফলো করে করে খাপে খাপে আপনাকে বসাতে হবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ রিসার্চ এবং পড়াশোনার ব্যাপার। সো যদি এই ধরনের জিনিসগুলো, যেমন আপনার যদি প্রোগ্রামিং এর ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম পড়তে গেলে ঘুম চলে আসে, তাহলে ভাই মেশিন লার্নিং কে স্যালুট দিয়ে মানে বিদায় নিতে হবে। কারণ সবাই এগুলো পছন্দ করে না, সবাইকে দিয়ে এটা হয়ও না, আপনি যতই চেষ্টা করেন না কেন। সো আপনাকে ইউ হ্যাভ টু ডিসকভার ইউর সেলফ, যে ওয়েদার ইউ আর এ রিসার্চার অর সায়েন্টিস্ট ক্যাটাগরির মানুষ, তাহলে আপনি এই জায়গায় আসবেন। আর যদি আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দিকে যেতে চান, তাহলে একটু ওয়েট করতে হবে আর কি। এই আচ্ছা, সো দ্য বিগ পিকচার ইজ, আমি বিগ পিকচারটা বলি তাহলে অ্যাজ এ হোল বুঝবেন। আপনি যাই করেন না কেন, বিগ পিকচারটা আপনাকে বুঝতে হবে। সো আপনি আসলে কি করছেন, আপনি সামহাও এই এআই ওয়ার্ল্ডে কিছু একটা ইনপুট দিচ্ছেন এবং আপনার সেই ইনপুটটা কোনো একটা ব্ল্যাক বক্সের মধ্যে যাচ্ছে এবং তারপরে আপনি সেটার কাছ থেকে একটা আউটপুট প্রেডিক্ট করছেন। এই যে ব্ল্যাক বক্সটা, এইটা হচ্ছে ইন এ বিগ পিকচার মেশিন লার্নিং। মানে আপনি কোন বেস্ট কাজটা করলে আপনার বেস্ট আউটপুটটা আপনি পাবেন, সেটাই হচ্ছে মেশিন লার্নিং। সো এই মেশিন লার্নিং স্টেজে একটা বিশাল ইন্ডাস্ট্রি, জব ইন্ডাস্ট্রি আছে এবং দে আর হাইলি পেইড। বাট একই সাথে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, বাস্তব মানে উদাহরণ যেটা আপনাকে অনেকে বলবে না, সেটা হচ্ছে সায়েন্টিস্ট বাজারে কয়জন দেখতে পান? সায়েন্টিস্টরা ওয়েল পেইড, ট্রু, তাদেরকে সামহাও কোনো রিসার্চ ফার্ম বা কোনো কেউ পেইড মানে পে করছে। বাট সায়েন্টিস্ট আপনি মার্কেটে কজনকে দেখতে পান? আমরা কিন্তু হাতে গোনা কিছু সায়েন্টিস্ট দেখতে পাই। যেমন ধর ফর এক্সাম্পল এই মানে এই ক্যাটাগরিটা কেমন ক্যাটাগরি, যেমন ধরেন ফর এক্সাম্পল ফার্মাসিস্ট। অনেকে ফার্মাসি পড়ে, হ্যাঁ, ফার্মাসি পড়ে ফার্মাসিস্ট হয়। একটা বড় কোম্পানিতে ফার্মাসিস্ট, একটা ওষুধ কোম্পানিতে খুব বেশি হলে 2 থেকে 3 জন লাগে, তার বেশি ফার্মাসিস্ট লাগে না। কিন্তু ঠিক একইভাবে একটা সফটওয়্যার কোম্পানিতে যদি আমি বলি, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা আসলে অ্যাকচুয়ালি মডেলস নিয়ে কাজ করছে, মেশিন লার্নিং এমএল ইঞ্জিনিয়ার খুব বেশি লাগবে না, ঠিক আছে। কিন্তু এক্সিকিউশন করার জন্য ডেভেলপার্স অনেক লাগবে। সো আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি ওই ক্যাটাগরির মধ্যে বিলং করেন কিনা। যদি আপনি ওই টপ লেভেল, ওখানে কম্পিটিশন কম এবং ওখানে পেমেন্টও বেশি, কিন্তু ওখানে রিস্কও বেশি, আপনাকে পরিশ্রমও বেশি, আপনাকে ওই পর্যন্ত যেতে হলে অনেক বেশি কাজ করে যেতে হবে আর কি। সো এই বাস্তবতাটাও ঠিক করবেন। সো
আপনারা যে স্টেজে আছেন আপনাদেরকে চুজ করতে হবে এই জায়গাটা, এই ডিসিশনটা নেওয়াটা খুবই জরুরি। যেমন আমি সুমিত সাহা জীবনেও মেশিন লার্নিং এ যাব না, ঠিক আছে? কারণ হচ্ছে আমি বুড়া হয়ে গেছি। আমার জন্য এখন এই রিসার্চের এরিয়াতে জীবনের আরো আনপ্রেডিক্টেবল, আর এটা যে আনপ্রেডিক্টেবল, এই আনপ্রেডিক্টেবিলিটির মধ্যে সময় নষ্ট করার আমার সময় নাই, কিন্তু আপনাদের হয়তো আছে। সো আপনারা চুজ করবেন যে আপনারা কোন জায়গাটাতে যাবেন। বাস্তবতাটা বোঝাটা খুবই জরুরি। ভুল পথে গেলে, ভুল রাস্তায় ডাইভার্ট হলে এই জায়গাটায় ফল করে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি আর কি। আচ্ছা, সো ডিপ লার্নিং এর, আচ্ছা যেহেতু আমরা মেশিন লার্নিংটা মানে 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 শেষ করলাম, এবার আমরা ডিপ লার্নিং আগেও দেখেছি, এবার ডিপ লার্নিং এর মধ্যে কি কি শেখা লাগবে সেটাও বলি, কারণ অনেকের ইন্টারেস্ট থাকতে পারে, সেই জন্য বলতেছি আর কি। ডিপ লার্নিং এর অ্যাজ এ হোল, ডিপ লার্নিং এর দুইটা জায়গা। একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটাই হচ্ছে মেইন এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, যেটা মূলত কি করে, টেক্সট জেনারেট করে, যেটা আমরা চ্যাট জিপিটি বা যে কোনো জায়গায় দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে আজকে খুব কথা বলা হচ্ছে, তাই না? কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই এনএলপি, এই জিনিস নিয়ে কাজ করছে মানুষ আরো 20 বছর আগে থেকে, ঠিক আছে? আমার কোম্পানি অ্যানালাইজে নেই, আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি এনএলপি ইউজ করে, সেটাও 7-8 বছর আগে, ঠিক আছে? সো এই মানে চ্যাটবটস এন্ড এভরিথিং, এই জিনিসগুলো কিন্তু বহুত আগেই ছিল। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং জিনিসটা কি, মানুষ, আমরা মূলত যেই সফটওয়্যার গুলো ব্যবহার করছি সেখানে কিন্তু আমাদেরকে মেশিনকে সবকিছু ইনস্ট্রাক্ট করতে হয়। মানে আপনি একটা বাটনে চাপ দিচ্ছেন, বা আপনি একটা যে কথা বলছেন সেটাকে আপনি একদম লিখে দিচ্ছেন, তাই না? সো স্পেসিফিক করে লিখে দিচ্ছেন। এই মানুষ তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করে। সো যদি সেটা বলতে পারতাম এবং মেশিন সেটা বুঝতে পারতো, তাহলে এর থেকে ভালো কিছু হতো না। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট বিহাইন্ড দিস রিসার্চ, যে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যদি করা যায়। দীর্ঘ সময় লেগেছে কিন্তু এটার অ্যাকুরেসি লেভেলে আসতে। আজকে আপনারা জেনারেটিভ এআই আপনার কথা, সরি কি বলবো, চ্যাট জিপিটি বা অন্যান্য বিভিন্ন টুল আপনার যে কথাগুলো পিক করছে সেটা কিন্তু প্রায় 15-20 বছরের রিসার্চের কারণে আসছে। তাও আপনি বাংলা ইংরেজি বাংলিশ মিশালে অনেক সময় ভুলভাল বোঝে। জেমিনাইকেই জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি একটু বেটার। জেমিনাইকেই আপনি দেখবেন, আপনি যদি বাংলায় কমান্ড দেন খুব বেশি ভালো রেসপন্স দেয় না, কিন্তু আপনি হোয়ারাজ আপনি ইংরেজিতে কমান্ড দেন, আবার আপনার ইংরেজি যদি, আবার অনেকের ক্ষেত্রে আপনার ইংরেজি যদি ঠিক হয় ভুল হয়, তাহলেও মানে মানে ডিফারেন্ট আউটপুট পাওয়া যায় আর কি। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হতে যে 100% অ্যাকুরেসি লেভেলে গেছে তা না, বাট খুবই টু সাম এক্সটেন্ট খুবই ভালো জায়গায় গেছে, যে সে পিক করতে পারছে। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো সহজ জিনিস না। মানে বিশ্বে অনেক ভাষা আছে, আপনি শুধু ইংরেজি নিয়ে চিন্তা করলে হবে না, প্রচুর ভাষা আছে। আর ল্যাঙ্গুয়েজটা যদি বাংলার মতো এরকম জটিল ভাষা হয় তাহলে তার কথাই নাই। ইভেন বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কি আপনারা খুব বেশি কাজ করতে দেখেছেন? বাংলাদেশে প্রচুর কোম্পানি এসেছে, আমার জানা মতে আমার এই 17 বছরের ক্যারিয়ারে আমি প্রচুর এনএলপি নিয়ে কাজ করা কোম্পানি খুলতে দেখেছি, বন্ধ হতে দেখেছি, খুলতে দেখেছি, বন্ধ হতে দেখেছি। ফান্ড উঠায়, টাকা নষ্ট করে জায়গা, কারণ সবকিছু বানায়, বানায় এসে বলে ভাই আমার মডেলটা 80% অ্যাকুরেসি দেয়, ঠিক আছে? আরে ভাই, আমার ক্লায়েন্ট তো 100% অ্যাকুরেসি দেওয়ার পরও ফিডব্যাক দেয়। সো তুমি 80% অ্যাকুরেসি বললে তো গেট থেকেই বের করে দিবে। সো এই জায়গাটাতে অনেক দূর যেতে হবে এখনো এআই কে, এবং এই যে অনেক দূর যেতে হবে ততদিন পর্যন্ত আপনি বসে থাকবেন, আপনি এগুলো শিখবেন, আপনি এগুলো ব্যবহার করবেন, এবং কোন কাজে ব্যবহার করবেন সেগুলো আমি লাস্টে গিয়ে বলবো আর কি। সো এইটা হচ্ছে ফার্স্ট পার্ট ডিপ লার্নিং এর, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আর সেকেন্ড আরেকটা ক্যাটাগরি হচ্ছে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশনে কি হয়, এখানে মূলত আমরা ইমেজ এবং ভিডিও ফ্রেম নিয়ে কাজ করি। মূলত ইমেজ ফ্রেম নিয়ে কাজ করি, কারণ ভিডিও আসলে আলটিমেটলি কিছুই না, সিকোয়েন্স অফ লটস অফ ইমেজেস। সো এখানে কম্পিউটার ভিশনে মূলত ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করা হয়। ক্লিয়ার? সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইজ দ্য এরিয়া। কম্পিউটার ভিশন নিয়ে আমি কথা খুব একটা বলবো না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা আছে সেই জায়গাটাতে হিউজ কাজ হচ্ছে। এবং কারণ কি? কারণ হচ্ছে এনএলপি মডেলগুলো, চ্যাট জিপিটি বলেন বা জেমিনাই বলেন, এরা কিন্তু আলটিমেটলি জাস্ট সিম্পলি ডিপ লার্নিং করার পরেই যে এতগুলো বছর বিলিয়ন বিলিয়ন ডেটা খাওয়াইছে, খেয়ে 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 খেয়ে, ওই যে বললাম একটা বাচ্চাকে যেভাবে শেখানো হয়, ও এখন মোটামুটি সব পারমুটেশন কম্বিনেশন জেনে গেছে এবং মোটামুটি ল্যাঙ্গুয়েজ গ্রামার সব বুঝে গেছে, বুঝে সে এখন মানুষের কথা পিক করতে পারে, ঠিক আছে? কিন্তু ইমোশন পিক করতে কিন্তু এখনো ওইভাবে পারে না। তো কাছাকাছি পারছে, আস্তে আস্তে বুঝতে পারছে। সো মানুষের ইমোশনও তো চেঞ্জ হয়। সমস্যা হচ্ছে আপনি তাকে যে ডাটাটা দিচ্ছেন সেই ডাটার উপরে বেস করে ও লার্ন করছে। এর পরবর্তীতে যখন নতুন কনটেক্সট আসবে, সমাজে কিন্তু নতুন নতুন কনটেক্সট হাজির হবে। সো এমন এমন উদ্ভট কনটেক্সট চলে আসবে যে কনটেক্সট গুলো তার লার্নিং এর মধ্যেই নাই। সো তখন তাকে আবার ট্রেন করাতে হবে, হুইচ ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ। এবং এই সাইকেল কতদিন চালানো সম্ভব হবে, যতদিন পর্যন্ত কালো টাকা ছড়াছড়ি মার্কেটে অনেক বেশি থাকবে, ইনভেস্টরদের কাছে অনেক টাকা থাকবে, ততদিন পর্যন্ত এই জিনিস পসিবল হবে। তারপরে একটা সময় যে ভালোই বিপদ আসতেও পারে আর কি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ততদিনে মানুষ আমরা যারা আছি তারা এই ফেক ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে যাব, এবং আমরা তখন অধিকাংশই এআই ইউজারে পরিণত হব, ঠিক আছে? সো এআই ইউজারে পরিণত হওয়ার কারণে আমাদের আর উপায় থাকবে না যে, এখন দেখবেন আপনি যদি চ্যাট জিপিটি আপনার সামনে থাকে, অনেক ক্ষেত্রেই আমরা এখন আর কেউ ইমেল লিখি না,
হ্যাঁ, সো আমরা মনে করি আমি কত প্রোডাক্টিভিটি বাড়াইছি, কিন্তু একই সাথে একটা সময় যে যখন একটা ইমেল, যে ইমেলটা আপনি হয়তো নিজে 2 মিনিটে লিখে ফেলতে পারতেন বা নিজে লিখতেন অ্যাটলিস্ট মাথা খাটায়, সেই জিনিসটা আপনি যখন লিখবেন না, ছোট্ট একটা লাইন লেখার জন্য আপনি চ্যাট জিপিটিকে হয়তো প্রশ্ন করবেন। সো দ্যাট মিনস আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ইউজার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। সো এইটাও একটা গিমিক, যেটা আপনাকে, কারণ কি এগুলো সব সাবস্ক্রিপশন মডেলে চলে। সো একটা সময় গিয়ে আপনার ইউজেবিলিটি এমন জায়গায় পৌঁছাবে আপনি তো সারা চলতেই পারবেন না, যেভাবে কোম্পানিগুলো আপনার কাছে মানে সাবস্ক্রিপশন ফি চাবে রেগুলার, তখন কিন্তু আপনার কিছু আর করার থাকবে না, কারণ আপনার ব্রেন মূর্খ হয়ে গেছে। ঠিক আছে, সো এই জায়গাটার একটা ব্যালেন্স করবেন, যেভাবে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করি সেরকম করে এই জায়গাটা আপনাকে একটা ব্যালেন্স করতে হবে, যেন আপনার ব্রেনও খাটে, আপনার মাথাও কাজ করাতে পারেন, আর এগুলাকেও আবার প্রপারলি কাজ করায় নিতে পারেন। এই হচ্ছে মূল কথা। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মধ্যে এর আগে ওল্ড কিছু ছিল, মানে টেকনিক্স ছিল, যেমন RNN, এগুলো সবই দেখবেন NN আছে। NN মানে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। মূলত এই ডিপ লার্নিং এর জায়গাটা নিউরাল নেটওয়ার্ক মডেলে কাজ করে। এই যে একটু আগে আমি বলেছিলাম যে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং, মেশিন লার্নিং যে স্টেজটা, সেই জায়গাটা হচ্ছে মূলত নিউরাল নেটওয়ার্কের ব্যাপার না, এটা হচ্ছে কাইন্ড অফ মেমোরাইজিং থিংস। আর ডিপ লার্নিংটা হচ্ছে মানুষের ব্রেন যেভাবে কাজ করে, লাইক মানুষের ব্রেন লক্ষ লক্ষ নিউরনের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, সো যখনই আমরা চিন্তা করি তখন আমাদের থিঙ্কিংটা ওই নিউরাল নেটওয়ার্ক দিয়ে ঘুরে 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 কোনো তার ক্লোজেস্ট জায়গাগুলো দিয়ে মিশে মিশে কনটেক্সট তৈরি করে। ঠিক একইভাবে ডিপ লার্নিং এর মডেলটাকে, মানে অ্যাটলিস্ট আর্কিটেকচারটাকে এভাবে সাজানো হয়েছে যেন এটা নিউরাল নেটওয়ার্ক মডেলে কাজ করে, সো দ্যাট ফিউচারে আস্তে আস্তে এটাকে কি বলবো, ডিপ থিঙ্কিং এর দিকে নিয়ে যাওয়া যায়, যেন মানুষের মাথাটা যেভাবে কাজ করে, মানে আলটিমেটলি ওরা দেখেছে যে মানুষের মাথাই তো বেস্ট ডিজাইন, তাহলে এটাই ফলো করি, সোজা কথা হচ্ছে এইটা। সো ওই জায়গাটাতেই তারা এই জন্য নাম দেওয়া হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। সো এই আর কি। তো এখানে অনেক কিছু আছে, যেমন RNN, CSTM, RNN, GRU, এগুলো হচ্ছে এখন পুরানো হয়ে গেছে। এনকোডার, ডেকোডার, এখন যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচার। সো ট্রান্সফর্মার আর্কিটেকচার জিনিসটা কি, এটা হচ্ছে মূলত, যতটুকু আমার মনে আছে, খুব বেশি দিন হয়ও নাই, গুগলের একটা রিসার্চ পেপার বের হয়েছিল। হ্যাঁ, তো এই রিসার্চ পেপারে মূলত ট্রান্সফর্মার আর্কিটেকচার নিয়ে গুগলের কিছু গুগলের একটা টিম আছে, AI টিম, সেই গুগল ব্রেইনের একটা রিসার্চ পেপার ছিল। এই বুইরা রিসার্চাররা এটা রিসার্চ করে বের করছে, একটা পেপার লিখছে, সেই পেপার লিখে ওরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, খুব বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করতেছে, তালি হচ্ছে, ওরা খুব খুশি। আর এই যে ওরা যখন এই কাজ করতেছিল, তখন আস্তে করে ওপেন এআই এই ট্রান্সফর্মার আর্কিটেকচারটা নিয়ে পড়াশোনা করে চ্যাট জিপিটি লঞ্চ করে দিছে। সো গুগলের রিসার্চ, গুগলের টিমের খেলা সবকিছু, বাট আলটিমেটলি এক্সিকিউশন করেছে ওপেন এআই। ক্লিয়ার? এবং সেখানে ইনভেস্ট আছে মাইক্রোসফট। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। সো মূলত গুগল ইজ অলওয়েজ দ্য ব্রেন। সব সময় আমি দেখে আসছি, আমাদের ক্যারিয়ারেও আমি দেখে আসলাম, গুড থিংস কাম ফ্রম গুগল। তারা একটা কিছু রিসার্চ করছে, দে ইনভেস্ট আ লট ইন রিসার্চ, সবকিছু তারা করছে, খেয়ে ফেলে, ওই যে বলে না, আমার জিনিস খেয়ে গেল আরেকজন আর কি, ওই ব্যাপার আর কি। সো গুগলের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে। সো এখন এই যে ট্রান্সফর্মার আর্কিটেকচার, তাদের রিসার্চ, এটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করেছে হচ্ছে ওপেন এআই। হ্যাঁ, সো গুগল যেহেতু বড় কোম্পানি, তাদের কোনো একটা নতুন কিছু বানাইতে কিন্তু অনেক সময় লাগে, কারণ ওখানে ব্যুরোক্রেসি আছে, অনেক স্টেপ দিয়ে যেতে হয়, অনেক স্ট্রাকচার আছে। বাট ওপেন এআই হচ্ছে পাগলাটে টাইপের টিম। হ্যাঁ, ছোট্ট একটা টিম ছিল, তারা দিনরাত কাজ করে, পাগলের মতো কাজ করে বানায় ফেলছে আর কি। তো এই হচ্ছে মূলত কথা। তো এখান থেকে আমাদেরকে যে লার্নিংটা নিতে হবে এগেইন, যে বানানোর দিকে ফোকাস করবেন বেশি, সবার জন্য রিসার্চ না। সো এটা আমি আবারও বললাম আর কি। সো অ্যাপ্লিকেশনে চলে যাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর কি। সো এই আর কি। তারপরে কম্পিউটার ভিশন নিয়ে তো বললামই। সো এই কম্পিউটার ভিশন হচ্ছে ইমেজ এবং ভিডিও ফ্রেমস নিয়ে কাজ করে, এটা আমি খুব বেশি জানিও না, তাই এটা নিয়ে কথা বললাম না আর কি। আর কম্পিউটার ভিশনের মধ্যে এই যে একটা অ্যালগরিদমের নাম লিখে রাখছি, CNN, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যারা ইমেজ প্রসেসিং, ভিডিও প্রসেসিং নিয়ে কাজ করবেন, তাদেরকে এই টেকনিক নিয়ে পড়াশোনা করা লাগবে। আচ্ছা, এরপরে আসতেছে ইন্টারেস্টিং পার্ট। এইবার একটু নড়ে চড়ে বসার সময় হয়েছে, কারণ এটা হচ্ছে অ্যাটলিস্ট আমার পছন্দের জায়গা। হয়তো কাজ করলে এখানেই ডেভেলপাররা কাজ করবে আমার মনে হয়, যারা অলরেডি মানে এক্সিস্টিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা হচ্ছে প্রোগ্রামিং পারেন, তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে জেনারেটিভ এআই। যে আপনি আসলে বানিয়ে ফেলেছে, হ্যাঁ, আমাদের কুতুবরা, সায়েন্টিস্টরা সবকিছু বানিয়ে ফেলেছে, এবার খেলা হচ্ছে আমরা এটা ব্যবহার করব। সো জেনারেটিভ এআই কি করবে? জেনারেটিভ এআই হচ্ছে আপনি যেই সুন্দর সুন্দর মডেলগুলো, যেগুলো ওয়েল ট্রেন্ড, সেই মডেলগুলোকে অ্যাক্টিভ রাখছেও আর একটা টিম, এই মডেলগুলোকে ব্যবহার করে আমরা আমাদের অ্যাকচুয়াল বিজনেস পারপাস সলভ করব। ঠিক আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল লার্ন উইথ সুমিত। লার্ন উইথ সুমিত একটা মানে আচ্ছা আমি বলি তাবিজ বিক্রি প্ল্যাটফর্ম। তো এইখানে যে তাবিজগুলো আমি বিক্রি করি, তো এই যে প্ল্যাটফর্মটার মধ্যে অনেক অ্যাক্টিভিটিস কিন্তু হয়। ছাত্ররা আসে, তারা বিভিন্ন প্রশ্ন করে, তারা বিভিন্ন রিকোয়েস্ট করে। তো এই যে তারা বিভিন্ন প্রশ্ন করে,
তো লাস্ট 5-6 বছরে আমরা মোটামুটি জানি যে মানুষ কি প্রশ্ন করতে পারে, সেই ডাটাগুলো ওয়েবসাইটেই থাকে। সো যদি এরকম একটা চ্যাট ইন্টারফেস থাকতো যেখানে গিয়ে সে কোনো প্রশ্ন করছে, সেই প্রশ্নটার উত্তর আমি এই জায়গাটা থেকেই তৈরি করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা এআই কোত্থেকে আসবে? আল্টিমেটলি তো এটা আমার ডাটাবেস থেকে সার্চ করে দিলেই হয়। আমার তো সার্চ বার দিলেই হয়। ট্রু, সার্চ বার দিলেই হয়। কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স এর কথা চিন্তা করেন যে একজন ছেলে আসলো, সে এসে দেখলো একটা বক্স, সেখানে তাকে বলা হলো তুমি যা খুশি প্রশ্ন করতে পারো। সে আমাকে বলল, ভাই সুমিত ভাইয়ের তাবিজ, এই তাবিজটার দাম কত? ঠিক আছে? সো এই যে সে কিন্তু জাস্ট বাংলায় লিখে দিল, ধরেন তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আমি ওইখান থেকে আমার যে সিস্টেম সফটওয়্যার, সে মানে সে কি করলো, ওই যে মেসেজটা সে দিয়েছে ওইটাকে চ্যাট জিপিটি বা জেমিনাই বা যে কোনো একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ঠিকমতো প্রসেস করতে পারে এরকম কারোর কাছে আমি এপিআই দিয়ে পাঠাই দিলাম। সে আমাকে একটা ক্রিপ্টিক রেসপন্স দিল একটা জেসন ফরম্যাটে বা কোনো একটা স্ট্রাকচার ফরম্যাটে, যে এইখানে এর ইন্টেন্ট হচ্ছে এটা, যে সে আসলে তোমার অমুক করছে কোর্স কোলন বা তাবিজ কোলন এইটা, হ্যাঁ প্রাইস কোলন এত, এইটা দিয়ে সে আমাকে একটা পাঠিয়ে দিল। আমি তখন কি করলাম, ও ওকে ঠিক আছে, আমার তো জেসন অবজেক্ট আমি চিনি, এরপরের কাজ কিন্তু এগেইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের। সো দ্যাটস দ্য এরিয়া ওয়্যার এখন একটা প্রচুর কাজ হচ্ছে। সো আপনি চিন্তা করে দেখেন এই জায়গাটায় কাজের কোনো সীমা নাই, কি পরিমাণ কাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য এখন আসবে। সেটা হচ্ছে যত ওয়ার্ল্ড ফ্যাশন ওয়েবসাইট আছে, যত ওল্ড ইউজার ইন্টারফেস আছে, ওল্ড কোনটাকে বলছি, বর্তমান যুগেও যেটাকে আপনারা কদিন আগেও ফেসবুক, ইনফ্যাক্ট এই এআই এর যুগে ফেসবুকের যে ইন্টারফেসটা আমরা দেখছি সেটাও কিন্তু একটা অ্যাবসলিউটলি ফালতু ফালতু হয়ে গেছে আর কি। কারণ এখন ফেসবুকের কাছে মানুষের এক্সপেকটেশন হচ্ছে এত কিছু করতে হবে কেন, আমাকে পোস্ট কেন এভাবে দিতে হবে, আমি জাস্ট এখানে ফেসবুকে আসবো, একটা মাইক্রোফোন থাকবে, ওখানে লিখবো এই বেটা পোস্ট দে, হ্যাঁ পোস্ট দিয়ে দিবে, এরকম মানুষের এক্সপেকটেশন হয়ে যাবে। সো এই যে আমি যাব একটা ওখানে আবার একটা পার্টিকুলার হোম পেজে ক্লিক করবো, আমাকে ক্লিক কেন করতে হবে, আমি বলবো এই আমার প্রোফাইলে যা, হ্যাঁ ও প্রোফাইলে নিয়ে যাবে। সো দ্যাটস মানুষের এক্সপেকটেশন এখন এই জায়গায় যাবে। হ্যাঁ, কারণ মানুষ এখন দেখে ফেলাইছে, যারা ইউজার তারা দেখে ফেলাইছে এগুলো তো করা যায়। ঠিক আছে, আমাদের ক্লায়েন্টরাও আমাদেরকে বলে, হ্যাঁ আমরা যে মানে যেসব ক্লায়েন্টের সাথে কাজ করি, আর ক্লায়েন্ট যদি বাঙালি হয় তাহলে বলে আরে ভাই এখন এআই এর যুগে আপনি এটি কি দিছেন, এখানে আমাকে কেন আবার ক্লিক করতে হবে, ক্লিক কেন করবো, আমি তো বসে থাকবো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো জেনারেটিভ এআই এর ব্যাপারটা হচ্ছে এখানে মূলত আমরা বিভিন্ন এখন যেগুলো দেখছি যে আমরা বিভিন্ন এলএলএমস দেখছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এখন টুল। এলএলএম কে এই জায়গায় দেখতে হবে টুল হিসাবে, নট যে আমি এলএলএম মডেল আবার বানাবো। নো, এই পার্ট আগে চলে মানে গেছে, সেটা হচ্ছে রিসার্চের পার্ট। এবার আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে চলে আসছি। আমরা এবার চালাকি করব, আমরা হচ্ছে যা আছে সেগুলোকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, সো এলএলএমস আছে আমাদের কাছে অনেক, ওপেন ক্লোজ সোর্স, আজকে এটা কালকে এটা, আজকে বলছে জেমিনাই ইজ ডেড, কালকে বলবে ক্লড ইজ ডেড, পরশু বলবে তমুক ইজ ডেড। এমনি ভাই কোম্পানি চলে না, ব্যবসায়ী ভাবে চলে না। সো আগে তোরা ঠিক কর কে ডেড আর কে বাচ্চা আসিস, তারপরে আমরা নামবো আর কি। ব্যাপারটা আমার এটলিস্ট মডেল এটা। সো আপনাদের তা করার দরকার নাই, আপনারা এগুলা শিখবেন কোনো একটা, যে কোনো একটা এলএলএম এর এপিআই, অথবা এরকম অনেক অ্যাগ্রিগেটর আছে, যে অ্যাগ্রিগেটর গুলা হচ্ছে আপনার যেমন N8N বা এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি যে কোনো সবগুলো এলএলএম কে একসাথে আপনি ইন্টিগ্রেটেড ভাবে একটা কমন ইন্টারফেসে আপনি ওদেরকে রিকোয়েস্ট করতে পারেন একটাই রেস্ট এপিআই ব্যবহার করে। সো এই এলএলএম কে আপনাকে নিতে হবে হচ্ছে টুল হিসাবে। এখন এলএলএম এর মধ্যে আছে আবার ওপেন এবং ক্লোজ সোর্স। ওপেন সোর্স কি, যেগুলা যেমন আমরা লামার নাম জানি, হ্যাঁ। সো এই মানে এরকম অনেক, আবার ওপেন এআই সম্ভবত এখন ক্লোজ সোর্স। সো কিছু মডেল মনে হয় এখনো ওপেন আছে। সো আপনাকে চুজ করতে হবে আমি কোন মডেলটা ব্যবহার করব, কোন মডেলটা আমার জন্য পারফেক্টলি স্যুট করে। ঠিক আছে, সো যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি কোড নিয়ে কাজ করতে চান তাহলে কোডেক্স মডেলটা যেটা আছে সেটা অনেক ভালো। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন আপনি নর্মাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে চান, ওপেন এআইটা বেস্ট। হ্যাঁ, আপনি যদি এখন ইমেজ নিয়ে কাজ করতে চান, আপনি ইমেজ এডিটিং টুল বানাবেন, সেখানে আপনি কোনো একটা এডিটিং, মানুষ কমান্ড দিয়ে এডিটিং করবে, বেস্ট টুল এখন হবে হচ্ছে ন্যানো ব্যানানা। সো এরকম আপনি বিভিন্ন টুলকে আপনি আলটিমেটলি, মানুষ কিন্তু সবাই চ্যাট জিপিটিতে ল্যান্ড করবে না, বাট সবাই হয়তো ন্যানো ব্যানানাতে ল্যান্ড করবে না। হয়তো ধরেন ফর এক্সাম্পল আজকে এডোবি ফটোশপ যদি সিদ্ধান্ত নেয় যে, বা ফিগমার কথা চিন্তা করেন, ফিগমা যদি সিদ্ধান্ত নেয় যে আমার ইউজাররা এখন যে ডিজাইন করে সেই ডিজাইনটা যদি এরকম না করে আমি একটু নেক্সট লেভেলে নিয়ে যাই, আমি আগে যা করতাম তা তো আমার বানানোই আছে, ও তো ডেটা স্ট্রাকচার সবকিছুই আছে, আমি শুধু আমার ইউজার যে ক্লিক করে করে যে কাজগুলা করে 1 2 3 4 5 6 7 8টা স্টেপ, সে এইসব কিছু করবে না। সে চ্যাট বক্সে লিখে দিবে, ভাই এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে না, এটাকে একটা খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট দিবা এবং এটার কর্নারটা রাউন্ডেড করবা এবং হচ্ছে ভিতর থেকে যেন একটা মানুষের মাথা উঠে আসে। ঠিক আছে, এই টাইপের একটা প্রম্পট দিলেন। ঠিক আছে, আচ্ছা আপনি ধরেন প্রম্পটও ঠিক মতো দিতে পারেন না, আপনি কি করলেন, আপনি হচ্ছে
বাংলায় কোনো মতে প্রম্পটটা দিলেন, দিয়ে তারপরে আপনি ওই বাংলা কমান্ডটা আপনি চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন আমি ইংলিশ পারি না, আমার সুন্দর করে একটা ইংলিশ করে দিবি এবং এখানে কোনো ভুল যেন না থাকে, এবং ও আপনাকে সুন্দর করে একটা ইংলিশ দিবে এবং বলবেন এটাকে প্রম্পট আকারে এনহ্যান্স করে দে, ও তখন আপনাকে প্রম্পট আকারে এনহ্যান্স করে দিবে। এরপর ওই কমান্ডটা নিয়ে আপনি টুটুস করে দিয়ে আপনি ওই ইয়েতে পেস্ট করবেন যেখানে আপনার করতে চান, তাহলে ও আপনাকে সুন্দর করে আউটপুট দিয়ে দিবে। সো এই যে ফিগমার কথা বললাম, এটা জাস্ট চিন্তা করেন, ফিগমা কিন্তু অলরেডি একটা ওয়েল স্টাবলিশড একটা অ্যাপ্লিকেশন, আমরা সবাই এটাতে ইউজ টু। ফিগমা যদি এরকম একটা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আসে, তাহলে আপনার এরকম একটা রাউন্ডেড কর্নার একটা এরকম জিনিস বানাইতে আপনার যে 10টা ক্লিক লাগতো সেটা কিন্তু অলরেডি কমে যাচ্ছে, ঠিক আছে? So that's how we can add values by using this LLM tool. LLM tool দিয়ে আমরা ইউজারের ইন্টেন্ট বের করে নিয়ে আসবো, যে ইউজার করতে চাচ্ছে কি, এবং তারপরে আগে যা করতাম তাই করব, ঠিক আছে? নাচার কিছু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনস। এই যে আমি যে উদাহরণটা বললাম, এগুলাই কিন্তু জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনস। মানে ইউ আর মানে ইউজিং দ্য এক্সিস্টিং মডেলস, ইউ উইল জেনারেট নিউ অ্যাপ্লিকেশনস। দ্যাটস দ্য পারপাস অফ জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনস। যে আপনি জাস্ট যেমন চিন্তা করেন যে ধরেন ফর এক্সাম্পল একটা ফ্লাইট বুকিং ওয়েবসাইট আছে, হ্যাঁ? সো ফ্লাইট বুকিং এর ওয়েবসাইটে আপনি যখন, বা ধরেন বুকিং.কমে এখন গেলে আপনি ধরেন বিদেশের একটা হোটেল বুক করবেন, আপনি অমুক তারিখে যাবেন, আপনি হোটেলটা বুক করবেন, তাহলে আপনি কি করবেন? আপনি ওয়েবসাইটে যাবেন, সেখানে ফাইন্ড করবেন, প্রথমে সার্চ করবেন, করে আপনি ফার্স্টে হোটেল আসলো, তারপরে আপনি আবার প্রাইস দিয়ে ফিল্টার করবেন, দেখবেন আবার রিলোড মেরে অনেকক্ষণ লোডিং মোডিং দেখায় আপনার কাছে, মানে লিস্ট দেখাবে যে সবচেয়ে লোয়েস্ট প্রাইস কোনটা। এরপরে আপনি কি করবেন? তারপরে ওখান থেকে আবার আপনি গুট করবেন, করে আপনি কোনো একটা হোটেল পছন্দ হয়েছে, তারপর আপনি সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটা ওপেন হইতে আবার কিছুক্ষণ লোডিং দেখাবে, আবার আসবে, তারপরে সেখান থেকে আপনি কিছুক্ষণ দেখে টেকে তারপরে আপনি হচ্ছে ঠিক আছে বুক নাও বাটনে চাপ দিবেন। বুক নাও বাটনে চাপ দেওয়ার পরে গেল আপনার ইন্টারনেট, ঠিক আছে? তারপরে ধরেন আসলো, আসার পরে তারপরে আপনি আবার একটা পপ আপ খুললেন, সেই পপ আপের মধ্যে আপনি আবার মানে আপনার ডেট সিলেক্ট করলেন। এই যে কাজগুলো আপনি করলেন, সেই কাজটা কিন্তু আপনি প্রথমেই যদি চ্যাট বক্সে একটা লিখে দিতে পারতেন যে আমি অমুক তারিখে ইন্দোনেশিয়ায় যাব, বালিতে আমার জন্য একটা লো প্রাইসে চিপ বেস্ট হোটেল বুক করে দাও, ও আপনার জন্য সবকিছু সুন্দর মতো করে ওর যে বেস্ট ইয়ে আছে সেই অনুযায়ী করে আপনাকে সাজেস্ট, আপনার ফাইনাল অ্যাপ্রুভালটা যেহেতু লাগবে, সে আপনাকে এনে দিয়ে বললো দেখো তো স্যার আমি এই যে করে দিছি তোমার জন্য, এটা যদি তোমার কাছে প্রপার মনে হয় তাহলে বুক নাও বাটন, এই যে তখন আপনি খালি বুক নাও বাটনটা ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন এখন এদিকে যাবে। ইনফ্যাক্ট আপনারা ইন্ডিয়ান এয়ারলাইন্স এরকম আরো বেশ কিছু, বাংলাদেশেও মনে হয় কিছু ফ্লাইট বুকিং সাইট এরকম করেছে আর কি। সো দে আর অ্যাকচুয়ালি ইউজিং দ্য জেনারেটিভ এআই স্টাফস লাইক দিস, যে তারা তাদের এক্সিস্টিং সফটওয়্যার গুলোকে এইভাবে চেঞ্জ করছে। তো এই কাজগুলো কে করবে? এই এপিআই কল করা, এভরিথিং আলটিমেটলি প্রোগ্রামাররাই করবে। আগে যে কাজ ছিল তার থেকে কাজ বাড়ছে, কমে তো নাই, ঠিক আছে? এবং নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। আগে কি হতো, ওই পুরানো ওয়েবসাইটটাই মেনটেনেন্স করতেছি, ক্লায়েন্ট পয়সা দেয় না, এখন নতুন আছে ক্লায়েন্ট, ভাই আমার ওয়েবসাইটটাকে এআই এনাবল করতে হবে, নতুন প্রজেক্ট, লেটস গো ফর ইট, হিউজ দাম চাও, এআই মানেই অনেক টাকা, ঠিক আছে? সো প্রোগ্রামারদেরকে এখন এটাকে সুযোগ নিতে হবে, দ্যাটস দ্য থিং। এবং প্রোগ্রামার্স উইল অনলি বি দোজ পিপল, দে উইল অলওয়েজ বি রেলেভেন্ট, যত যাই বলেন না কেন, দে উইল বি দ্য রেলেভেন্ট থিংস। সো এই আর কি। তারপরে হচ্ছে ফ্রেমওয়ার্কস। ফ্রেমওয়ার্কস হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যখন আপনি জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন বানাবেন, সো তখনই আপনি সবকিছু কি করবেন? একটা সময় পরে আপনার কাজ বেড়ে যাবে, তখন আপনার লাগবে যে না আমার সময় লাগছে, আরেকটু যদি সময় কমানো যেত, আমি তো একই কাজ বারবার করি, হ্যাঁ আমি একই ইউআই বারবার বানাচ্ছি, আমি একই বাটন ক্লিক বারবার করতেছি, হ্যাঁ এগুলোর জন্য আমাকে 10 লাইন ফাংশন লিখতে হয়। এমন কি করা যায় না জেনারিক পার্টগুলোকে এক জায়গায় করে করে একটা লাইব্রেরি বানায় রাখো যেন আমি ইউজ করতে পারি? সো দ্যাটস ফ্রেমওয়ার্ক। যেমন আমরা রিয়াক্ট শিখি, হ্যাঁ রিয়াক্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে নেক্সট জেএস শিখি, নেক্সট জেএসে কি আছে, রিয়াক্ট কোডই লেখা হয়, কিন্তু কিছু কাজ একই রিপিটেটিভ কাজকে ব্লক আকারে সাজায় লেখা হয় যেন আমি এক একটা ব্লক নিয়ে রিইউজ করতে পারি। সো আমাদেরকে একটু ফ্রেমওয়ার্ক শিখতে হবে। এবং জেনারেটিভ এআই এর মধ্যে আপনার সবচেয়ে পপুলার যে ফ্রেমওয়ার্কস গুলো, সেগুলোর নাম বলে রাখি। এগুলা খুবই সিম্পল, আপনি ওয়েবসাইটে যাবেন, প্রচুর ইউটিউব টিউটোরিয়াল আছে বা তাদের ডকুমেন্টেশন আছে, শিখতে পারেন, হ্যাঁ। অথবা তাবিজ, যদি সেটা না পারেন তাহলে তাবিজ আছে। সো ল্যাংচেন, ল্যাংগ্রাফ, হাগিং ফেস খুবই এক্সট্রিমলি পপুলার, লামা ইন্ডেক্স, আর এই চারটাই মূলত এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। তো ল্যাংচেন, ল্যাংগ্রাফ, হাগিং ফেসটা ভালো করে দেখবেন, হ্যাঁ ল্যাংচেন বা ল্যাংগ্রাফ যে কোনো একটা দেখলেই হবে। লামা ইন্ডেক্স আছে। এই জিনিসগুলো আপনাকে, এই ফ্রেমওয়ার্ক গুলো সম্পর্কে, আপনি তো একটা ফ্রেমওয়ার্ক নিশ্চয়ই প্রোগ্রামিং এ শেখেন না। আপনি কি শুধু নেক্সট জেএস শিখে সারা জীবন চাকরি পাবেন? না, আপনাকে নেক্সট জেএস শিখতে হবে, নাক্স জেএস শিখতে হবে, নেক্সট জেএস শিখতে হবে, জেএস এ বললে অসংখ্য শিখতে হবে, পিএইচপি তে গেলে আপনাকে লারাভেল শিখতে হবে, সিম্ফনি শিখতে হবে, বহুত কিছু আছে, ওয়ার্ডপ্রেস শিখতে হবে। সো এই হচ্ছে কথা। সো এখানেও তাই। তারপরে হচ্ছে ফাইন টিউনিং। আচ্ছা, ফাইন টিউনিং জিনিসটা বলি। ফাইন টিউনিং বলার আগে আমি এই দুটা জিনিস একসাথে বলি। ফাইন টিউনিং আর একটা হচ্ছে র্যাগ। এটার জিনিসটা নিয়ে অনেকের
ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার না, সো আমি একদম সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ ফাইন টিউনিং এবং র্যাগ। তো খেয়াল করে দেখেন, আমরা যে মডেলগুলো ট্রেন করা হয়, দিস ইজ সুপার এক্সপেন্সিভ। হ্যাঁ, সো একটা মডেলকে ট্রেন করা মানে চিন্তা করে দেখেন, ওর প্যারামিটার হচ্ছে 7 বিলিয়ন। হ্যাঁ, তো এরকম একটা মডেলকে যদি আপডেট করা লাগে, ধরেন ওই মডেলটা পুরনো হয়ে গেছে, সো এখন ওই মডেলটাকে যদি আপনার আপডেট করা লাগে, তাহলে ওটা কতটা এক্সপেন্সিভ হবে। আপনি চিন্তা করে দেখেন, আমি আমার লেটেস্ট একটা ভিডিওতে এরকম একটা এক্সাম্পল দিছিলাম, যে কিরকম, যে ধরেন ফর এক্সাম্পল মানে একজন খুব ওয়ার্ল্ড ক্লাস ধরেন শেফ আছে, হ্যাঁ, যে আপনার আপনার রেস্টুরেন্টে বা আপনার ইয়েতে হোটেলে, সো সেই ব্যাটা অনেক দাম করা। এখন তাকে এমন একটা রেসিপি, একটা মডার্ন রেসিপি আসছে, যে জিনিসটা তাকে আসলে শেখানো দরকার। তো ওইরকম একটা ভেটেরান মানুষকে কোনো কিছু শেখাতে যাওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে। হ্যাঁ, তাকে কোনো একটা 5 স্টার ট্রিটমেন্ট দিয়ে কোনো একটা স্কুলে পাঠাতে হবে বা কলেজে পাঠাতে হবে, সেখান থেকে উনি শিখবেন, খাবেন দাবেন, তারপরে আসবেন, অনেক এক্সপেন্সিভ, তাই না? সো এইভাবে কিন্তু দুনিয়া চলবে না। সো এই জন্য যে টেকনিকগুলো আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে ফাইন টিউনিং এবং র্যাগ। সেখানে কি করা হচ্ছে, সেখানে এই অ্যানালজিটাকে যদি এভাবে বলি, যে ওই ব্যক্তিকে সরাসরি আমি স্কুলে না পাঠিয়ে দিয়ে তাকে আমি বরং ওই রেসিপির একটা বই ধরায় দিব, যে ভাই তুমি এই বইটা দেখে দেখে তুমি ফলো করে করে তুমি কাজটা করো। তো তার মানে মডেলগুলো কিন্তু সব কি বলবো, মানে একদম সেলফ কন্টেন্ট, মানে এগুলো কিন্তু আপডেটেবল না। হ্যাঁ, বা আপনি বাইরে থেকে ইনপুট দিয়ে ঠিক করতে পারবেন না, কোনো কিছু অ্যাড করাইতে পারবেন না। সো এগুলো করতে গেলে ওই কোম্পানিকেই করাতে হবে, এবং আবার ট্রেনিং করে, রিট্রেনিং করে, হুইচ ইজ রিয়েলি এক্সপেন্সিভ। সো সেই জন্য যেটা করা হচ্ছে, ক্রিয়েটিং সাম কি বলবো, হুক রাখা হচ্ছে, যেখান দিয়ে আসলে বাইরে থেকে জিনিস তাকে দেওয়া যাবে, সে যেন নিতে পারে, এবং সে যে নিবে, সে নেওয়ারও কিছু প্রসেস আছে, যেটা আমি একটু পরে বলবো। সো তার মানে ওই মডেলগুলোকে বাইরে থেকে যেন কিছু জিনিস দেওয়া যায়, এবং সে যেন ওই যে আলটিমেটলি তো কনটেক্সটটাই মূল, যে আপনি আসলে তাকে বুঝাবেন যে আপনি কি চাচ্ছেন। এখন আপনি কি চাচ্ছেন, দেখেন ভাই, আপনি ধরেন থাইল্যান্ডে গেছেন বা চায়নায় গেছেন, চায়নায় গিয়ে যদি আপনি সস্তা মার্কেটে যান, সেখানে গেলে বা থাইল্যান্ডেই পাবেন এটা, সেটা হচ্ছে আপনি মার্কেটে গেলে আপনি বললেন যে কি বলবো, আপনি ইংরেজিতে বললে ওরা কিন্তু বুঝবে না, আপনাকে বলতে হবে ভাই ক্যাপ হ্যাজ, হ্যাঁ, এটা কিন্তু সঠিক ইংরেজি না, আপনি বলবেন ক্যাপ হ্যাজ, ও বলবে ইয়া ইয়া ক্যাপ হ্যাজ, হ্যাঁ, তারপর আপনি প্রাইসিং করবেন এভাবে, ও কিন্তু আপনার কথা বুঝে ফেলতেছে সামহাও, ইউ আর সামহাও এক্সপ্লেইনিং দেম, বিকজ তার সাথে আপনার ইন্টারাকশন হচ্ছে, তার সাথে আপনি আই কন্ট্যাক্ট করছেন। মানুষ অর্ধেক কথা বলে চোখ দিয়ে, হ্যাঁ, তারপরে মুখ দিয়ে কিন্তু খুব কম কথাই বলে, অনেক ক্ষেত্রেই কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মানুষ কমিউনিকেট করতে পারে দুইজন হিউম্যান থাকলে, কিন্তু এইখানে তো ভাই মেশিন। সো ওর ক্ষেত্রে কিন্তু সবকিছুই আপনাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। সো ও এখনো কাজ করে যাচ্ছে যে অ্যাকচুয়ালি মানুষ কি চায়, ওইটাকেই তারা কিভাবে আরো মানে কনটেক্সটটাকে আরো বেটার করা যায়, সেই কনটেক্সট বেটার করার জায়গাটাই হচ্ছে ফাইন টিউনিং এবং র্যাগ। যে যখন আপনি একজন মানুষ তার প্রম্পট দিচ্ছে বা তার কথা বলছে, তখন কিন্তু মানুষ, রিয়েল লাইফে মানুষ কিন্তু ওই রেসিপির বইটা কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করে ওকে দিবে না। ও এলএলএম কে সিম্পলি বলবে যে আমাকে স্প্যাগেটি বানায় দাও। এখন ওই ব্যাটা যে রেসিপির যে ওই মডেলটা হয়তো ট্রেন না স্প্যাগেটির জন্য, সে তখন কি করবে, বলবে যে উল্টাপাল্টা কিছু বলবে, অথবা বলবে আমি এটা পারি না। এখন এই ভদ্রলোক যে বলেছে যে আমাকে স্প্যাগেটি বানায় দাও, যেটা করতে হবে, এই মডেল এবং এই ভদ্রলোকের কথার মধ্যে আরেকজনকে বসতে হবে, সেইটাই হচ্ছে র্যাগ বা ফাইন টিউনিং। ওরা বসবে, এই যে দেখেন রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, ও রিট্রিভ করবে, অগমেন্ট করবে, দেন জেনারেট করবে, ও কনটেক্সটাই তৈরি করবে। মানে আপনি বলেছেন সিম্পল একটা কথা, আমাকে স্প্যাগেটি বানায় দাও, ওইটা মডেলের কাছে যাবেই না, কারণ মডেল স্প্যাগেটি পারেই না। ওকে আগে কি করবে, অটোমেটিক আপনার এই কথাটা আরেকজনের কাছে যাবে, র্যাগের কাছে। র্যাগ কি করবে, সে ফার্স্টে রিট্রিভাল করবে। রিট্রিভাল মানে কি, বের করে নিয়ে আসা, যে এখানে আসলে এই ভদ্রলোক 3টা পয়েন্ট বলেছে স্প্যাগেটি। তখন সে কি করবে, স্প্যাগেটি রিলেটেড কোনো রিসোর্স তাকে হয়তো আপলোড করা, মানে কোনো একটা রিসোর্স ব্যাংক আছে বা ডেটাবেস আছে ওই কোম্পানির, যে কোম্পানির র্যাগটা বানিয়েছে, মানে এটা কিন্তু থার্ড পার্টি কোম্পানি বানাচ্ছে, আমরাই বানাতে পারবো। সো এই র্যাগের কাছে ওটা যাবে, এবং র্যাগ কি করবে, তার ডেটাবেস থেকে স্প্যাগেটি খুঁজবে, স্প্যাগেটি খুঁজে স্প্যাগেটি রিলেটেড তথ্য পাবে, সেই তথ্যটা সে ওইখানে কনটেক্সটে অ্যাড করে দিবে, যে দিস ইজ দ্য গ্র্যান্ডমাস রেসিপি বুক, যেটা একটু আগে বলছিলাম। সেই রেসিপি বুকটা ওই ইউজারের কথার সাথে যুক্ত হয়ে, মানে অগমেন্ট হয়ে, এই জন্য অগমেন্ট বলা হয়েছে, অগমেন্ট মানে যুক্ত হওয়া, যুক্ত হয়ে দেন জেনারেশন, মানে পুরো একটা, এই যে ইউজার বলেছিল আমাকে স্প্যাগেটি বানায় দাও, এটাকে এনহ্যান্স করে একটা ডিটেল প্রম্পট বানাবে, বিহাইন্ড দ্য সিন আপনি কিছুই দেখতে পাবেন না, বানায় দেন যেই লাউ সেই কদু, মানে ওই একই মডেলের কাছে আবার যাবে, ওই মডেল দেখবে বাহ আমাকে তো অনেক কথা বলেছে, যে তখন ওইখান থেকে, ওখানে তো লিখেই দেওয়া আছে রেসিপি কিভাবে বানাতে হবে, ও তারপরে সুন্দর করে ওটাই উত্তর দিয়ে দিবে। ক্লিয়ার? সো দ্যাটস দ্য ওয়ে ফাইন টিউনিং অ্যান্ড র্যাগস ওয়ার্ক। যে আপনি
সেক্ষেত্রে আপনি কি করলেন, খরচ কমায় ফেললেন। আপনি মডেলকে আর রিট্রেন করা লাগলো না, হুইচ ইজ সুপার এক্সপেন্সিভ। আপনি কনটেক্সটকে, উল্টা মানুষের কনটেক্সটকে আপনি অগমেন্টেড করে জেনারেট করে নিয়ে তাকে দিচ্ছেন, ঠিক আছে, ফাইন টিউনিং করে দিচ্ছেন। দ্যাটস দ্য থিং। সো এইগুলোর উপরে প্রচুর, যেমন ফাইন টিউনিং এর জন্য আপনার ক্লোরা লরা এরকম কিছু ফ্রেমওয়ার্কস আছে। সো এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু সার্চ করলেই পাবেন আর কি। আর ফাইনালি খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা প্রোগ্রামারদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেটা হচ্ছে ভেক্টর ডিবি। আপনি যখন যে বললাম র্যাগ, সো আপনি যে র্যাগ বললেন, আপনি যে বললাম ডেটাবেস, তো এই ডেটাবেস কিন্তু নর্মাল মাই সিকুয়েল বা এরকম ডেটাবেস না, নো সিকুয়েল এরকম ডেটাবেস না। এই ডেটাবেসটা হচ্ছে ভেক্টর ডেটাবেস বলা হয়। আমরা ছোটবেলায় কিন্তু ভেক্টর নিয়ে পড়াশোনা করেছি, মানে আমাদের যখন ম্যাথস ছিল, হায়ার ম্যাথ টায়ার ম্যাথ, এগুলোতে কিন্তু আমরা ভেক্টর ডিবি নিয়ে পড়াশোনা করেছি, বা আপনাদের হয়তো মনে নাই। সো এই যে ভেক্টরস গুলো আমাদেরকে শেখানো হয়েছিল, সেই জিনিসটাই এটা। মূলত এখানে কি করা হয়, মেশিন কিন্তু আমাদের কথা কিচ্ছু চেনে না, ও কিন্তু লেটার টেটার কিছু চেনে না, ও শুধু চেনে নাম্বারস। কি করা হয়, যেমন ধরেন আপনি বললেন ক্যাট, সো ক্যাটকে ও একটা নাম্বারে পরিণত করবে, একটা অ্যারে, তার মধ্যে ধরেন 3টা নাম্বার আছে, একটা সিকোয়েন্স অফ নাম্বার সে তৈরি করবে। আবার আপনি করলেন ডগ, সে আরেকটা এরকম নাম্বার তৈরি করবে, এবং ভেক্টর ডেটাবেসে ওই অ্যারে গুলো রেখে দিবে। সোজা কথা, কিছু ভেক্টর ডেটাবেসে কোনো টেক্সট কোনো কিছু নাই, শুধু কিছু নাম্বারস আছে। এই যে থাকলো, এবং ক্যাট এবং ডগ যেহেতু অ্যানিমেল অ্যানিমেল ক্যাটাগরিতে পড়ে, সাইজ টাইজ কাছাকাছি, সো ওরা মোটামুটি কাছাকাছিই থাকবে ডেটাবেসে। কিন্তু ধরেন আপনি এর মধ্যে এখন দিয়ে দিলেন ধরেন পিজা, তো পিজার সাথে কিন্তু অ্যানিমেলের কোনো সম্পর্ক নাই, তো তখন ডিস্টেন্সটা অনেক দূরে থাকবে ওই দুজনের থেকে, ঠিক আছে। সো ধরেন দুটা ডাটা এখানে আছে, আর আরেকটা ডাটা মানে পিজাটা আরেক ক্যাটাগরিতে একটু দূরে আছে। সো যখন কোনো ব্যক্তি অ্যানিমেল রিলেটেড কোনো কোশ্চেন করবে, আমরা মনে করি সারা পৃথিবীর সমস্ত ডেটার মধ্যে সার্চ করে, নো, সে জাস্ট পিন পয়েন্ট করতে পারে। তখন সে যখন অ্যানিমেল ক্যাটাগরিতে ঢুকে যায়, তখন তার দুনিয়ার মধ্যে ওই ক্যাট আর ডগই আছে, কুইকলি ভেক্টর ডেটাবেসে ওই জায়গা থেকেই জিনিস নিতে পারে। ক্লিয়ার? সো দ্যাটস দ্য ওয়ে এই জিনিসটা অপারেট করে। আমরা মনে করি ও মনে হয় আমার কথা বুঝতেছে, ও কিচ্ছু বুঝতেছে না। ও মানুষ যেভাবে বোঝে ও কোনোভাবেই বুঝছে না, ও শুধু সবকিছুকে নাম্বারে কনভার্ট করতেছে, ভেক্টর ডিবিতে যাচ্ছে, ভেক্টর ডিবিতে সার্চ করে বের করে নিয়ে আসতেছে, দ্যাটস ইট। সো দ্যাটস হাউ জেনারেটিভ এআই ওয়ার্ল্ড অপারেটস। সো এই যে বললাম আপনাদেরকে, এখানে আপনাকে শিখতে হবে মূলত ফার্স্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেন আপনাকে ইউজ করতে জানতে হবে ডিফারেন্ট এলএলএম, কোন এলএলএম কোন কাজের জন্য পারফেক্ট সেটা মানে আপনাকে জানতে হবে, কনটেক্সট জেনারেশন আপনাকে জানতে হবে, তারপরে হচ্ছে আপনাকে এই ফ্রেমওয়ার্ক গুলো ভালো মতো শিখতে হবে, যেমন হাগিং ফেসে প্রচুর এরকম বিল্ট ইন মডেল আছে, যে মডেলগুলো আপনি ইউজ করতে পারবেন। দেন এই ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করে আপনি ফাইন টিউনিং র্যাক্স এগুলো নিজের প্রেমিসেসে আপনি ইমপ্লিমেন্ট করবেন, যেগুলো জায়গাতে ডেভেলপাররা কাজ করবে, এবং ভেক্টর ডিবি সম্পর্কে আপনার একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এই সো এই হচ্ছে জেনারেটিভ এআই এর ওয়ার্ল্ড। এরপরে পরের স্টেপটা হচ্ছে এজেন্টিক এআই, যেটা হচ্ছে আরেকটা জায়গা, যে জায়গাটা এখন সবচেয়ে বেশি ডেভেলপারদের রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে এজেন্ট বানাবেন আপনি। খেয়াল করে দেখেন, এর আগ পর্যন্ত আমরা যেখানে ছিলাম, আলটিমেটলি সবকিছুকে যদি একটা কথায় বলেন, যে একটা মানুষের কথা বুঝা, মানে ধরেন আপনি আমার সাথে কথা বলতে আসছেন, বা আজকে আমি আপনাদেরকে কিছু একটা সেশন নিয়ে কথা বলছি, আপনারা কিন্তু আমার কথা ইন্টারঅ্যাক্ট করছেন, আমার সাথে চোখে চোখ পড়তেছে, ভিডিওতেও হয়তো দেখতেছেন, দেখে আপনারা কিন্তু অনেক কিছু বুঝছেন বা আপনার মাথায় যাচ্ছে। শুধু এটা কিন্তু একটা মানব জীবনের বেসিক কাজ। হ্যাঁ, মানে আমরা কথা বলি আর একজন শুনে বুঝতে পারে, এই কামটা করার জন্য এত কিছু, ঠিক আছে। সো দ্যাটস ইট। সো কমিউনিকেশন, দ্যাটস দ্য থিং। সেই কমিউনিকেশনের জায়গাটাই এতদিন পরে ওনারা রিসার্চ করে এই পর্যন্ত আইছে। সো এই হচ্ছে কাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, কমিউনিকেশন যেহেতু আমি বুঝে গেছি, এখন পর্যন্ত আমি প্রশ্ন করলেও শুধু আমাকে উত্তর দিতে পারতো। এখন আসছে এজেন্ট বানানো, যে হচ্ছে শুধু উত্তরই দিবে না, উত্তরের পরে সে কিছু কাজও করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আহ চিন্তা করছেন মানে কি পরিমাণ বাবল, কি পরিমাণ হাইপ ক্রিয়েট করা হয়েছে। এজেন্ট বছরের পর বছর ধরে আমরা বানায় যাচ্ছি, ডেভেলপাররা বানায় যাচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বানায় যাচ্ছে, এটা লাস্টে একটা এন্টিক এআই লাগায়া, মানে এজেন্ট প্লাস এজেন্টিক এআই, আলটিমেটলি কিন্তু কিছু না, ওই এলএলএমটাই, ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আপনি ইউজারের ইন্টেন্ট বুঝবেন, তারপরে সিরিজ অফ অ্যাকশন আপনি করবেন, কিছুই না, সিরিজ অফ স্টেপ, যেটা অটোমেশন করা হয়। অটোমেশনের নাম কিন্তু আমরা শুনেছি। সো ইটস নাথিং নিউ, জাস্ট যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে, আগে অটোমেশনে কমান্ড দিতে হতো অনেক, মানে কি করতে হবে সেটা মানুষ আগে ডিফাইন করতো, যেই ভদ্রলোক ইউজ করছে সেই ভদ্রলোককেও জানতে হতো এই জিনিসটা কিভাবে বানানো হয়েছে, সেই স্টেপগুলো বলে দিত, দেন থিংস উইল ওয়ার্ক, এবং সেটা কোড করে করা লাগতো, যেমন বিভিন্ন টেস্টিং টুলে আমরা এটা করেছি। হ্যাঁ, সো এই জায়গাটায় এজেন্টিক এআই যেটা করছে, মানুষ প্রম্পট দিবে,
যে আমার জন্য এই কাজটা করে দাও। সো এই কাজটা যে করে দিবে, ও যদি ইন্টেন্ট বুঝতে পারে, সো ওই ইন্টেন্ট গুলোকে ও হচ্ছে জেসনে কনভার্ট করে নিয়ে আসতে পারবে যে এই চাচ্ছে ইউজার। সেই অনুযায়ী এআই এর কাছে গেলে ওটাকে এলাবোরেট করতে পারবে ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, দেন এলাবোরেট করে আমাকে আরেকটু বড় জেসন দিল। এরপরে ওই জেসন অনুযায়ী যে অ্যাকশনস গুলো আমি পিক আপ করলাম ডেভেলপাররা, এই অ্যাকশন পর্যন্ত পিক আপ করার পরে যেই লাউ সেই কদু, আগে যা করতাম তাই। আমরা কি করবো, এই অ্যাকশন গুলা করবো। ওই অ্যাকশনে কিন্তু এআই এর কোনো কাজ নাই, অ্যাকশন গুলো কিন্তু মানুষকেই করতে হবে। যেমন ধরেন ফর এক্সাম্পল কোনো একটা এপিআই কল করে কোনো একটা জায়গায় কোনো কিছু আপডেট করে দিতে হবে, বা ধরেন কোনো একটা সিস্টেম অলরেডি আছে সেই জায়গাটায় ধরেন কোনো কিছু কি বলবো ডিলিট করে দিতে হবে। আলটিমেটলি কিন্তু এজেন্ট এই কাজগুলাই করবে। হ্যাঁ, লাইক আপনার ইউটিউবে ধরেন ফর এক্সাম্পল আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, তো ইউটিউবে ভিডিও আপলোড করলে আমি কি করলাম, আমি ইউটিউবে ভিডিও আপলোড করার পরে আমি ধরেন একটা সার্টেন টাইমে এটাকে অটোমেটিক পাবলিশ বাটনে চাপ দিয়ে দিতে চাই। সো একটা সার্টেন টাইম পরে, সো এই যে ক্রন জব যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কাজ করেছেন বা ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ডে কাজ করেছেন, ক্রন জব কিন্তু আপনারা নাম শুনে থাকবেন, যে সার্ভারে আমরা কিছু সিরিজ অফ অ্যাকশনস আমরা লিখে রাখতাম, যেটা টাইম বলে দিতাম যে এই টাইমে এই ঘটনাটা ঘটবে, বাট ইন এ ভেরি শেল টাইপ অফ এনভায়রনমেন্ট, মানে টার্মিনাল টাইপ অফ এনভায়রনমেন্টে লিখতাম। এখন জাস্ট আমরা এটাকে জেনারেল মানুষও প্রম দিয়ে অ্যাকশন তৈরি করে রাখতে পারবে, তার এজেন্ট আকারে তার সিকোয়েন্স অফ ওয়ার্ককে ডিফাইন করে দিতে পারবে এবং কাইন্ড অফ অটোমেশনই করবে। সো ইটস নাথিং কি বলবো এনহান্সড অটোমেশন ইন্ডাস্ট্রি, দ্যাটস ইট। সো এই জায়গাটাতে প্রচুর কাজ আসছে। সো আমাদের ডেভেলপারদের জন্য এটা আরেকটা অপরচুনিটি। সো এই জায়গাটাতে এলএলএমস হ্যাঁ আবার আসবে। হ্যাঁ, আমি মনে হয় একই জিনিস দুইবার লিখে ফেলছি নাকি, না ঠিক আছে, এখানেও এলএলএম আসবে, এজেন্টিক ওপেন সোর্স ক্লোজ সোর্স, কারণ এখানে আপনাকে ফার্স্ট স্টেপে এলএলএম ব্যবহার করতে হবে, কারণ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং লাগবে। এরপরে আপনি এজেন্টিক এআই অ্যাপ্লিকেশনস বানাবেন, এর আগে যেমন জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনস বানাতেন, এখন আপনি এজেন্টিক এআই অ্যাপ্লিকেশনস বানাবেন লাইক N8N। হ্যাঁ, এরকম বিভিন্ন স্টার্ট আপ এখন আসবে, আজকে আসবে কালকে বন্ধ হবে, পরশু দিন আসবে আরেকজন বন্ধ হবে, কারণ ওই পাশে ফান্ড শেষ হয়ে যাচ্ছে। আর একই সাথে একই কাজ প্রচুর মানুষ করে, তো এবং যে আসে নতুন সে আগের জনকে বলে হি ইজ ডেড। আর ইউটিউবার আছে কিন্তু মানে কিছু, তারা হচ্ছে ভিউয়ের জন্য তারা হচ্ছে এই নতুন একটা সুন্দর একটা টার্ম বের করছে যে অমুক ইজ ডেড, এই কথাটা বললেই ক্লিক করা যায়। আমরা যারা ইউটিউবার আছি আপনাদেরকে একটা সিক্রেট বলি, আপনি যদি চ্যাট জিপিটিকে এখন জিজ্ঞেস করেন যে আমি একটা ইউটিউব ভিডিও দিতে চাই, সেই ইউটিউব ভিডিও টাইটেলটা কেমন হওয়া উচিত, হ্যাঁ ও আপনাকে বলবে টাইটেলের মধ্যে যেন কিউরিয়াসনেস থাকে, টাইটেলের মধ্যে যেন ফোমো থাকে, তার মানে কি মানুষকে ধোকা দেওয়ার টেন্ডেন্সি থাকে, ওই আপনাকে সাজেস্ট করবে যেন মানুষ ক্লিক করে। সো আপনি চিন্তা করতে পারেন যে আলটিমেটলি ওই আপনাকে এটা সাজেস্ট করছে। সো তার মানে হচ্ছে যে এইখানে আলটিমেটলি আপনাকে ফোমো ক্রিয়েট করতে হবে, যে একটা মানুষকে একটা ভয় দেখাইতে হবে, তাহলে প্রচুর ক্লিক হবে। এবং এই ইউটিউব ইজ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সোশ্যাল মিডিয়া ইজ লার্জেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এবং সোশ্যাল মিডিয়ার কারণে কি হতে পারে সেটা আপনারা অলরেডি কিছুদিন এই নেপালের ঘটনা বুঝে গেছেন। সো এই যে এটার ইম্প্যাক্ট কত হতে পারে, সো সেইভাবে মানুষের ন্যারেটিভ চেঞ্জ করে দেওয়া যায়, বা মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ দুই ইম্প্যাক্টই ফেলা যায়। সো ইটস এ হিউজ থিং। সো এই জায়গাটায় তাই করা হচ্ছে। সো এই হাইপ গুলো আমাদেরকে একটু, আমরা যদি এই এআই এর ইন্ডাস্ট্রিটা ভালো করে না বুঝি, আপনি যদি এই জিনিসগুলো ভালো করে না বুঝেন, পড়াশোনা না করেন, দেন ইউ উইল বি কন্ট্রোল বাই এআই, দেন ইউ উইল বি এলিমিনেটেড। ইফ ইউ আর কন্ট্রোল বাই এআই দেন ইউ উইল বি এলিমিনেটেড, নট যে আপনি, হ্যাঁ আপনি ডেফিনেটলি আপনি এআই টুল কিছুই ব্যবহার করতে পারেন না, তাহলে আপনার সময় বেশি লাগবে, আপনি যে জায়গাটায় পিছায় পড়বেন সেটা হচ্ছে আপনার সেই কাজ, আপনি খুবই এক্সপার্ট একজন প্রোগ্রামার, বাট আপনি হয়তো একদম হ্যান্ড কোড করছেন এখনকার দিনেও, বাট আরেকজন ডেভেলপার সেও আপনার মতো অতটা স্কিল্ড না হলেও সেও মোটামুটি এভারেজ লেভেলের প্রোগ্রামার, বাট সে এভারেজ লেভেল কনসেপ্টটা এআই টুল ইউজ করে সে একটু ফাস্টার করছে। দ্যাটস দ্য এরিয়া, যে জায়গাটায় আপনাকে কেয়ারফুল থাকতে হবে। সো দ্যাটস দ্য মেসেজ দ্যাট আই ওয়ান্ট টু গিভ ইউ। আদারওয়াইজ এজেন্টিক এআই বলেন, জেনারেটিভ এআই বলেন, অল আর ডিফারেন্ট নিউ প্রজেক্টস ফর আস ডেভেলপার্স। দ্যাটস দ্য থিং। আমরা খুশি হই, আমরা যারা কোম্পানি আছে আমরা কি করি, সারাদিন কাজের জন্য বসে থাকি, কখন একটা নতুন প্রজেক্ট আসবে। আর অ্যানালাইজনের মতো কোম্পানি মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, তারা আবার মার্কেটিং ম্যানেজারকে দিয়ে পটায় যে তোমার এই যে সিস্টেম আছে এই সিস্টেমটা কিন্তু অটোমেটেড করে ফেললে ভালো হতো। এই কাজই কিন্তু আমরা করে আসছি। সো ওর কাছে আমরা বিক্রি করি আসলে, ও যদি কনভিন্সড হয় দেন আমাকে কাজ দেয়। সো নতুন কাজের অপরচুনিটি খুঁজি। এজেন্টিক এআই, জেনারেটিভ এআই হচ্ছে আমাদের মতো মানে যারা ডেভেলপমেন্ট করে তাদের জন্য অপরচুনিটিস, নতুন অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট এখন আমার কাজগুলোকে আরেকটু বেটার করার চেষ্টা করবে। দ্যাটস দ্য থিং উই ওয়ান্ট। সো আপনারা এইভাবেই কনসিডার করবেন জিনিসগুলোকে। এরপরে চলে আসবে এজেন্টিক এআই অ্যাপ্লিকেশন, যেটা বললাম এই জায়গাটায় এমসিপি মানে মডেল কনটেক্সট প্রোটোকল, এই জিনিসটার গুরুত্ব খুবই বেশি। এটা নিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা আজকের দিনের ডেভেলপারদের মানে আমাদের অধিকাংশ ওয়েব ডেভেলপার বা যে কোনো প্রোগ্রামার তার
কোর জায়গা হবে এই এমসিপিটা, এটা খুব ভালো করে বুঝতে হবে। আরেকটা আছে গুগলের A2A এজেন্টস, বাট এমসিপি ইজ মোর, কি বলবো, এই জায়গাটায় মোর এখন পপুলার। সো এমসিপি আর কিছুই না, এমসিপি হচ্ছে মডেল কন্ট্রাক্ট প্রোটোকল। মানে এই যে আমরা একটু আগে র্যাগের কথা বললাম না, র্যাগটা কি? র্যাগ হচ্ছে ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ভাবে র্যাগ বানাতে পারে। হ্যাঁ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন যেটা বললাম, মানে সোজা কথা কনটেক্সটকে মডিফাই করবে। সো এই কনটেক্সট মডিফিকেশন ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ভাবে করবে। কোম্পানি এ একভাবে করবে, তার 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 লোকাল প্রেমিসেসে, আরেকজন আরেকভাবে করবে। এই অ্যানথ্রপিক, ক্লডের যে কোম্পানি, তারা একটা এমসিপি নামে একটা প্রোটোকল নিয়ে আসছে। যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট করি, আমরা জানি যে আমরা এইচটিটিপি প্রোটোকল উপরে দেখি না, আমরা যে কোনো অ্যাড্রেস যখন লিখি এইচটিটিপি, হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, সো এই যে প্রোটোকল মানে কি? নিয়ম কানুন। মানে ভাই, আমি যদি নিয়ম কানুন না দিই, এক একজন এক একভাবে বানাবে, কোনো স্ট্যান্ডার্ড থাকবে না। পরবর্তীতে আমরা কোনো জেনেরিক কোনো কিছু করতে পারবো না। সেই জন্য সবাইকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা হচ্ছে এমসিপির মাধ্যমে, যে তুমি তো র্যাক বানাচ্ছ, তুমিও র্যাক বানাচ্ছ, দুজনের কোনো কিছুই আমার মডেলের সাথে ইউনিফাইড ভাবে কানেক্ট হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে তোমার ওই র্যাকটা শুধুমাত্র এই মডেলের জন্য কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে ওপেন এআই এর জন্য কাজ করছে, কিন্তু ওই সেম র্যাক মডেলটা জেমিনাইয়ের জন্য কাজ করছে না। সেজন্য অ্যানথ্রপিক আগায় আসছে, এবং অ্যানথ্রপিক আগায় এসে বলছে ঠিক আছে, যেহেতু মানুষ বানাচ্ছেই, সো একটা প্রোটোকল ফলো করে বানাও, যেন সবার একটা প্রোটোকল থাকে, সো দ্যাট পরবর্তীতে এই তোমার র্যাগ এজেন্টটা যেন যে কোনো অ্যাপ্লিকেশনের সাথে, যে কোনো এলএলএম এর সাথে কানেক্ট করা যায়। সো এমসিপি হচ্ছে কানেক্ট, মানে কাইন্ড অফ ইউএসবি সি। আমরা ইউএসবি সি পোর্টে চলে আসছি না সবাই? হ্যাঁ, ইউএসবি সি কি? একটা ওয়ান সিঙ্গেল ইন্টারফেস সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখনকার দিনের নতুন মডার্ন ডিভাইসে সবগুলোতে ইউএসবি সি থাকে, কারণ এর আগে ছিল ইউএসবি টু, ইউএসবি হ্যান, ইউএসবি বি, ইউএসবি এ, মানে বিচ্ছিরি একটা অবস্থা। এখন একটাই ইউনিফাইড একটা অ্যাঙ্গেলে যাওয়া হচ্ছে। সো দ্যাটস হোয়াট এমসিপি ইজ। সো এই জায়গাটাতে আমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, ডেভেলপারদের কাজের জায়গা এটা। প্রচুর এমসিপি মানে সার্ভার আমরা বানাতে পারবো। এমসিপি সার্ভার নিয়েও আমার লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, যেটা আপনার কনসেপ্ট ক্লিয়ার করে দিবে, দেখতে পারেন আর কি। তো এই জায়গাটা নিয়ে ইন্টারেস্টও পাবেন, এবং যারা এক্সিস্টিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য বড় কাজের ক্ষেত্রটা হচ্ছে এই এমসিপি জায়গাটা। আচ্ছা, তারপরে আসবে বিভিন্ন ফ্রেমওয়ার্ক, যেটা আমি একটু আগেই বলেছি, ল্যাংগ্রাফ, হ্যাঁ, এখানেও আছে। এবং এখানে ক্রিউ এওয়াই খুবই জনপ্রিয় এজেন্টিক এআই এর জন্য। ক্রিউ এওয়াই এখন খুব বেশি ইউজ হয়, সো এইগুলা শিখতে পারেন। অ্যাগনো আছে, এই আর র্যাগস এখানেও চলে আসবে, কারণ এমসিপি র্যাগ তো বললামই, বুঝেই গেছেন। আর ভেক্টর ডিবি অলরেডি আমরা শুনলাম যে আমাদের যে ওই যে কোনো জিনিসকে নাম্বার হিসাবে চিন্তা করে তারপরে ডেটাবেসে রাখা। সো ভেক্টর ডিবি গুলো কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয়, আপনি কিন্তু ভেক্টর ডিবি ডিজাইন ওইভাবে করবেন না, কিন্তু ভেক্টর ডিবি কিভাবে অ্যাটলিস্ট ইউজ করবেন এটা তো আপনাকে জানতেই হবে, বা ভেক্টর ডিবি ফ্রেমওয়ার্ক গুলো ওটাকে কানেক্ট করবেন কিভাবে। আমরা যেরকম মাইস্কুয়েল ডাটাবেস, আপনি যদি মাইসিকুয়েল কোয়ারি না জানেন, বা আপনি যদি মাইসিকুয়েল আপনি কি জানেন যে মাইসিকুয়েলের ভিতরে কয়জন ডেভেলপার জানে যে মাইসিকুয়েল কিভাবে বানানো হয়েছে? সেটা জানে না, কিন্তু মাইসিকুয়েল ইউজ করতে জানে। সো একইভাবে ভেক্টর ডিবি আপনাকে ওই ইউজেবিলিটির জায়গা থেকে জানতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে কথা। আর ফিউচার আর রিয়েলিটি নিয়ে আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি আজকে প্রত্যেকটা কথার মধ্যে ফিউচার রিয়েলিটি আপনাদেরকে বারবার বলে গেছি। সো যারা পিক করা তারা অলরেডি পিক করে ফেলেছেন, সো আই উইল নট টেক ইট ফার্দার। বরং আলটিমেটলি আপনাদের কাছে কিছু কোশ্চেন নিব আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। তো প্রথম প্রশ্ন যেটা থাকবে আমার কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশে তো সারা দুনিয়াতে এআই প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, বাংলাদেশ অনেকটা নতুন এই বিষয়ে। তো আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করেন প্রচুর পরিমাণে, বাংলাদেশের কোম্পানিগুলো এখনো কি মানে এআই কে তাদের যে সফটওয়্যার গুলো বা নতুন নতুন জিনিস সার্ভিস নিয়ে আসতেছে, বাংলাদেশে কি পরিমাণ কোম্পানি আপনার মতে এগুলোকে আসলে লঞ্চ করতেছে কম্পেয়ার টু বাইরের দেশের কোম্পানিগুলো যে লঞ্চ করতেছে? সেই হিসেবে বাংলাদেশ থেকে তো আমরা বড় কোনো প্রজেক্ট বা এরকম শুনতেছি না বেশি একটা। তো বাংলাদেশে আসলে কি পরিমাণ কাজ হচ্ছে আপনার জানা মতে, কোথাও যদি একটু বলতেন। আচ্ছা, দেখেন বাংলাদেশের মানে বাংলাদেশের আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে। বাংলাদেশে কিন্তু অলওয়েজই ভালো কাজ হয়, কিন্তু বাংলাদেশে যে ভালো কাজগুলো হয় সেগুলো বাংলাদেশিদের জন্য হয় না, সেগুলো বাইরে বিক্রি হয়। সো দ্যাটস ওয়াই সেটার মার্কেটিংও বাংলাদেশে করা হয় না। এবং বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি যারা ভালো কাজ করে তারা, আমি যদি একটা নাম বলি, যেমন ব্রেইন স্টেশন, বাংলাদেশে খুব কম কাজ করেই না। তারপরে ধরেন সেলিস ডিজিটাল, তারা বাংলাদেশের কোনো প্রোডাক্ট বানায় না, তারা আলটিমেটলি সুইস ক্লায়েন্টের কাজ করে ম্যাক্সিমাম। এছাড়া নেপাল, ভুটান এইসব জায়গায় কাজ করে, বাট স্টিল তারা বাংলাদেশের জন্য কাজ করে না। তারপরে দেখেন বাংলাদেশে, কারণ কি, বাংলাদেশকে তারা সবাই, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি বাংলাদেশকে ইউজ করে অ্যাজ এ কি বলবো, ডলার এবং টাকার গ্যাপ সামলানোর জন্য। কারণ এখানে বাংলাদেশের রিসোর্স যে খরচ, বাংলাদেশের ডেভেলপাররা যথেষ্ট স্মার্ট এবং তারা ভালো কাজ করে, তাদেরকে লো কস্টে, মানে লো কস্ট মানে কি, ইনফ্যাক্ট বাংলাদেশে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা তাদের জন্য প্রিমিয়াম, কিন্তু সেটা বাইরের দেশে খুবই লো কস্ট।
ঠিক আছে। সো ওই জায়গা থেকেই বাংলাদেশ মূলত এই মডেলেই কাজ করে। সো যার কারণে ভালো কোনো কাজের কোনো ইয়ে আমরা পাই না, বাট ভালো কাজ হয় নট ফর বাংলাদেশ, দ্যাটস ওয়াই বাংলাদেশে মার্কেটিং হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো বুঝে গেছে বাংলাদেশে মার্কেটিং করা উচিত হবে না, কারণ বাঙালির অ্যাকসেপ্টেবিলিটি খুব খারাপ। আপনি যদি এআই নিয়ে কাজ করেন, আপনি সিম্পলি চিন্তা করে দেখবেন, আমি জাস্ট এটা মানুষের মুখে থাপ্পড় দিয়ে দেখা দেওয়ার জন্য আমি ইচ্ছা করে 2টা ভিডিও এআই দিয়ে বানাইছিলাম, বানায় আমি হচ্ছে আমার ভয়েসটাকে এআই দিয়ে ক্লোন করায় আমি আপলোড করছিলাম, অলমোস্ট 90% অ্যাকুরেসি, কিন্তু মানুষ পছন্দ করে নাই, গালিগালাজ করছে। সো তাদের ধারণা হয়েছে যে সুমিত ভাই মনে হয় এআই হয়ে গেছে, হ্যাঁ মানে ধান্দা করতেছে। কিন্তু আমি জাস্ট এই কমেন্টে এই উত্তরটা দেওয়ার জন্যই যে এআই কিন্তু এখন অ্যাকসেপ্টেবিলিটি পায় নাই, তোমরা এআই নিয়ে লাফায়ও না। যেই ব্যক্তি এআই এর কোর্স চাচ্ছে সেই ব্যক্তি এআই কে অ্যাকসেপ্ট করছে না। সো দ্যাটস দ্য থিং আই ওয়াজ ট্রাইং টু পয়েন্ট আউট। সো এই কারণে দিয়েছিলাম। সো অ্যাকসেপ্টেবিলিটি বাংলাদেশের মানুষের খুবই কম। সো এই কারণে বাংলাদেশে এগুলো মার্কেটিং করতেও চায় না সফটওয়্যার কোম্পানিগুলো। হ্যাঁ, বাইরের যারা আছে ইউজাররা, তারা কিন্তু মোর সফিস্টিকেটেড, দে নো দ্যাট দে আর ইউজিং এআই। হ্যাঁ, তারা জানে যে এআই এর কাছে আমি হিউম্যান রিপ্লাই পাবো না। সো এই যে ম্যাচিউরিটিটা, হ্যাঁ, যে মানে মানে এই ম্যাচুরিটিটা বাংলাদেশিদের যেতে একটু সময় লাগবে। দ্যাটস ওয়াই হয়তো আমরা প্রমোশনটা পাই না, বাট ডেফিনেটলি কাজ হচ্ছে। এবং বাংলাদেশে অনেক কোম্পানিতেই যারা ডেভেলপার্স এখন রিক্রুট করছে বা প্রোগ্রামার্স রিক্রুট করছে, তাদের সব জায়গাতেই কিন্তু জব ইন্টারভিউতে অ্যাটলিস্ট এআই টুলগুলোর স্যাভিনেস আছে কিনা, টেক স্যাভি কিনা, মানে এআই স্যাভি কিনা, সেই জিনিসটা চেক করা হচ্ছে। এবং ডিফারেন্ট টাইপ অফ এজেন্টিক যে কথাগুলো বললাম, অনেক কোম্পানি আছে যারা এজেন্টিক টুলস বানাচ্ছে। শুধু তাই নয়, অনেক কোম্পানি তাদের এক্সিস্টিং যেমন ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, তাদের যে সিআইসিডি পাইপলাইন গুলো আছে, তারা যে ডেপ্লয়মেন্ট করে, সেই ডেপ্লয়মেন্ট গুলো এখন ম্যাক্সিমামই এজেন্টিকে কনভার্ট করার চেষ্টা করছে। তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারকে এজেন্টিক করার চেষ্টা করছে। যদিও সেটা করতে যেয়ে অনেকে অনেক ডলার লসও করে ফেলেছে, কারণ এআই ভুলভাল করে অনেক সময় ডেপ্লয়মেন্টে 12টা বাজায় দিচ্ছে। সো সেটা পরের কথা, বাট স্টিল মানে দে আর ট্রাইং টু ইউজ ইট আর কি। সো আস্তে আস্তে জিনিসটা আসছে। হ্যাঁ, এবং একটা কথা আমাদেরকে বুঝতে হবে, এআই ইজ দ্য প্লেস, মানে এআই এর জায়গাটা হচ্ছে আমাদের সবাইকে একটা কমন জায়গায় নিয়ে আসছে। যেমন আমরা বাংলাদেশের ডেভেলপাররা অলওয়েজই টেকনোলজি থেকে অনেক পিছায় থাকি। পিএইচপির আবির্ভাব হয়েছে ধরেন 1990 বা 94 সালে, কিন্তু পিএইচপি বাংলাদেশের মানুষ ইউজ করা শুরু করেছে হচ্ছে দেখা যাচ্ছে 96-97 এর দিকে। হ্যাঁ, সো 5-6 বছরের গ্যাপে ছিলাম আমরা। এআই ইজ দ্য প্লেস, সুযোগ আমাদের জন্য যে এখন পৃথিবীর সবাই কিন্তু এআই এর জায়গাটাতে আমাদের সমানই আছে। তো এই হচ্ছে বাস্তবতা আর কি। আশা করি উত্তর দিতে পারছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার সেকেন্ড একটা প্রশ্ন ছিল, তারপর আমরা স্টুডেন্টদের প্রশ্ন নেওয়া শুরু করবো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এআই করে ছবি তোমার কথা কেটে আসতেছে অনেক, মানে আছে অনেক পরিমাণে রিসার্চ হচ্ছে লাস্ট বছর। এখন যেটা আমাদের লাস্ট বছর রিসার্চ হচ্ছে, মানে হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট এক বছর জিনিসটা মাল্টিপল হারে বাড়তেছে, চক্রবৃদ্ধি মুনাফার মতো বাড়তেছে। তো আপনার নেক্সট 5 বছর এআই এর, মানে আপনি যখন নেক্সট 5 বছর 2030 সালে এআই আসলে কি করতে পারে আপনার মতে, বা কতটুকু ক্ষমতা হইতে পারে এআই আপনার মতে? এটা খুবই কঠিন প্রশ্ন, এটা তো প্রেডিক্ট করা সম্ভব না। বাট 5 বছর নেক্সট মানে ওয়ার্ল্ড লেগে যায় কিনা, সেটা নিয়ে চিন্তায় আছি আপাতত। তো ফিউচার প্রেডিক্ট করতে পারবো না, বাট এটুকু ডেফিনেটলি বলবো যে ডিফারেন্ট টাইপ অফ এআই মডেলস আরো আসবে। ডিফারেন্ট টাইপ অফ কি বলবো, মানে হয়তো এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে অনেক কাজ হচ্ছে, দেখবেন যে এখন রিসেন্টলি ভিডিও অ্যান্ড এভরিথিং এই জায়গাগুলোতেও ডেভেলপমেন্ট হচ্ছে। সো হয়তো কম্পিউটার ভিশন জায়গাটাতেও অনেক বেশি, মানে যেই পরিমাণে এনএলপিতে মানে প্রোগ্রেশন হয়েছে, সেই পরিমাণ প্রোগ্রেশন কিন্তু এখনো ওইভাবে কম্পিউটার ভিশনে হয় নাই। সো ওই জায়গাটাতে হয়তো কিছু রেভলিউশনারি চেঞ্জেস আসবে। প্লাস হচ্ছে দ্য ওয়ে, মানে আমরা যে সফটওয়্যারগুলো এখন ব্যবহার করি, সেই সফটওয়্যারগুলোর ইউজার এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে, এই সফটওয়্যারগুলো ব্যবহার করার স্টাইলটা চেঞ্জ হবে। প্লাস হচ্ছে কি বলবো, মানুষের এই যে এআই অ্যাকসেপ্টেবিলিটি করতেও আরো একটু সময় লাগবে, অনেকদিন। সো আমি বলবো যে 2030-এর মধ্যে উই ক্যান সে যে নতুন যারা ডেভেলপার আসবে তারা অলওয়েজ এআই এনাবলড হবে। এবং একই সাথে আরেকটা কথা বলবো, প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট রিয়েল প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাছে ফেরত আসবে, যেটা হাইজ্যাক হয়ে গেছিল। আমরা একটু আমাদের স্টুডেন্টদের প্রশ্ন নেওয়া শুরু করি। একটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এই সকল সেক্টরে আসলে এআই এর ইম্প্যাক্টটা কেমন হতে পারে, বা ঝুঁকি আমরা কি দেখতে পাচ্ছি সাইবার সিকিউরিটিতে? সাইবার সিকিউরিটি যারা কাজ করবে তাদের পার্সপেক্টিভ থেকে, এবং আমরা যারা নর্মাল ইউজার হবে একটা সফটওয়্যার, আমাদের পার্সপেক্টিভ থেকে আসলে কি হতে পারে?
হ্যাঁ, সাইবার সিকিউরিটি নিয়ে আমি খুব বেশি জানি না, বাট যেটা যেটা বলবো যে আমি জেনারিক ভাবে বলতে পারবো সেটা হচ্ছে মানে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিটা কাইন্ড অফ কি বলবো, ইম্প্যাক্ট হচ্ছে না তা না, এখনই হচ্ছে। হ্যাঁ, মানে সাইবার সিকিউরিটির দুইটা পার্ট, একটা হচ্ছে পজিটিভ পার্ট যারা এটাকে সলভ করছে, হ্যাঁ, সিকিউরিটি থ্রেট গুলাকে ভার্নারেবিলিটি থেকে বের করে নিয়ে আসছে, আরেকটা পার্ট হচ্ছে যারা ভার্নারেবিলিটি ক্রিয়েট করছে, তাই না? দুই জায়গাতেই এর ইম্প্যাক্ট আছে, ঠিক আছে? সো যারা আসলে ক্রিয়েট করছে তাদের জন্য মোর কি বলবো, তারাও কিন্তু বিভিন্ন টুল ইউজ করে। সো দোজ টুলস উইল বি মোর আপডেটেড। হ্যাঁ, তারা ডিফারেন্ট টাইপ অফ কি বলবো এআই টুলকে কাজে লাগিয়ে এবং ডিফারেন্ট টাইপ অফ অটোমেশনকে কাজে লাগিয়ে আরো ফাস্টার করতে পারবে কাজগুলোকে। হ্যাকিং অ্যাটেম্পটস বলেন বা হ্যাকিং এর ওয়েজ অফ হ্যাকিং চেঞ্জ হয়ে যাবে। অলসো অলসো দ্য বিগেস্ট থ্রেট দ্যাট ইজ কামিং আপ সেটা হচ্ছে lots of vibe coders and lots of AI coders will come into the market এবং আমরা জানি যে যারা বিজনেসম্যান, হ্যাঁ, যেই জিনিসটা আসলে খুবই অ্যালার্মিং, যারা বিজনেসম্যান সারা পৃথিবীতে কিন্তু বড় সফটওয়্যার কোম্পানি বা বড় বিজনেস কোম্পানি খুব কমই আছে। Mostly কিন্তু the world runs by small and medium sized companies. So those companies will generate lots of junk codes, lots of bad codes এবং যেটার ভিতরে ইনহারেন্টলি অনেক সিকিউরিটি ফ্ল থাকবে। হ্যাঁ, তো সেই জায়গাগুলা ক্লিন আপ করার জন্য আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। হ্যাঁ, এবং সাইবার সিকিউরিটি যারা থ্রেট তৈরি করে তারা ওইগুলো দিয়ে ঢুকবে, আবার হয়তো সেগুলোকে সলভ করার জন্য আবার টুল আসবে। সো ইটস লাইক আ প্লেগ্রাউন্ড ফর প্রোগ্রামার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডেভেলপার্স। তো বুঝতেই পারছেন যে এখানে আমাদের তো কোনো মানে লস নাই, আমাদের কাজ আসবে। সাইবার সিকিউরিটি যদি থ্রেট বেশি আসে আমাদের কাজ বেড়ে যাবে থ্রেট সলভ করার জন্য। সো ডেফিনেটলি আমি ওইটাই বললাম যে ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাকচুয়ালি মোর ভ্যালুয়েবল হবে, মোর কাজের অপরচুনিটি আসবে এবং ওই যে এভারেজদের দিন মানে দিনটা একদমই শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা আচ্ছা ভাই, পরবর্তী এখানে একটা আকরাম ভাই হচ্ছে আছেন আমারই গুরু টাইপের মানুষ, তো ওনার প্রশ্নটা নিও আর কি। উনি আমাকে মনে ওকে, হয় ধরার জন্য জয়েন করছে। আকরাম ভাই আপনি প্রশ্নটা যদি উত্তর দিতেন আমি আসলে। আচ্ছা, আকরাম খান ভাইয়ের আচ্ছা, প্রশ্নটা কি আকরাম ছিল? খান ভাই প্রশ্নটা করছেন কোন সেক্টরগুলোতে 2-3 বছরে মানে এআই সব থেকে বেশি মানে মানুষজন নিতে পারে, মানে কোন সেক্টরে এআই ইম্প্যাক্টটা বেশি পড়তে পারে, ফাইন্যান্স নাকি গার্মেন্টস, হেলথ, এডটেক, কাস্টমার সাপোর্ট, মানে কোন দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এআই ইম্প্যাক্টটা বেশি, অথবা যদি স্পেসিফিক কোনো সেক্টরে ইঞ্জিনিয়াররা ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আসলে কোনটা ভালো হতে পারে? হয়তো এই রিলেটেড কোনো কোশ্চেন উনি করেছে। কাস্টমার সাপোর্ট যেটা তুমি বললা সেই জায়গাটাতে, এই যে বললাম মানুষের অ্যাকসেপ্টেন্স লেভেলটা যদি একসময় আস্তে আস্তে ঠিক হয়ে আসে, মানুষ যদি রিয়েলাইজ করতে শুরু করে, তাহলে কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্টটা অনেকটাই এআই দিয়ে রিপ্লেস হওয়া পসিবল। অনেকটাই হয়তো কিছু হিউম্যান ইনভলভমেন্ট তো থাকবেই, ওটাকে আমরা যদি নেগলিজেবল ধরি, এই জায়গাটা খুবই বড় একটা জায়গা। আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা হচ্ছে ট্রান্সলেশন। হ্যাঁ, যারা ফর এক্সাম্পল ট্রান্সলেশন ইন্ডাস্ট্রি আছে কিন্তু একটা, যারা হচ্ছে মানে একটা ল্যাঙ্গুয়েজকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে, হ্যাঁ, এই জিনিসগুলো রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কাইন্ড অফ কপিরাইটার, তারা সম্পূর্ণ চলে যাবে না, কিন্তু কপিরাইটিং ইন্ডাস্ট্রি অনেক ছোট হয়ে আসবে। হ্যাঁ, মূলত কপিরাইটিং বিভিন্ন টুল চলে আসবে, হ্যাঁ, অনেক ক্রিয়েটিভিটিও সেখানে আসবে। সো যারা এখন মানে জাস্ট একটা কি বলবো, যেমন আমাদের কোম্পানি অ্যানালাইজেন, সেখানে 25-30 জন কপিরাইটার আছে। তারা কি করে, বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্চ লাইন তৈরি করে বা স্টোরি সাজায়। হ্যাঁ, এবং এগুলো যেহেতু ইউনিক হওয়া লাগে, সো হিউম্যান লাগে আমাদের। সো এটাও হয়তো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো আগে আমার 25 জন ছিল, হয়তো এটা 2-3 জনে চলে আসবে আর কি। হয়তো বেসিক্যালি এআই কে দিয়ে লিখে নেওয়া হবে, 2-3 জন হিউম্যান ইয়ে করবে আর কি, ইম্প্রোভাইজ করবে, এরকম জায়গাগুলা। আচ্ছা, তারপরে হচ্ছে ফর এক্সাম্পল তোমার ওয়েবের ফ্রন্ট এন্ড। হ্যাঁ, ওয়েবের ফ্রন্ট এন্ডে একটা মেজর পার্ট এআই নিয়ে নিবে, বাট স্টিল স্টিল মানে এটাও মনে রাখতে হবে যে যখন এআই আপনার ওয়েবের ফ্রন্ট এন্ডের পার্ট নিবে, তখন ক্লায়েন্ট ওই একই ওয়েব ডিজাইন আর নেবে না, তখন সে নতুন কিছু চাবে। নতুন কিছু যখন সে চাবে, তখন আবার মানুষ লাগবে। ঠিক আছে, কারণ একই টাইপের ওয়েবসাইট তৈরি হতে থাকবে। ডিজাইন ইন্ডাস্ট্রি, আমি মনে করি ক্রিয়েটিভ ডিজাইন ইন্ডাস্ট্রি জায়গায় এআই এর কন্ট্রোল আসতে অনেক সময় লাগবে। বিকজ ক্রিয়েটিভিটি, আমি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছি, আমি জানি এটার প্রতিটা লাইন, প্রতিটা ইয়ে কিভাবে চলে। এটা মানুষের ইমোশন দিয়ে চলে, এটা মানুষের আই কন্ট্যাক্ট দিয়ে চলে। সো মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করছে এদিকে দিয়ে চলে। তো সেই জায়গাটায় এআই এর ক্রিয়েটিভ লেভেলে যাওয়ার জন্য বেশ সময় লাগবে, বা খুব বেশি যেতেও পারবে কিনা আমি জানি না। সো আমি বলবো যে যেই কাজগুলো মনোটোনাস, মোস্টলি ডেটা এন্ট্রি, হ্যান ত্যান এইসব, এগুলো আলটিমেটলি মানে চলে যাবে আর কি। তারপরে দেখা যাবে যে অনেক সময় যে আমরা যখন ফ্রন্ট এন্ডের প্রোটোটাইপ বানাই, এমভিপি বানাই, হ্যাঁ, এই এমভিপি মেকার বিভিন্ন টুল চলে আসবে, এখন অলরেডি আছে।
সো এমনও আছে কিন্তু আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা আমরা ভার্সিটি থেকে বের হতাম আমাদের সময় বা কিছুদিন আগেও, প্রোটোটাইপ, ক্লায়েন্টকে প্রোটোটাইপ বানানোর জন্য কিন্তু একটা টিম থাকে প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে। যারা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কেবল ঢোকে, তাদেরকে দিয়ে কিন্তু ইনিশিয়াল প্রোটোটাইপটা বানানো হয়। তো ওই জায়গাগুলোতে সংখ্যা কমে আসবে আর কি অনেক। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেনের দিকে যাব, সেটা হচ্ছে যে আমরা রিসেন্ট টাইমে দেখতে পেয়েছি জেমিনি বা চ্যাট জিপিটি টাইপের বিভিন্ন টুল ডিএসএ বা এলটেড প্রবলেম সলভিং কম্পিটিশনে হিউম্যানকে হারিয়ে দিচ্ছে। আবার চেস কম্পিটিশন এগুলোতে অনেক হাই লেভেল র্যাঙ্কিং পাচ্ছে, এবং ম্যাথে কম্পিটিশন গুলোতে হাই লেভেল র্যাঙ্কিং পাচ্ছে। সো কাইন্ড অফ বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে এআই যদি নিজে থেকেই শিখতে পারে, তাহলে নিজে থেকে আরো বড় হতে থাকবে। তাহলে হিউম্যান আসলে দিন শেষে করতেছে এটা কি, এটা একটা কোশ্চেন অনেকে মাথায় আসতেছে। তো আপনি জিনিসটাকে আসলে কিভাবে দেখতেছেন, এবং আপনার মতে যে আমরা এত ডাটা পাচ্ছি, এত ডাটা আমরা এআই কে দিচ্ছি, এআই নিজে থেকে শিখতেছে, এটা কি একটা কোনো লিমিটেশন আছে বা কোনো বার আছে যেখানে গিয়ে আসলে জিনিসটা থামবে, নাকি আসলে মানে ঘটনাটা হতে যাচ্ছে কি আপনার মতে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, সুন্দর প্রশ্ন। তো মূলত আমি এগেইন আমি বলবো যে যখনই এরকম কোনো কনফিউশন হবে, থিঙ্ক রিয়েলিস্টিক্যালি। হ্যাঁ, রিয়েলিস্টিক ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন ও যেটা ফার্স্টে বললো যে ডেফিনেটলি এআই নিজেই শিখছে, হ্যাঁ, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের অনেক প্রবলেম সলভ করছে। বিকজ যেখানেই ফাইনাইট ইনফরমেশন আছে, মানে যেটার একটা সীমা আছে, সেই সীমাটা এআই কে বুঝাই দিয়ে সেই সীমার মধ্যে থাকা এআই এক্সপার্ট। মানুষকে কাজ করতে হবে সীমার বাইরে, যেখানে সীমার বাইরে যাওয়া যায় সেই জায়গাটাতে কাজ করতে হবে, মানে যেখানে কোনো বাউন্ডারি নাই। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি বলি, যেমন ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের কথা বললো, আমি তোমাকে লিখে দিতে পারি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং 10 বছর করে কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে, কিন্তু আমার অ্যানালাইজিনের আমি একটা ক্লায়েন্টের কাজ তাকে দিয়ে করাতে পারবো না। That's the reality. Because orchestration is the most important part. Real life use case is the most important part. হ্যাঁ, যখন হ্যাঁ আমি হয়তো বলতে পারি বান্দর বাঁশ বেয়ে উঠতেছে, এত মিনিটে এতটুকু উঠছে, তাহলে অমুক সময়ে কত মিনিট উঠবে, এই টাইপ অফ থিওরিটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়া। আর ব্যবসায়ী যখন তোমার কাছে রিকোয়ারমেন্ট নিয়ে আসবে এবং তার বিজনেস প্রবলেমগুলো তুলে ধরবে, সেই প্রবলেমগুলোকে এক জায়গায় করে সবগুলোকে কানেক্ট করে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে অর্কেস্ট্রেশন করা অনেক বড় কাজ। সো পিপল, মানে যারা অর্কেস্ট্রেশন করতে পারবে, হ্যাঁ, এই বিভিন্ন ছোট ছোট পার্টে। দেখো, আমরা কারেন্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফ্লোটা কি, একটা প্রজেক্ট যখন আসে বা একটা বড় কাজ যখন হয়, আমরা ক্লায়েন্টের একটা এপিক রিকোয়ারমেন্ট নেই। সেই রিকোয়ারমেন্টটা থাকে এরকম: আমার একটি ই কমার্স সাইট লাগিবে। ও শুধু এইটুকুই জানে। তারপর একটু বেশি বলতে বললে বলবে বেস্ট লাগবে ভাই, বেস্ট। হ্যাঁ, আচ্ছা বুঝলাম ভাই, কত বেস্ট, কিরকম, কি কি ফাংশনালিটি থাকবে। তখন হয়তো বলবে ভাই ধাম করে ক্লিক করলেই যেন চাল ডালের মতো 1 সেকেন্ডে অর্ডার হয়ে যায়। এই হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। দ্যাটস দ্য বেস্ট কনটেক্সট আ ক্লায়েন্ট ক্যান প্রোভাইড। তারপরে ওর ফিডব্যাক আসবে হচ্ছে যখন তুমি বানায় দিবা একটা, যখন ওর সামনে কিছু একটা সে পাবে, তারপরে ও ফিডব্যাক দিবে। প্রতি মুহূর্তে ফিডব্যাক দিবে, প্রতি মুহূর্তে চেঞ্জ করতে হবে, প্রতি মুহূর্তে আপডেট করতে হবে। এবং মানে এটা একটা ভয়ঙ্কর দুনিয়া। সো এই জায়গাটা হিউম্যান কমিউনিকেশন নিডেড। সো এই জায়গাটা তুমি রিপ্লেস করবা কি করে? আর ক্লায়েন্ট তো তোমার, কোনো বিজনেস তো এইভাবে কাজ করবে না। কোনো বিজনেসের পক্ষে 100%, হ্যাঁ, কিছু কাজ কমায় নিয়ে আসতে পারবে। হয়তো যেই কাজটা হয়তো আমার 10 দিন লাগতো, আমি হয়তো 3 দিনে করতে পারবো। কিছু মানুষ হয়তো আমি কমাইতে পারবো, বাট স্টিল আমার ওই এক্সপার্টের জায়গাটা থেকেই যাবে। এটা হচ্ছে মূল কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে বললাম যে হ্যাঁ, একটা সময় যে হয়তো আমরা কোড লেখা, কোডের সংখ্যা অনেক কমে আসবে। হ্যাঁ, বাট মনে রাখতে হবে আমাদেরকে যে আপনি কোড যদি নাও লেখেন, কিন্তু আপনাকে শেখার সময় কোড কিন্তু করতেই হবে। এখন ধরো ফর এক্সাম্পল, পৃথিবীতে বহুত আগেই তো ভাই এবিসিডি রিপ্লেস হয়ে যাওয়ার কথা ছিল। এবিসিডি তো দরকার নাই। এবিসিডি শিখতে মানে শিখে কেন একটা বাচ্চা? স্টিল একটা বাচ্চাকে কেন এবিসিডি শেখানো হবে? ইউ হ্যাভ টু গো থ্রু অল দ্য স্টেপস অ্যাটলিস্ট টু ইউজ এআই। কারণটা হচ্ছে যে ধরো ফর এক্সাম্পল তোমার কোড লিখে দিবে এআই, তাই বলে কি তুমি কোড না শিখলে তুমি সেটা ইউজ করতে পারবা না? হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। তো আমরা মনে করছি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়াটা, এটাও কিন্তু একটা সময় কস্ট ইনকার করবে। এবং একটা আমার প্রেডিকশন হচ্ছে একটা সার্টেন টাইমে যে একটা মানুষ রেখে দেওয়াটা মনে হয় মোর চিপার হইতো, রাদার দেন সাবস্ক্রাইবিং টু লটস অফ এআই এজেন্টস। এই হবে আর এক প্রবলেম কিছুদিন পরে। এই যে ফিউচারের কথা বলতেছিল না, আমি দেখতে পাচ্ছি এটা হবে। কারণ আমি তো স্টেবিলিটি পাচ্ছি না। আমি আজকে একটা টুল ব্যবহার করছি, কালকে বলতেছে ওটা ডেড। তো আমার তো বিজনেস করতে হলে আমার একটা প্রোডাক্ট মিনিমাম 5 থেকে 6 বছর মার্কেটে থাকা লাগবে, আদারওয়াইজ আই ক্যানট ক্যাশ আউট। তো ওদেরকে তো আগে বলতে হবে ভাই তুই আগে ঠিক মতো বস, তারপরে আমার রিপ্লেস করিস। ও তো নিজের গতি ঠিক নাই। সো আগে উই নিড টু ওয়েট অ্যান্ড ওয়াচ।
ঠিক আছে, বিকজ উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টুমরো অ্যান্ড উই আর কনসার্ন অ্যাবাউট হাউ এআই উইল চেঞ্জ মাই লাইফ। সো ইটস লাইক জাস্ট ফুলিশ ডিসিশন আমার মতে। জাস্ট প্রতিটা জিনিসের সাথে আপডেটেড থাকো, কারণ আমরা সেই বিগত আমি 17 বছর ধরে টুলই শিখে আসতেছি। আজকে শুরু করছিলাম পিএইচপি দিয়ে, তারপরে কিছুদিন কেক পিএইচপি তে কাজ করতাম, তারপরে শুনলাম লারাভেল আসছে, কেক পিএইচপি ইজ ডেড, তারপরে আমি লারাভেল শেখা শুরু করলাম। লারাভেল কিছুদিন কাজ করে বুঝলাম এটা আমার ভালো লাগে না, তারপরে আমি নোট শেখা শুরু করলাম। জাভাস্ক্রিপ্টে আসার পর প্রতিদিন খালি দেখি অমুক ডেড তমুক ডেড হয়েই যাচ্ছে, আর আমি অ্যাপ্লিকেশন আপডেট করতেই আছি। সো এআই এর জায়গাটা তো একই এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। সো জাস্ট মানে কিপ আপ উইথ অল দ্য লেটেস্ট টেকনোলজিস। প্রতিদিন তোমার জন্য নতুন নতুন লার্নিং আসবে, ইউ জাস্ট ইউজ দোজ টুলস। আমি বলবো যদি তুমি রিসার্চে না যেতে চাও, পড়াশোনা না করতে চাও, অ্যাপ্লিকেশন বানায় মজা পাও আমার মতো, তাইলে হচ্ছে টুল ইউজ করা শেখো। এই টুল ইউজ করো, সবাইকে কম্বাইন করো, কম্বাইন ইউজ করে আলটিমেটলি মেক শিওর যে প্রতিটা স্টেপ যেন তোমার কাছে ডকুমেন্টেড থাকে, প্রতিটা জিনিস যেন তোমার কন্ট্রোলে থাকে। এমন একটা কোড বানাইলো যে কোডের ভিতরে কি আছে আমি জানি না, হ্যাঁ, তাহলে তো বিপদ। ওইটা অ্যাটলিস্ট তুমি বেচতে পারবা না, তুমি হয়তো মানুষকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবা আর ইউটিউবে ভিডিও দিতে পারবা যে দ্যাট ইজ ডেড। সো আমি বলবো যে ডেফিনেটলি ট্রাই টু, এবং ওইটা করতে গেলে তোমাকে ওই স্টেপগুলো, এখানে কোনো শর্টকাট নাই। তোমাকে ওই আগেকার দিনেও একজন প্রোগ্রামারের লার্নিং এক্সপিরিয়েন্স যা ছিল, এখনো একজন প্রোগ্রামারের লার্নিং এক্সপিরিয়েন্স, ফার্স্টে প্রোগ্রামিং সিনট্যাক্স শিখতে হবে। তুমি হয়তো ডাইরেক্ট কোড করবা না, কিন্তু লার্নিং এর প্রথম পর্যায়ে তোমাকে মাসল মেমোরির জন্য কিছু কোড হাতে লিখতেই হবে। আদারওয়াইজ কম্পিউটার স্ক্রিনের দিকে যখন দেখবা যে একটা পাইথন কোডের একটা বিশাল ব্লক তোমার প্রবলেম করছে, তুমি মানে সলভ করতে যাচ্ছ, এআই একসময় হ্যালুসিনেট করে, হ্যালুসিনেট অলওয়েজ করবে, সামনের দিনে আরো হ্যালুসিনেট করবে। হ্যাঁ, এবং একটা কথা বলে দিবে, দেখো আমাদের টার্মস এন্ড কন্ডিশনে লেখা আছে ডোন্ট ট্রাস্ট মি, ঠিক আছে? সো সো এই হচ্ছে কথা। সো তখন তোমাকে কি করতে হবে, তখন তুমি 15-20 হাজার লাইনের কোড লিখায় ফেলছো চ্যাট জিপিটি কে দিয়ে বা যে কোনো ক্লড টুলকে দিয়ে, দেন ইউ লস দ্য কন্ট্রোল। এআই হ্যালুসিনেটস, সরি স্যার বলতেছে, হ্যাঁ যা বলতেছো তখনই বলছে জি স্যার আপনি ঠিক বলেছেন। তো তখন কি করবা, তখন তোমাকে ঢুকতে হবে। ওদিকে তোমার ক্লায়েন্ট তোমাকে বাড়ি দিচ্ছে, হ্যাঁ তোমাকে আমি এআই এজেন্টের সাবস্ক্রিপশন ফি দিচ্ছি, তোমাকে আমি অমুক এজেন্ট কিনে দিয়েছি, তুমি তো, তোমার তো কিছুই করতে হয় না, তুমি শুধু এটা ইউজ করবা আর আমাকে দিয়ে দিবা, তোমার এত দেরি লাগছে কেন? তারপর তুমি হ্যালুসিনেট করবা। সো সেই জন্যই বলছি যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লাইন অফ কোড দ্যাট ইজ রিটেন। অন্যের কোড দেখেন, পড়েন, তার আগে নিজে কোড কিছুদিন লেখেন, এবং যখন নিজে কোড লিখবেন প্রথম সিনট্যাক্স বোঝার যে ব্যাপারটা, সেটা অবশ্যই যেন নিজের হাতে হয়, উইদাউট এনি এলএলএম টুল। প্রত্যেকের কোডিং প্র্যাকটিস থাকতে হবে, আদারওয়াইজ কিচ্ছু বুঝবেন না। ওই স্ক্রিনের মধ্যে জাস্ট কোড রিড করে ইউ উইল নেভার ফাইন্ড আউট দ্য প্রবলেম। এবং এখানে আকরাম ভাই আছেন, অনেক সিনিয়র, আমার আমার মানে আমিও হয়তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখি, তো উনিও হয়তো এটাতে এগ্রি করবেন। সো ব্যাপারটা এটাই আমি বলবো আর কি। আচ্ছা, অনেকে মাইক্রোফোন অন করতে চাচ্ছিল, তো আমরা একটা অপশন দিয়ে দিচ্ছি, আমি এক এক করে নাম ডাকবো, আপনার মাইক্রোফোন অন করতে পারেন। রাহাত ভাই, আপনি আপনার মাইক্রোফোন অন করে ভাইকে প্রশ্নটা করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। ভাই সবার প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের এখানে জয়েন করার জন্য এবং অনেক উপকারী তথ্য শেয়ার করার জন্য। কৃতজ্ঞতা ভাই। থ্যাংক ইউ। জি ভাই, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে ভাই, আমরা এতক্ষণ এআই থিংকিং লেভেলটা নিয়ে কথা বলছিলাম, যে এখনো পর্যন্ত আমাদের কাছে এআই থিংকিং লেভেলটা আমরা কন্ট্রোল করতে পারি, বাট এটা আমাদের আন্ডার কন্ট্রোলে আছে। যেমন আমি মাঝে মাঝে চ্যাটজিপিটি কিছু দুষ্ট বুদ্ধি চাইলে সে আমাকে দেয় না আর কি। বাট আপনার হচ্ছে ইন ফিউচার যেহেতু এআই এর থিংকিং এবং এআই এর ডেটা আমরা প্রতিদিন এনরিচ করতেছি, সো ইন ফিউচার এআই কি থিংকিং যে ফ্রিডমটা সে কি পাবে, এবং এই যে ফ্রিডমটা সে যদি পায় তাহলে কি সে নিজের ক্লোন মেক করতে পারবে কিনা, যাতে আমাদের আর দরকার হচ্ছে না, মানে হিউম্যানের দরকার হচ্ছে না এআই বিল্ড করার জন্য, তারা নিজেরা নিজেদেরকে বিল্ড করতে পারতেছে এবং তাদের একটা নিজস্ব ওয়ার্ল্ড তারা নিজেরাই ডিটেক্ট করতে পারতেছে। এই প্রশ্নটা আমাদের ছিল আর কি আপনার কাছে। যেটা হচ্ছে তুমি বলতে চাচ্ছ যে হচ্ছে ওই যে এজিআই যেটা বলছে ওরা, হ্যাঁ, তো এখানে একটা ব্যাপার আছে যে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি করতে তো পারবেই, এটা তো করা পসিবল, বিকজ মানে মডেলটা ওদের যদি আমরা স্ট্রাকচার দেখি, নিউরাল নেটওয়ার্ক মডেল মানেই হচ্ছে মানে মানুষের ব্রেন যেভাবে কাজ করে সেভাবেই সেদিকেই যাওয়ার প্ল্যান। সো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করবে, দ্য ওয়ার্ল্ড কতটুকু অ্যাকসেপ্ট করবে, সেটার প্রচুর ব্যাপার স্যাপার আসলে ইনভলভড। হ্যাঁ, এখানে রাজনৈতিক বিভিন্ন ব্যাপার আছে, যেমন এজিআই নিয়ে অলরেডি অনেক জায়গায় আন্দোলন শুরু হয়ে গেছে যে এই জিনিস হলে আসলে এটা মানে এআই যদি আরেকটা এআই বানাতে পারে, দ্যাটস দ্য ভেরি হার্মফুল থিং টু হ্যাপেন। অনেক ক্ষেত্রে পজিটিভিটি থেকে নেগেটিভিটি বেড়ে যাবে, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ আছে নেগেটিভ আছে। হ্যাঁ, এখন মানে এইটার নেগেটিভ পার্টটা বেশি আছে আর কি। সো এই জায়গাগুলা যদি আমি বাস্তবতার কথা চিন্তা করি, এটা অনেক লং টার্মের ব্যাপার, বাট ডেফিনেটলি
যারা এআই নিয়ে কাজ করছেন বা এটাকে যারা আলটিমেটলি ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করছেন এবং তাদের ইন্টেনশন কি আছে, হ্যাঁ এখানে কিছু রং ইন্টেনশনের মানুষ ঢুকে যাবে, তারা এটাকে অন্যদিকে ডাইভার্ট করবে। হ্যাঁ, তো এখানে অনেক ফ্যাক্টরস আসলে চলে আসবে ভাইয়া। প্লাস হচ্ছে এখানে কতটুকু মানে এই প্রত্যেকটা মেশিন লার্নিং ইন্ডাস্ট্রিটা টিকে আছে হচ্ছে ইনভেস্টরদের টাকায়, এবং কোনো মেশিন লার্নিং এআই কোম্পানি প্রফিটেবল না। সো তারা কবে ব্রেক ইভেনে পৌঁছাবে, ততদিন পর্যন্ত কিভাবে টিকবে, কতদিন ইনভেস্টররা টাকা দিতে থাকবে, অনেক কিছুর ব্যাপার আছে। তো এআই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি যতটুকু জানি, আমি বাইরের কিছু মানুষের সাথেও কথা বলে দেখছি, কিছু ভিসির সাথে কথা বলে দেখছি, তাদেরও অ্যানালাইসিস বলছে যে দে হ্যাভ বিন ইনভেস্টিং সিন্স 2012-13। অনেকে আছে 2012-13 থেকে শুরু করছে এই লার্নিং এই এটিয়ে। তো এইগুলোর জন্য তাদের অলরেডি হিউজ মানি অলরেডি বার্ন হয়ে গেছে। সো এখন প্রত্যেকটা ইনভেস্টারই প্রত্যেকটা এআই কোম্পানির কাছে রিটার্ন চাচ্ছে। রিটার্ন মানে হচ্ছে তুমি অ্যাটলিস্ট আমাকে কিছু প্রফিট বা রিটার্ন দেখাও। হ্যাঁ, তো এই রিটার্ন ইন্ডাস্ট্রি অলমোস্ট জিরো। হ্যাঁ, মানে অ্যাকসেপ্টেন্স নাই মানুষের। প্লাস হচ্ছে আলটিমেটলি যখন তুমি যেমন এই যে ন্যানো ব্যানানা বা এইসব জিনিস, এগুলো দিয়ে কিন্তু আমরা জাস্ট কিছু ছবি টবি শেয়ার করে চলে যাচ্ছি। ইটস লাইক আ ফান টুল ফর আস, এবং ওদের জন্য ডেটা ফিট করার জায়গা, আর কিছুই না। সো এখন এইগুলাকে রিয়েল এজেন্টিক ওয়েতে, এজেন্টিক অ্যাপ্লিকেশন বলো, জেনারেটিভ অ্যাপ্লিকেশন বলো, এগুলাতে ব্যবহার যখন এটা হবে তখন এটা কাজে দিবে। সো সেটাই এখন হচ্ছে, যে জায়গাটায় আমরা প্রোগ্রামাররা ভ্যালু দিচ্ছি। আর তুমি যেটা বললা এটা সম্পূর্ণ মানে হতেই তো পারে, এটা তো হওয়ার, তবে সেটা দেরি আছে অনেক যদি হয়ও। আর আমার কাছে মনে হয় না মানুষ মানে একটা আরেকটাকে খেয়ে ফেলার যে ব্যাপারটা, সেই স্টেজে যেতে বেশ সময় লাগবে। তো বাট খেয়ে ফেললেও আমাদের তো আসলে কিছু করার নাই। হোয়াট ইউ ক্যান ডু, যদি এটা করেও ফেলে তো তাহলে কি আমরা এখন হাত গুটায় বসে থাকবো? আমাদের তো কিছু করার নাই। উই নেভার নো, আমি তো একটা উদাহরণ দিলাম, উই নেভার নো। সেই জন্য এইগুলো নিয়ে প্রেডিক্ট না করাটাই ভালো। উই উইল ফোকাস অন আওয়ার লার্নিং। আমরা যা করি সেটাই আমরা করব, পজিটিভিটি নিয়ে থাকবো, এন্ড বাকিটা তো আসলে গডের উপরে। জি ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, তো আমরা চ্যাটে একটা প্রশ্ন অনেকবার পাইছি, তো আমরা একটু সেটা রিপিট করবো। সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে কম্পিউটার স্টুডেন্ট থাকার পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল স্টুডেন্টরাও আছে। তো আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি এআই যে ইম্প্যাক্ট গুলো ক্রিয়েটিভ সাইড লাইক প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এই সকল সেক্টরে বেশি পড়তেছে। বাট ইন টার্মস অফ সিভিল বা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সকল যে ডিপার্টমেন্ট বা এই সকল যে স্টুডেন্টরা আছে, তাদের জন্য আসলে এআই এর ইম্প্যাক্টটা কেমন হইতে পারে ইন নেক্সট ফিউ ইয়ার্স, এবং যারা রানিং স্টুডেন্ট বা যারা বের হচ্ছে অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং তারা চাচ্ছে বিশ্বব্যাপী কাজ করতে, তাদেরকে আসলে এআই এর বিষয়টা নিয়ে কিভাবে শেখা উচিত বা তারা আসলে কি প্রসেসটার দিকে আগাইতে পারে এআই শব্দটার সাথে? অ্যাবসলিউটলি। সো সুন্দর প্রশ্ন। তো এটা হচ্ছে যে একই ইমপ্লিমেন্টেশন, মানে যারা হচ্ছে সিভিল বা অন্য ইয়েতে আছে তারা তো আসলে এআই এআই এর ডেভেলপমেন্ট বা রিসার্চ পার্টে কোনোদিন যাচ্ছে না। তারা সবসময় এআই এর ইউজারই থাকছে। ঠিক আছে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে কি থাকবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে এআই ইউজারও থাকবে, এআই ইমপ্লিমেন্টারও থাকবে, আবার এআই বিল্ডারও থাকবে। তিনটা ক্যাটাগরি থাকবে। সো দ্যাটস ওয়াই ওদের কাজের ক্ষেত্রটা বড়। আর যারা সিভিল, মেকানিক্যাল, আর্কিটেকচার, অন্যান্য ডিফারেন্ট জায়গাতে আছে, তারা সবাই মূলত কি করবে, এআই এর ইউজার হবে। সো মূলত যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এ অটোক্যাড, হ্যান ত্যান এরকম বহুত সফটওয়্যার আমরা ব্যবহার করি। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো যে একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল অ্যানালাইসিস করার জন্য কি করে, সার্ভে করে। হ্যাঁ, সার্ভে করে ওইখানকার মাটি কেমন সেগুলা নিয়ে পর্যন্ত অ্যানালাইসিস করা লাগে। সো হয়তো যেটা হবে, এআই টুল তৈরি করবে বিভিন্ন কোম্পানিজ, হ্যাঁ, যারা হয়তো টার্গেট করবে যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, তাদের কাজকে কিভাবে সহজ করা যায়, কিভাবে এআই পজিটিভ জিনিসটাকে কাজে লাগিয়ে তাদের কাজটাকে সহজ করা যায়। সো দে উইল ডেফিনেটলি ইউজ দোজ টুলস, এবং সেটা হবে কি তাদের অ্যানালাইসিস, তাদের যে আউটপুট গুলো তারা আগে পেতো হয়তো একটু বেটার হতে পাবে, আর একটু ভালোভাবে পাবে, আরো মোর হচ্ছে একটু স্মার্ট হতে পাবে। দ্যাটস ইট। সময় বাঁচাবে হয়তো তাদের অনেক কিছুতে, অনেক কিছু হয়তো তাদের আমি যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি যে একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার কাজ কি, তার কাজ হচ্ছে মূলত একটা কনস্ট্রাকশন বা কোনো একটা কিছু, সেটার প্রপারলি হলো কিনা প্রত্যেকটা জিনিস ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে জিনিসটার কাইন্ড অফ ঘটার আগেই যেন সে প্রেডিক্ট করতে পারে। এটাই তো একজন ইঞ্জিনিয়ারের কাজ, সিভিল ইঞ্জিনিয়ারদের। যেন একটা বড় বিল্ডিং দাঁড়ায় যাওয়ার পরে সিভিল ইঞ্জিনিয়ার চিন্তা না করে যে হায় 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 এটা আমি কি বানাইলাম, ওকে সবই করতে হয় দাঁড়ানোর আগে। সো মূলত তার যে কাজগুলো আমি দেখি না যে ওই জায়গাটায় তার কাজ, তার এক্সপার্টিসের কাজ থেকেই যাবে, বাট ডেফিনেটলি কিছু জিনিস যেমন ধরো ফর এক্সাম্পল স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে বিভিন্ন জিনিসপাতি, এইখানে জায়গাগুলোতে কিন্তু সফটওয়্যারের ইউজ চলে আসবে বেশি, এবং হয়তো তারা সফটওয়্যার যেগুলো ব্যবহার করছে ওই সফটওয়্যার গুলো কিন্তু বেশ কমপ্লেক্স।
অটোক্যাড বলো, যে সে কিন্তু অটোক্যাড শিখতে হয়। তারপরে হচ্ছে এই যে শেখার যে জায়গাগুলো, কারণ কি শিখতে হয় কেন? কারণ ওখানে ইঞ্জিনিয়ারিং ইনপুট দিতে হয়। হয়তো যেটা হবে ইঞ্জিনিয়ারিং ইনপুটটা একটু হিউম্যানাইজ ইনপুট হবে আর কি। আপাতত আমি এইটুকু দেখতে পাচ্ছি, খুব বেশি প্রেডিকশনে যেতে চাচ্ছি না, বাট আপাতত আমি যে চেঞ্জেস গুলো দেখছি সেটা হচ্ছে প্রত্যেকটা এরকম টুলই বা এরকম বিভিন্ন জায়গাতে করা হচ্ছে কি কমপ্লেক্স ইনস্ট্রাকশন দেওয়ার মেকানিজম। ইনস্ট্রাকশন মানেই কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজ। সো এই ইনস্ট্রাকশন দেওয়ার মেকানিজমটা একটু প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে আর কি, মানুষ একটু হিউম্যান ফ্রেন্ডলি ওয়েতে ইনস্ট্রাকশন দিতে পারবে, এই হচ্ছে কথা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেক কোশ্চেন নিব। ফাহিম আবরার, তুমি চাইলে তোমার কোশ্চেনটা করতে পারো, তুমি হাত তুলেছো। ফাহিম আবরার, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যান্ড হয়তো ভুলে রাইজ করছে। আর কেউ যদি কোশ্চেন করছেন, আপনারা মাইক অন করে কোশ্চেনটা করতে পারেন ভাইকে, আপনাদের মাইক অন করার অপশন দেওয়া আছে। Hello, maybe I am hearable to you. Yeah, ভাইয়া, Uh, you are audible. কম্পিউটার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, আর আমি সাইবার সিকিউরিটি অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এই দুটো জিনিসের মধ্যে কনফিউজ যে কোনটা ফিউচারে স্কেল করবে আর কোনটা এআই বেশি আর কি ডমিনেট করবে, যদি একটু ভাইয়া ফিউচার নিয়ে বলতে। সবাই ফিউচার নিয়ে জানতে চায়। আচ্ছা, তো দেখেন, সাইবার, হ্যাঁ, সাইবার মানে কি? সাইবার শব্দের অর্থ কি? ইন্টারনেট, তাই না? ইন্টারনেটের আগে তো সাইবার ছিল না। আর ইন্টারনেট মানে কি? ইন্টারনেটের প্রেজেন্স কার? ওয়েবের। হ্যাঁ, সো বোথ, দুইটা জিনিসই আসলে সাইবার সিকিউরিটির, যেই সাইবার সিকিউরিটি টার্মটা আসছে কিভাবে, যখন ওয়েবসাইট ইউজফুল হয়ে গেছে, যখন ওয়েবসাইটে সেই, কারণ সাইবার সিকিউরিটি যারা ব্রেক করে তারা কিন্তু অনেক অনেক ভালো প্রোগ্রামার, মানে তারা আপনার আমার থেকে আরো বেশি হাই গ্রেডের মানুষ, ঠিক আছে, বাট দে আর এক্সপার্টস। সো তারা ওই জায়গাটাতেই অ্যাটাক করে যে জায়গায় অ্যাটাক করলে তাদের যেই এক্সপার্টিস, সেই এক্সপার্টিসটা তারা শো করতে পারে এবং অলসো সেটার প্রপার ভ্যালুয়েশন পায়। সো তার মানে কি, যখন আপনি ভ্যালুয়েবল ওয়েব বানাবেন, ভ্যালুয়েবল অ্যাপ্লিকেশন বানাবেন, দ্য মোর ইউ আর প্রন টু সাইবার সিকিউরিটি অ্যাটাকস, তাই না? অথবা কি হতে পারে যে আপনি কোনো কারণ ছাড়াই দেখতে আমার ভালো লাগতেছে না তাই অ্যাটাক মারলাম, ঠিক আছে, এইটা করে না আর কি। মানে বাইরে যেটা হয় যে যেখানে ভ্যালু আছে, হ্যাঁ, বা যে জায়গাটাতে আসলে আবার অনেকের ক্ষেত্রে ইমোশনাল অ্যাঙ্গেল থেকেও হয়, বাট সেগুলো খুব বড় স্কেলে হয়। তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে ওয়েব এবং সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি কিন্তু পাশাপাশিই চলে। সো ওয়েবে ইম্প্যাক্ট আসলে সাইবার সিকিউরিটিতেও আসবে, সাইবার সিকিউরিটি আসলে ওয়েবে আসবে। আর তুমি যেটা বলতেছিলা যে তুমি হয়তো চুজ করতে চাচ্ছ যে তুমি কোন পাথে যাবা, যে কোনো জায়গায় যেতে পারো, মানে বোধ জায়গাতেই, কারণ সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের ডিমান্ড অনেক দিনই থাকবে, সারা জীবনই থাকবে। কারণ দ্য মোর হচ্ছে ধরো মডার্ন অ্যাটাকস আসবে, তখনই মোর মডার্ন পিপল লাগবে। হ্যাঁ, কারণ এআই এর একটা ক্যাপাসিটি অলওয়েজই থাকবে। আমি তো বললামই যে মানুষের রিজনিং ক্যাপাসিটি, হ্যাঁ, যেটা গড গিফটেড ভাবে আমাদের মারাত্মক, তো সেই রিজনিং ক্যাপাসিটিটা এআই এর পক্ষে 100% বাস্তবতা থেকে দূরে থাকার কারণে, ওই যে বললাম প্রবাবিলিটি তো, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এখন প্রবাবিলিটির উপরে চলি না, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু যেটা বানায় সেটাই হয়। হ্যাঁ, তো ওইটাই বলছিলাম আর কি, যে ওই গ্যাপটা অলওয়েজ থাকবে। সো আমাদের কাজ হবে ওই ছোট্ট গ্যাপটার জায়গাটাতে কাজ করা। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে যেটা আমার প্রেজেন্টেশনে বলা উচিত ছিল, সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিছিলাম যে একটা কোম্পানি যখন চলে, তখন একটা ব্যবসা যখন চলে, খেয়াল করে দেখবা যে হাইয়েস্ট পেইড লোকজন কিন্তু কোনো কাজ করে না সারা পৃথিবীতে। হাইয়েস্ট পেইড লোকজন কখনো কোনো কাজ করে না। তাহলে তারা কি করে? গাড়িতে চলে চলে জাস্ট বাতাস খায় আর লেকচার দেয়? নো, হাইয়েস্ট পেইড লোকজন অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি ক্যারি করে। সো তোমাকে মোর আরো বেশি নিজের হিউম্যান সত্তার প্রতি চলে যেতে হবে। হ্যাঁ, মানে আমরা এআই আমাদেরকে অনেক বেশি, লার্নারদেরকে অনেক বেশি মূর্খর দিকে নিয়ে যাবে, আবার একই সাথে তারাই আগায় থাকবে যারা দুটা ব্যালেন্স করে নিজে যে হিউম্যান এবং সুপার পাওয়ার আছে তার, এটা যে যত পজিটিভলি বিলিভ করবে সে তত আগায় থাকবে। সো আমাদেরকে সামহাও আমাদের কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে, আমাদের ওনারশিপ বাড়াইতে হবে, রেসপন্সিবল হইতে হবে অনেক বেশি, যেন আমি 5টা এআই টুল দিয়ে 10টা সফটওয়্যার বানায় রাখছি, 20 জন ক্লায়েন্টকে সেল করেছে, ওগুলো রান করছে, মাঝ রাস্তায় ধসে গেছে, তারপরে ক্লায়েন্ট আমাকে ফোন দিয়ে বললো তুমি বললে আমি তো এআই টুল দিয়ে বানিয়েছিলাম, ওটা সাবস্ক্রিপশন তো এখন বন্ধ হয়ে গেছে, ওইটা তো ডেড হয়ে গেছে, এখন আরেকটা টুল দিয়ে ট্রাই করতেছি, ও তো উত্তর দিতে পারছে না। এরকম কথা বললে ক্লায়েন্ট শুনবে? জীবনেও শুনবে না। সো ইউ হ্যাভ টু টেক দ্য টোটাল কন্ট্রোল। সো তোমাকে ওই কন্ট্রোলার হইতে হবে ফর এভরিথিং।
যেই জায়গাগুলোতে হিউম্যান ইনভলভমেন্ট আছে ওই কাজগুলো খুঁজে বের করতে হবে, সব জায়গাতে থাকবে, ঠিক আছে? কিন্তু ওই যে মানে বলে না ওই যে খয়রাতি কাজগুলো, যেগুলো খয়রাতি কাজ মানে ধরো কি বলবো, ওই যে দেখবা যে অনেকে লিঙ্ক বিল্ডিং করে, হ্যাঁ, যেমন এসইও ইন্ডাস্ট্রি অলমোস্ট ডেড বিকজ দিস ওয়াজ এসইও ইঞ্জিনিয়ারিং একটা সেক্টর আছে সেটা এখনো দেয়ার, বাট কিছু এসইও ইয়ে আছে যে ভাই আলটিমেটলি কি করে অনেক কিছু সাজাবে, দেখবে ওরা অনেক বেশি কোট সুটেড বুটেড পরে থাকে, ওরা বিভিন্ন পোর্টালে যে 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 লিঙ্ক ফেলে আসে ব্যাক লিঙ্ক তৈরি করে আসে। সো এই ধরনের কাজগুলো অ্যাবসলিউটলি ডেড হয়ে যাবে, মানে হয়ে গেছে অলরেডি। সো ওইটাই বলছি যে দ্য মোর তুমি সফিস্টিকেটেড ওয়ার্ক গুলা চুজ করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, এবং এই জায়গাটাতে আসলে ওই জন্যই বললাম যে টেকনোলজিস্টদের কাছেই ফেরত আসবে, ঠিক আছে, যেটা এখন অনেক জেনারেল হয়ে গেছিল। ধরো ফর এক্সাম্পল যদু মধু যে কেউ বলতেছিল আমি প্রোগ্রামার, ঠিক আছে, এটা একটু কঠিন হয়ে যাবে আর কি সামনের দিনে। সো আই উইল অলওয়েজ সাজেস্ট যে হিউম্যান যেই জায়গাগুলো আমাদের ওনারশিপ কি এআই নিতে পারবে? নেভার, ওনারশিপ কোনোদিন নিতে পারবে না। তারপরে হচ্ছে তোমার ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে চিন্তা করা, সেটাও কিন্তু এআই এর পক্ষে করার মানুষের মতো ক্রিয়েটিভ হওয়া কঠিন। একটা সময় গিয়ে দেখবা হ্যান্ড ড্রয়িং এর দাম অনেক বেড়ে যাবে, হ্যাঁ, কারণ হচ্ছে সবাই তখন কি করবে, এই যে এআই বেসড ড্রয়িং করবে। তারপরে যখন চারুকলার একটা ছেলে প্রপার একটা ড্রয়িং করে ওটা ডিজিটাল ভার্সন আমাকে দিবে, ওটা আমি 10 লাখ টাকায় বেচতে পারবো, হোয়ার আমি একটা এআই দিয়ে বানানো একটা ছবি আমার 5 টাকা দিয়েও কেউ কিনবে না। সো এরকম ইউজ কেস সামনে আসবে। সো ট্রাই টু বি সলিড ইন হোয়াট এভার ইউ আর ডুইং, ওইটার অরিজিনালিটিতে ফেরত যাও। হ্যাঁ, লুক এট অ্যাপেল কি করতেছে, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাপেলকে এআই নিয়ে হাইপ করতে দেখো, করবে না ওরা, বিকজ হচ্ছে অ্যাপেলের মূল স্লোগানই হচ্ছে অ্যাপেল অরিজিনালিটি বিক্রি করে। তো অ্যাপেলের মতো আর মাইক্রোসফট হচ্ছে ফেক জিনিস বিক্রি করে। সো অ্যাপেল কোনোদিনও এআই কে প্রমোট সহজে করতে চাবে না, বা করলেও তলে দিয়ে করবে, উপরে বলবে না। তারা দেখবা আজ থেকে 5 বছর পরে বা 2 বছর পরে একটা ক্যাম্পেইন নিয়ে আসবে, মার্কেটিং ক্যাম্পেইন, বি অরিজিনাল। হ্যাঁ, সো দেখা যাবে একটা তখন বাটন ফোন নিয়ে আসলেও মানুষ বলবে যে আই হাই তোমার এখন ভাল লাগে না, এই দেখো আমি হচ্ছে এই ক্যাসিও ঘড়িটা কিনছি, হ্যাঁ, এটা 3,500 টাকা নিচ্ছে আমার কাছে কোন একটা পোর্টাল। সো তারপরে আমি এটা কিনছি, এটা কিন্তু 300 টাকার ঘড়ি, কিন্তু এটা ভিনটেজ, দ্যাটস ওয়াই আমি কিনছি। এটার ভ্যালু আজকে আমি বুঝতে পারতেছি। সো ভ্যালুয়েবল কাজ, ওই অরিজিনালিটির ভ্যালু থাকবে। সো বি অরিজিনাল, তুমি যে কাজটা করবো ওইটা ভালো মতো শিখবা, ওইটার অরিজিনালিটির ভ্যালু তুমি একটা সময় গিয়ে পাবাই। আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা, আমরা কিছু শর্ট কোশ্চেন নিব, কারণ আমাদের কাছে জাস্ট 10টা মিনিট আছে, তো আমরা জাস্ট 3-4টা শর্ট কোশ্চেন নিব, ভাই আশা করি খুবই উত্তর দিয়ে দিবেন। সেটা হচ্ছে মনজির খান রাফি, আপনি আপনার মাইকটা অন করতে পারেন, আপনার প্রশ্নটা করতে পারেন। আমরা শর্ট কোশ্চেন করব এবং যাতে দ্রুত আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমরা অলরেডি 10টা 51 বেজে গেছে, তো অনেক টাইম আমরা নিয়ে ফেলেছি। মনজির খান রাফি, আপনি আপনার মাইকটা অন করতে পারেন। আচ্ছা, মাইক অন করা হচ্ছে না, তাহলে আমি অন্য একজনকে ডেকে নিব। সেটা হচ্ছে এমডি হুসাইন, আপনি চাইলে আপনার মাইকটা অন করতে পারেন। এমডি আসসালামু হুসাইন। আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার প্রশ্ন ছিল নেটওয়ার্কিং এর ফিউচার কেমন আগামীতে, এবং আগামী 5 বছরে নেটওয়ার্কিং এ এআই কেমন ইফেক্ট ফেলবে, এটা আমার জানা ছিল। নেটওয়ার্কিং এর ফিজিক্যাল কাজে নেটওয়ার্কিং এর ফিজিক্যাল কাজ যেগুলো, হ্যাঁ, সেগুলোতে আসতে দেরি আছে। ফিজিক্যাল কাজগুলো মানে নেটওয়ার্কিং এ তো প্রচুর হিউম্যান ইনভলভমেন্ট লাগে। সো ওই জায়গাগুলো যেগুলো হার্ডওয়্যার রিলেটেড ব্যাপারগুলো, সেগুলোতে এআই এর ইম্প্যাক্ট সহজে আসবে না এখন পর্যন্ত। বাট নেটওয়ার্কিং এর যে সফটওয়্যার ইন্টারফেস যেগুলো আছে, সেই জায়গাগুলোতে ডেফিনেটলি এআই কিছুটা ইম্প্যাক্ট করবেই। হ্যাঁ, হয়তো নেটওয়ার্কিং বিভিন্ন টুল যারা বানায় তাদের মানে কিছুটা চ্যালেঞ্জেস আসবে, বা কিছুটা চ্যালেঞ্জেস বলবো না, আমি এটাকে চ্যালেঞ্জেসই বলবো, আমি খারাপ কিছু বলবো না, হয়তো বেটার আউটপুট এক্সপেক্ট করবে আর কি নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি। বাট আলটিমেটলি নেটওয়ার্কিং এর যে হার্ডওয়্যার পার্টটা, সেটা ওয়েল সিকিউরড। আপনি নেটওয়ার্কিং ভালো বুঝলে ইউ ক্যান ওয়ার্ক দেয়ার আর কি, আমি মনে করি আর কি অ্যাটলিস্ট। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা আরেকটা কোশ্চেন, নীলা আপু আপনি আপনার মাইকটা অন করতে পারেন, আপনার কোশ্চেনটা করতে পারেন, আপনার কোনো কোশ্চেন থাকলে। নীলা আপু আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন মাইক অন করে। হ্যালো, নমস্কার ভাইয়া, কেমন আছেন? নমস্কার, এই তো ভালো আছি। আমি আসলে কোনো প্রশ্ন করব না, কেমন আছেন এটাই জানার জন্য। যদিও আচ্ছা ভালো আচ্ছা আছেন দেখেই বোঝা যাচ্ছে, বাট কথা বলার একটু আগ্রহ ছিল আর কি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ভালো ঠিক থাকবেন। আছে। আচ্ছা, আমরা জি, আরেকটা আপনিও। প্রশ্নে চলে যাবো। আসাদুল্লাহ গালিব, আপনি আপনার মাইকটা অন করতে পারেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। আমরা খুবই কম সময় আছি। আসাদুল্লাহ গালিব, আপনি চাইলে আপনার মাইকটা অন করতে পারেন। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, জি শোনা যাচ্ছে। হ্যালো,
আচ্ছা ভাই, আমার জি একটা শোনা কোশ্চেন যাচ্ছে। ছিল যে রিসেন্টলি অ্যাপল তাদের নতুন একটা ফোন লঞ্চ করছে, আইফোন 17 সিরিজ। তো এটাতে যে মেন প্রসেসরটা আছে খুব সম্ভবত A17 বা A19 প্রো মেবি। তো প্রসেসরের যে ডিজাইনটা মেনলি হয় যে খুবই কমপ্লিকেটেড একটা ডিজাইন। এখন ফিউচারে কি এমনটা হতে পারে যে এই একটা প্রসেসরের ডিজাইন এআই করতে পারছে? বা হুম কারণ আমার হুম হুম ইন্টারেস্ট আসলে হার্ডওয়্যার নিয়ে, হুম। আমরা কি রিপ্লেস হয়ে যাব? আচ্ছা ভাইয়া, ডিজাইনে ডেফিনেটলি করতে তো পারবেই, কারণ আমি বললাম তো যেখানে ফাইনাইট ইনফরমেশন আছে, ফাইনাইট ইনফরমেশনের জায়গায় এআই খেয়ে দিবে, এটা ট্রু। যেখানে আপনি সমস্ত মানে কি বলবো, মানে যেটার তথ্য একটা ব্যাংক আছে, একটা তথ্যের ব্যাংক আছে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল ধরেন ফর এক্সাম্পল আপনি পিএইচপি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, পিএইচপি ল্যাঙ্গুয়েজ আপনি এআই কে খাওয়াতে পারবেন, কারণ ওটার একটা সিলেবাস আছে, ওটার একটা ফাইনাইট জায়গা আছে। তো আপনি করবেন কি, কিন্তু সমস্যা হচ্ছে বাস্তব জীবনটা ফাইনাইট না, এটার যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলো, সে আমাদের তথ্যটা বা লার্নিংটা বা ওইটার রিলেটেড যা যা তথ্য সবকিছু ফাইনাইট হতে পারে, কিন্তু রিয়েল লাইফে নতুন ইউজ কেস আসলে সেটাকে কিভাবে কাউন্টার হ্যান্ডেল করতে হবে সেই জিনিসটা কিন্তু, মানে সোজা কথা, এআই এখনো হিউম্যানের মতো প্রোঅ্যাক্টিভ না। কেমনে বোঝায় প্রোঅ্যাক্টিভ মানে কি? প্রোঅ্যাক্টিভ মানে নিজে থেকে রিয়্যাক্ট করা। হ্যাঁ, এআই হচ্ছে মূলত এখনো ইনস্ট্রাকশন দিলে সে কিছু একটা করে, বা ধরেন এজেন্টিক এআই এর ক্ষেত্রে আপনি সেট করে রাখলে কোনো একটা পার্টিকুলার ওয়েতে সে হচ্ছে রেসপন্ড করে। হ্যাঁ, সো কিন্তু এআই এখনো প্রোঅ্যাক্টিভ লেভেলে যাইতে পারে না, কিন্তু আপনি যেটার কথা বলছেন সেখানে কিন্তু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ লাগবে। যেমন আপনি হচ্ছে যেটাই ডিজাইন করছেন বা যেটাই করছেন, সময়ের সাথে সাথে এই প্রসেসিং, আপনার কি মনে হয় যে এই প্রসেসরস গুলোকেও তো আপডেট হইতে হবে, তাই না? কারণ হচ্ছে এই প্রসেসরস গুলো এখন যে ওয়েতে কাজ করছে, সামনের দিনে এক্সপেকটেশন বাড়বে এবং টুলগুলোর চাহিদা বাড়বে, ডেটা হাংরি বেশি হবে সেগুলোকে ম্যানেজ করার জন্য, এবং ওয়েদারের চেঞ্জেস আসবে, সবকিছু কিন্তু এর সাথে ইম্পর্টেন্ট, তাই না? তো এই সব কিছু ফ্যাক্টর যত চেঞ্জ আসবে, হিউম্যান যতটা সেইভাবে কোপ করতে করতে যাবে ধাপে ধাপে, সেইভাবে কিন্তু এআই টুলের জন্য কিছুটা হলেও পিছায় থাকবে। আপনাকে ওই এগেইন ওই এআই অ্যান্ড হিউম্যানের যে মাঝখানে ছোট্ট গ্যাপটা, আপনি করবেন কি, যে ইন্ডাস্ট্রিতেই যাচ্ছেন দেখবেন চিন্তা করে যে ওই দুটা মাঝখানে গ্যাপটা কোন জায়গায় আছে, আমি ওই গ্যাপটাতে কাজ করবো। সো ওই গ্যাপটা অলওয়েজই থাকে এক্সপার্টিসে, এভারেজে থাকে না, গ্যাপটা অলওয়েজ থাকে এক্সপার্টিসে। সো বি দ্য এক্সপার্ট। ওই জায়গাটায় আপনি যদি এক্সপার্ট হন, রিজনিং হন এবং রিজনিং ক্যাপাসিটি মানে বাড়াইতে পারেন এবং প্রোঅ্যাক্টিভ হইতে পারেন, মানে ঘটার আগেই আপনি আগে থেকেই কিছু একটা প্রেডিক্ট করে আপনি ওখানে অ্যাকশন নিয়ে নেবেন, ঠিক আছে? এইরকম জায়গাগুলোতে মূলত কাজ থেকেই যাবে। বাট ডেফিনেটলি ভাইয়া ডিজাইন করতে পারবে, ট্রু। একটা জুবুথুবু ডিজাইন সে করে দিতে পারবে, হয়তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটু বেটার করতে পারবে, বাট ইন দ্য মিন টাইম প্রসেসরের ডিজাইন সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে হয়তো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের কাছে অল্প সময় আছে, তো অনেকে হাত তুলছেন, আমরা আসলে সবার প্রশ্ন নিতে পারবো না, সো উই আর ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা দুই তিনজনের প্রশ্ন নিয়ে ফেলবো। মঞ্জির খান রাফি, আপনি আগে হাত তুলছেন, আপনি কি প্রশ্ন করবেন? মঞ্জির খান রাফি। আচ্ছা, আমরা আর কোনো রেসপন্স পাচ্ছি না। মেমনুল ইসলাম ভাই, মেমনুল ইসলাম ভাই, আপনি চাইলে মাইক অন করে আপনার কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। ভাইয়া, আমার একটা কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে কি মানে এআই ফিল্ডে ক্যারিয়ার করতে পারবো? যেমন লাইক ধরেন আমি পাইথন দিয়ে, যেহেতু আমার ম্যাথ অনেক ভালো লাগে। অবশ্যই ভাইয়া, অবশ্যই ম্যাথ ভালো লাগলে আপনার জন্য খুবই পজিটিভ। আপনি ডেফিনেটলি মানে এমএল অ্যান্ড যেগুলো হচ্ছে আপনার ডিপ লার্নিং ডিএল, এই জায়গাগুলোতে আপনি অবশ্যই কাজ করতে পারেন, এবং এই জায়গাতে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটা ইজ এ ভেরি গুড, মানে এখানে কম্পিটিশনও কম্পারেটিভলি কিন্তু জেনারেটিভ এজেন্টিকের থেকে কম। সো কম্পিটিশন কম বলবো না, বাট কম্পারেটিভলি কম আর কি, কারণ এখানে কম মানুষ আসবে। সো যাদের ম্যাথ ভালো লাগে তারা ফিল্টার হয়ে আসবে। সো ডেফিনেটলি আপনি জায়গায় কাজ করতে পারেন। কম্পিটিটিভ লার্নিং আপনাকে যেটা, কম্পিটিটিভটা হচ্ছে চর্চা, আপনি চর্চাটা যেভাবেই করেন। এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আপনার যেটা হবে, আপনি প্রচুর ইউজ কেস সামনে পাবেন, আপনার চর্চা থাকবে, যখন নিউ ইউজ কেস আসলে আপনি খুব দ্রুত রিজন করতে পারবেন। সো প্লিজ ক্যারি অন, মানে আপনার ম্যাথ ভালো লাগলে ইউ শুড গো। কিন্তু একই সাথে রিয়েল লাইফ জিনিসগুলোর দিকেও একটু খোঁজ রাখবেন আর কি, যে আমি যে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা করলাম, আমি যে লজিক বিল্ডিংটা করলাম, আমি কি এই লজিক বিল্ডিংটা একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনেও ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, নাকি আমি শুধু ওইটুকু করে দিয়ে, এই প্রবলেমটুকু সলভ করে দিয়ে বের হয়ে যাচ্ছি। কারণ শুধু প্রবলেম সলভ করে দিয়ে বের হয়ে গেলেই কিন্তু আপনাকে বেতন দিবে না, আপনাকে কিন্তু এটা শেষ করতে হবে। হ্যাঁ, সো ওইটাই বললাম যে আপনি ডেফিনেটলি ওই চর্চাটা রাখেন এবং তারপরে রিয়েল লাইফ প্রজেক্টেও হাত দেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই।
আচ্ছা, আমরা নৈরিত রয় ভাই যদি তার কোশ্চেনটা করতেন, এরপর আমরা জাস্ট একটা প্রশ্ন নেব। নৈরিত রয় ভাই। জি ভাই। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, সব শোনা। অবশ্যই। আমি নৈরিত রায়, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ষষ্ঠ পর্বে কম্পিউটার টেকনোলজি নিয়ে ডিপ্লোমা করছি। আচ্ছা। তো বর্তমানে আমি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। আমি নোড জেএস এ ক্রুড অপারেশন নিয়ে কাজ করতেছি। তো আমি আজকে ক্রুড অপারেশন নিয়ে কাজ করতেছি, কালকে ইরোর হ্যান্ডেলিং, তারপরে আস্তে আস্তে সার্ভার বিল্ডিং। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোবো। এই যে আমাদের লার্নিং পাথ, এগুলো কি আমরা এআই এর হেল্প নিতে পারি? হ্যাঁ ভাই, অবশ্যই হেল্প নিতে পারি, কিন্তু ওই যে বললাম শুরুর দিকে, হ্যাঁ, চেষ্টা করবা যে হচ্ছে উত্তরটা নিজে দিতে পারো কিনা। ঠিক আছে। অলসো এআই তোমাকে এআই এর কাছে তখনই যাবা যখন হচ্ছে তুমি আর পারছো না, তখন লার্নিং ফেজে। তবে হ্যাঁ, লার্নিং এরও কিন্তু দুইটা স্টেজ থাকে, একটা থাকে বিগিনার লার্নিং আর একটা থাকে মানে আমি স্টার্ট থেকে শুরু করছি, তারপরে আমার অ্যাডভান্স লার্নিং। সো আমি বলবো একদম বিগিনার লার্নিং ফেজে এআই কে একটু দূরে রাখাটা বেটার হবে আর কি। তাতে হবে কি, তোমার ব্রেনটা কাজ করবে। মানুষের মগজ নিয়ে যদি পড়াশোনা করো, তাহলে দেখবা মানুষের মগজ অ্যাবসলিউটলি ফাংশনাল না থাকলে এটা কাজ করা বন্ধ করে দেবে। ঠিক আছে। সো সেইটা যেন কোনোভাবেই না হয়। ঠিক আছে। সো এটাই বলবো আর কি। সো একদম বিগিনার লেভেলে একটু দূরে রাখাটা বেটার হবে। এরপরে তুমি মোটামুটি বেসিক্সটা জেনে গেছো, তুমি নোটজেস কিভাবে কাজ করছে, নোটজেস এর এপিআই দেখলে তুমি নিজে লিখতে পারো, বেসিক্স গুলো পারো, সিনট্যাক্স গুলো জানো, দেন তুমি আস্তে আস্তে এআই হেল্প নাও। ধরো একটা প্রবলেমে পড়লা, সেই প্রবলেমটা সলভ করতে পারছো না, তখন তুমি এআইকে বললা যে দেখো আমার এই প্রবলেম আছে, আমি কিভাবে সলভ করতে পারি। তো যেটা তুমি গুগল থেকে আগে নিতা, গুগলে 10টা সার্চ রেজাল্ট আসতো, যেখান থেকে খুঁজে খুঁজে বের করা লাগতো, সেটা তোমাকে ও একটু ফাস্টার ওয়েতে একটা অ্যান্সারে দিয়ে দিল আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা, শুভজিৎ একটা প্রশ্ন করতে চাইছে, তুমি তোমার মাইকটা অন করে প্রশ্নটা করতে পারো। হ্যালো দাদা, কেমন আছেন? এই তো দাদা আছি, ভালো আছি। আমি শুভজিৎ মন্ডল, আমি হচ্ছে খুলনা পলিটেকনিকের 4th সেমিস্টারে পড়াশোনা করি। তো আমার একটা কোশ্চেন হচ্ছে, একটা এআই মডেল তৈরির জন্য ডাটার বেশি প্রয়োজন নাকি অন্যান্য সফটওয়্যার হার্ডওয়্যারে? যদি ডাটার হয়ে থাকে তাহলে কতটা গুরুত্বপূর্ণ এবং ডাটা কিভাবে একটা মডেলের উপর প্রভাব ফেলে? মডেলের সব মানে মূল জিনিসটাই ডেটা ভাইয়া। মডেলের মূল জিনিসটাই হচ্ছে ডেটা, এবং ডেটা শুধু না, স্ট্রাকচার্ড ক্লিন ডেটা। ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এআই মডেল ইন্ডাস্ট্রি যেটা আছে, মানে যেখানে এআই মডেল তৈরি করা হয়, সেখানে কিন্তু মডেলের কাজটাতে যাওয়ার আগের একটা বড় অংশ, এখানেও বিশাল ক্যারিয়ার আছে, সেটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার যাদেরকে বলা হয়। তারা মূলত কি করে, তারা একটা ফিল্ড থেকে আসা নষ্ট, ময়লা, উল্টা পাল্টা স্ট্রাকচারের ভুল ভাল বিচ্ছিরি টাইপ অফ ডেটা এক জায়গায় আসে, এবং শুধু একই না, ডেটার সোর্স ডিফারেন্ট হয়। কিছু থাকে এক্সেলে, কিছু থাকে সিএসভি তে, কিছু থাকে টেক্সট ফাইলে, কিছু থাকে ইমেজে, কিছু থাকে মানুষের হাতে লেখা ফর্দতে। আমরাই করেছি এরকম প্রবলেম সলভ বাংলাদেশে। আমরা ইউনিলিভারের জন্য একটা প্রবলেম সলভ করেছিলাম, সেখানে কোটি কোটি তাদের দীর্ঘদিনের ফর্দ, ওই যে বাংলায় ফর্দ লেখে না, ওই ফর্দকে তারা ডিজিটাইজ করতে চাইছিল। তো এক একজন মানুষের হাতের লেখা এক এক রকম, খুবই কমপ্লেক্স প্রবলেম আসবে। সো এই ডেটাগুলোকে প্রথম ক্লিন আপ করতেই চলে যায় হচ্ছে মূল কাজটা। সো এই জায়গাটায় ডেটা সায়েন্টিস্টদের একটা বড় জায়গা আছে। সো মূলত ডেটা ক্লিন আপ করা, স্ট্রাকচার করা, অর্গানাইজড ওয়েতে ঢুকানো বিভিন্ন ডেটা টুলে, এখন বিভিন্ন ডেটা টুলও আছে। তো সেগুলো মানে অ্যাটলিস্ট তাকে একটা বেসিক লেভেল অফ কারেকশন করে দিতে হয়, সেই জিনিসটা করা। প্লাস ওখানে প্রচুর কোয়ারিজ লিখতে হয়। তুমি পাইথন বা আর্ট জানলে তুমি কোয়ারি করতে পারবা আর কি। সো এই জিনিসগুলো নিয়েও ভালো একটা ইন্ডাস্ট্রি আছে। সো ডেটা ইজ এভরিথিং, ডেটা ইজ দ্য নেক্সট অয়েল। মানে সোজা কথা, এখনকার দিনে কি হয়, তেলের দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যায়, বাট একটা সময় যে তেলের থেকেও দামি হয়ে যাবে ডেটা আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে কোন কথা। আচ্ছা, একটা ভাইয়ের প্রশ্ন আছে, এই প্রশ্নটা নিয়ে আমাদের ওয়ার্কশপ আজকে শেষ করে দিব, আর ভাইকে ডিস্টার্ব দিব না আমরা। প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমি নামটা বলি, নামটা হচ্ছে গিয়ে মিনহাজুল ইসলাম তানজিম ভাই। আপনি আপনার প্রশ্নটা করতে পারেন, এবং এটাই লাস্ট প্রশ্ন। আমরা দুঃখিত আর কোনো প্রশ্ন নিতে পারতেছি না, এবং যারা স্টুডেন্ট আছেন তারা স্টুডেন্ট আইডি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আসলে আমার কোশ্চেনটা হচ্ছে, সবাই একরকম বলছে, আমার একটু বিপরীত। যাদের হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ে, যাদের হচ্ছে ম্যাথ সাধারণত খুব বেশি ভালো লাগে না আর কি, ম্যাথটা একটু বোরিং লাগে। বিশেষ করে টু বি অনেস্টলি বলতে গেলে আমার ম্যাথ একটু বোরিং লাগে। তো এখানে আমাদের মানে যেহেতু ফিউচার নিয়ে আমরা কথা বলতে আসছি, তা আমাদের ফিউচারটা আর কি, মানে আমার মানে টার্গেটটা কোথায় রাখা উচিত এই হিসাবে? অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আমি তো আমার প্রেজেন্টেশনে বলেছি আর কি। ঠিক আছে, এবং এই মানুষটার সংখ্যাই বেশি, তুমি মনে হয় প্রেজেন্টেশন দেখো নাই। তো ওখানে আমি বলেছি যে মূলত আমাদের জেনারেটিভ মানে একটা তো হচ্ছে রিসার্চ পার্ট, হ্যাঁ, যেখানে হচ্ছে মূলত আছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, হ্যাঁ,
এইটা বা ডেটা সায়েন্স। আর এর পরের পার্টটা হচ্ছে জেনারেটিভ এআই, এজেন্টিক এআই। সো এই জায়গাটাতে তোমাদের কাজ আর কি, মানে যদি তোমার ম্যাথস ভালো না লাগে, তোমার রিসার্চ ভালো না লাগে, তোমার মডেল ডেভেলপমেন্ট, মডেল তৈরি করা, ট্রেন করা, এগুলো যদি তোমাকে ইন্টারেস্ট না দেয়, তাহলে ইউ ক্যান কাম টু দ্য অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রি। তো সেখানে চলে আসবে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, সো ল্যাংচেন, তুমি যদি ল্যাংচেন শেখো তাহলে তুমি অনেক কিছু পারবা। তুমি ল্যাংচেন আর হচ্ছে আরে ওইটার নাম কি যদি বললাম, হাগিং ফেস, এই দুইটাতে নিয়ে যদি তুমি একটু পড়াশোনা করো, ছোট ছোট জিনিস কয়েকটা কাজ করো, তারপরে দেখবা তুমি দৌড়াচ্ছ আর কি। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো তুমি টুলগুলো ইউজ করতে পারো যেগুলো হচ্ছে সায়েন্টিস্টরা এতদিন ধরে বানাইছে, ওইটা ইউজ করে আমাদের যে রিয়েল লাইফ বিজনেস অ্যাপ্লিকেশন গুলো আছে, সেই বিজনেস অ্যাপ্লিকেশনের কে বেটার করার, মানে এনহান্স করাটা হচ্ছে আরেকটা নতুন ইন্ডাস্ট্রি আর কি। এখন মূলত সবাই এখন এই কাজটাই করছে। সব বড় বড় কোম্পানি দেখবা গিটহাব তাদের এমসিপি সার্ভার বের করছে, ফিগমা তাদের এমসিপি সার্ভার বের করেছে, তারপরে হচ্ছে তোমার এরপরে হয়তো ওয়ার্ডপ্রেসেরও আছে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসও এনেছে। সো সবাই দেখবা তাদের এমবিসি, মানে মোট কথা তারা র্যাগ ইমপ্লিমেন্ট করছে ডিফারেন্ট। হ্যাঁ, এই যে র্যাগটা আমি এক্সপ্লেন করেছি একটু আগে প্রেজেন্টেশনে। সো এটাই বলবো যে তোমার জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকের মতো কোশ্চেন নিতে পারতেছি না, আমরা খুবই দুঃখিত, কারণ আসলে সময় স্বল্পতার কারণে। আচ্ছা, আমি একটু অ্যানাউন্স করে দিই। আজকে আমরা সেশনটা আয়োজন করেছিলাম আমাদের খুলনা সরকারি পলিটেকনিকের প্রোগ্রামিং ক্লাব কোড ক্যাপের পক্ষ থেকে, এবং আজকে আমাদের গেস্ট হিসেবে সুমিত উপস্থিত ছিলেন, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে জয়েন করার জন্য। আমাদের উদ্দেশ্য ছিল এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদেরকে, ডিপ্লোমা স্টুডেন্টদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানো, যাতে তারা এআই সম্পর্কে আরো বেশি জানতে পারে। এবং আজকে এই সেশনে সুমিত ভাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের ইনভিটেশন গ্রহণ করার জন্য। ইট ওয়াজ ভেরি নাইস, অ্যান্ড ধন্যবাদ অসংখ্য থাকে আমাদের ইনভিটেশন নেওয়ার জন্য, এবং আপনাদের সকলকে ধন্যবাদ ওয়ার্কশপে জয়েন করার জন্য। এবং আজকের মতো আমরা এখানেই আমাদের সেশন শেষ করব। যদি ভাই লাস্ট কোনো কিছু বলতে চান আপনার থেকে, তাহলে আপনি বলতে পারেন, আর এটার পরে আমরা সেশনটা ক্লোজ করে দিচ্ছি। আমি আজকে অনেক কথা বলেছি, তো সবাইকে থ্যাংক ইউ বলবো যে এতগুলা মানুষ এত রাত পর্যন্ত মানে আমার কথা শুনেছো, সেই জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আসসালামু আলাইকুম। নমস্কার। আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা আপনাদের স্টুডেন্ট আইডি কে আপনাদের ওই চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা তাহলে আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিতে পারবো। এবং কারো প্রেজেন্ট বা অ্যাসাইনমেন্টের কোন নাম্বারের সমস্যা থাকলে আমাদের জানাবেন, এবং আপনাদের সেকেন্ড এবং থার্ড নাম্বার অ্যাসাইনমেন্টের নাম্বার এখনো দেওয়া হয়নি, সো ওটা পেয়ে গেলে আসলে আপডেট হয়ে যাবে, এবং আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে এখান থেকে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।